হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইএলটিএস কমপ্লিট গ্রামার কোর্সে। এখানে আপনারা যে গ্রামার লেসনগুলো পাবেন, এগুলো পরিপূর্ণভাবে আপনার আইএলটিএস এর জন্য যতটুকু প্রয়োজন আছে, ততটুকু নিয়েই করা। হ্যাঁ, আপনি চাইলে আরও বেশি শিখতে পারেন, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি আছে। তবে আমি রিকমেন্ড করব যে আপনারা অবশ্যই প্রত্যেকটা লেসনগুলো ভালোভাবে পড়া এবং ভালোভাবে শেখার চেষ্টা করবেন। কারণ আপনারা যখন বিভিন্ন সেকশন রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং এগুলো শিখতে যাবেন, তখন গ্রামার খুবই প্রয়োজন হবে। আর আরেকটা কথা আমি এটা আরো ভালো করে বলতেছি যে, কখনোই নেগলেক্ট করবেন না যে গ্রামার আমরা আগে থেকে পড়ে আসছি হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফে। এটা আবার পড়ার কি আছে? দেখুন আপনি যখন প্রিপারেশন নিবেন তখন বুঝতে পারবেন আপনি যে আপনার গ্রামারে ভুলের কারণে আপনার ব্যান্ড স্কোর নিচে নেমে যাচ্ছে। স্পেশালি রাইটিং এর জন্য এবং স্পিকিং এর জন্য খুবই ক্রুশাল একটা পার্ট হচ্ছে গ্রামার। এজন্য অবশ্যই কোনো লেসনগুলো স্কিপ করার চেষ্টা করবেন না। আর আরেকটা কথা হচ্ছে এই কোর্সটা কিন্তু আমাদের মেইন কোর্সের একটা পার্ট হিসেবে ছিল। কিন্তু আমি এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে করে দিয়েছি আজ থেকেই। তো আমাদের চ্যানেলটির সাথে থাকতে পারেন। সবার প্রতি অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। এবার আমরা আইএলটিএস গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন সম্পর্কে জানবো, সেটা হচ্ছে প্যাসিভ এবং অ্যাক্টিভ ভয়েস। এবং প্যাসিভ এবং অ্যাক্টিভ ভয়েসটা কিন্তু আপনার লেখার মধ্যে যে ডাইভার্সিটি বা মনে করেন যে ভিন্ন ধরনের সেন্টেন্স ব্যবহার করা এবং কখন কোন কনটেক্সটে কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করা উচিত এইটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য প্যাসিভ এবং অ্যাক্টিভ ভয়েসের যে ব্যবহারটা এইটা আমাদের ঠিকমতো শিখতে হবে। তো আমরা অ্যাক্টিভ ভয়েসে কি বলছে এখানে, দ্য সাবজেক্ট পারফর্মস অ্যাকশন, অর্থাৎ যে সেন্টেন্সে যে সাবজেক্ট থাকে সে মূলত কাজটা করে, সে নিজে কাজটা করে, অর্থাৎ তার দ্বারা কাজটা হয়। দ্য কোম্পানি ইনক্রিজ ইটস সেলস বাই 20%। এখানে দ্য কোম্পানির কথাই বলছে, কোম্পানি হচ্ছে সাবজেক্ট। আর প্যাসিভ ভয়েসে কি হয়, সাবজেক্ট হচ্ছে কাজ গ্রহণ করে, মানে ওর দ্বারা কাজ হয় না, মূলত ওকে কাজ করানো হয় এরকম কিছু একটা। সেলস ওয়ার ইনক্রিজড বাই 20% বাই দ্য কোম্পানি, অর্থাৎ কোম্পানির দ্বারা এটা হয়েছে। বাই মানে তো আমরা এখানে দ্বারা বলতে পারি। ওকে, তো অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে আপনার ওর নিজে সরাসরি কাজ করে, আর প্যাসিভে হচ্ছে ওকে দ্বারা হচ্ছে করানো হয়, অর্থাৎ একটু ঘুরিয়ে বলা হয়েছে, ঠিক আছে? এখানে হচ্ছে ও নিজে করে, পারফর্ম করে, এখানে একটু অ্যাকশন রিসিভ করে, এখানে অ্যাকশন পারফর্ম করে নিজে। যাই হোক, তো একটু স্ট্রাকচার দেখে আসি। প্যাসিভের স্ট্রাকচার কি হয়? প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অবজেক্টটা আগে আসে, তারপরে আমরা সাধারণত বি ব্যবহার করি এবং আমাদের পরবর্তী যে ভার্বগুলো আছে বা ভার্বের যে কারেক্ট টেন্স আছে সেটা ব্যবহার করে পাস্ট পার্টিসিপল দিয়ে আমরা তারপর যে তারপর যে এক্সটেনশন আছে সেগুলো আমরা ইউজ করে থাকি। আমরা একটু এক্সাম্পল দেখি। পিপল রিসাইকেল পেপার ইন মেনি কান্ট্রিজ। প্যাসিভে কী বলছে এটা? পেপার ইজ রিসাইকেলড ইন মেনি কান্ট্রিজ। এখানে পেপারটাকে আমরা আগে নিয়ে আসি। পেপার হচ্ছে আমাদের অবজেক্ট, হ্যাঁ? তারপর আমরা হচ্ছে একটা বিভার্ব ব্যবহার করছি, ইজ, অ্যান্ড তারপর হচ্ছে রিসাইকেল, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা রিসাইকেলড ব্যবহার করছি। ইন মেনি কান্ট্রিজ এটাকে আমরা আনচেঞ্জ অবস্থায় রাখছি, হ্যাঁ? এবং বলা হয়েছে যে অ্যাক্টিভের চেয়ে এখানে যে প্যাসিভ যে সেন্টেন্সটা এটা মোর ফর্মাল এবং মোর অবজেক্টিভ। অ্যান্ড আমরা আইএলটিএস রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই ফর্মাল এবং অবজেক্টিভ সেন্টেন্সগুলোই ব্যবহার করার চেষ্টা করব। ওকে, তো এবার আমরা একটু জানার চেষ্টা করি যে আইএলটিএস কনটেক্সটে কখন কোন ধরনের হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করব অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে। তো যখন আপনি কোনো প্রসেস অথবা ডাটা ডিসক্রাইব করবেন তখন আপনি প্যাসিভ ভয়েস ব্যবহার করবেন। এক্সাম্পল, দ্য ওয়াটার ইজ হিটেড 200%। ওকে, অ্যান্ড যদি আপনি ডুয়ার বা যিনি কাজ করে তার উপর গুরুত্ব দিতে চান তাহলে আপনি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করবেন। সায়েন্টিস্ট ডিসকভার্ড এ নিউ ভ্যাকসিন। এখানে আপনি আইএলটিএস রাইটিং টাস্ক 2 হচ্ছে এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারবেন। ওকে, এবং এই যে প্রথম যে সেন্টেন্সটা এইটা হচ্ছে আপনি যখন কোনো ডায়াগ্রাম প্রসেস নিয়ে হচ্ছে কথা বলেন তখন আপনি হচ্ছে এই প্যাসিভটা ব্যবহার করতে পারবেন। যাই হোক, তো প্যাসিভের আরেকটা কাজ হচ্ছে যখন আপনার যে কাজ করতেছেন যিনি কর্তা তিনি হচ্ছে আননোন বা আনইম্পর্টেন্ট, অজানা বা তাকে উল্লেখ না করলেও হয়েছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি দ্য ব্রিজ ওয়াজ কমপ্লিটেড ইন 1998। ওকে, এইটা কিন্তু আপনার আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা হচ্ছে ডায়াগ্রাম জন্য ব্যবহার করতে পারি বা ম্যাপের জন্য স্পেসিফিক্যালি, কারণ এই সেন্টেন্সটা আপনার ম্যাপের জন্যই আসছে। ওকে, তো আমরা অ্যাক্টিভ ভয়েসটা কখন ব্যবহার করব? যখন আমরা কোনো অপিনিয়ন এক্সপ্রেস করব। ওকে, অপিনিয়ন এক্সপ্রেস আমরা কখন করি? যখন আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে যাই। আই বিলিভ টেকনোলজি ইমপ্রুভস এডুকেশন, অথবা অন্য মানুষ বিলিভ করে, পিপল বিলিভ। ওকে, এবং প্যাসিভের আরেকটা কনটেক্সট হচ্ছে আপনারা যখন কোনো ফর্মাল স্টেটমেন্ট দিবেন, এটা আপনার আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি বডি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা লিখবেন, তখন হচ্ছে আপনি একটা জেনারেল স্টেটমেন্ট দিবেন। ইট ইজ বিলিভড দ্যাট এক্সারসাইজ রিডিউসেস স্ট্রেস। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটা লেসনে। এখানে আমরা আর্টিকেলস সম্পর্কে
জানবো। স্পেসিফিক্যালি আমরা আইএলটিএস এর ক্ষেত্রে কীভাবে আর্টিকেলটা ইউজ করতে পারি এটাই ভিডিও বা লেসনে জানার চেষ্টা করব। তবে এই লেসনটা শুরু করার আগে আমি একটা পার্সোনাল স্টোরি শেয়ার করতে চাই আমার। আমি যখন আইএলটিএস এর প্রিপারেশন নিই তখন আমি রাইটিং দিয়ে শুরু করি। তো রাইটিং টাস্ক 1 এ আমি যখন প্র্যাকটিস করতাম, আমি স্ট্রাকচার বুঝে লিখতাম। আমি যখন এআইকে দিয়ে কারেকশন করাতাম যে আমার কী ভুল আছে, আমি দেখতাম যে সেখানে আর্টিকেল ভুলও আছে। ইভেন যখন আমি দেখতাম যে আর্টিকেল ভুল আছে, জাস্ট আমার এতটা অসহায় লাগতো, মানে চিন্তা করা যাবে না। কারণ এই আর্টিকেল আমি সেই প্রাইমারি থেকে পড়ে আসছি, হাই স্কুল থেকে পড়ে আসছি, কলেজেও পড়ছি। সেই আর্টিকেল আমি কীভাবে এখানে ভুল করতে পারি? দেখুন, আপনাদের যদি এরকম হয়ে থাকে তাহলে পরে এইটা এখন নরমালি নেবেন। কারণটা হচ্ছে আমরা হয়তো এখন এতটা প্র্যাকটিস করে আসছি না আর্টিকেলস, এবং বিভিন্ন কনটেক্সটে আর্টিকেলসের হয়তো ভিন্ন ইউজও থাকতে পারে। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমাদের ভুল হইতেই পারে। এজন্য গ্রামারের সময় দেওয়া অত্যন্ত জরুরি। তাই আর্টিকেলটা শেখাটা আমাদের জরুরি। যাই হোক, তো আমরা এ অ্যান্ড দির ব্যবহার শিখব এখানে। আমরা এ এবং অ্যান কখন ব্যবহার করব? যখন হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স থাকে। কাউন্টেবল নাউন্স মানে যেটাকে গণনা করা হয়, যেটা হচ্ছে একাধিক থাকে, ২টাও থাকে, ৫টাও থাকে, 10টাও থাকে। তো ২টা, ৫টা, 10টার মধ্যে যখন আমরা একটার কথা বলবো, তখন আমরা হচ্ছে এ বা অ্যান ব্যবহার করব। অ্যান কখন? অ্যান হচ্ছে ভাওয়েলের আগে, ঠিক আছে? তারপর হচ্ছে আ সেইটাকে যখন ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করা হবে, ওকে? এবং সেটা স্পেসিফিক হবে না। মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন যেটাকে হচ্ছে ফার্স্ট টাইম সেন্টেন্সের মধ্যে কথা বা প্যাসেজের মধ্যে কথা বলা হবে, এবং সেটা এখনও স্পেসিফিক না। তখন হচ্ছে আমরা এ বা অ্যান ব্যবহার করব। অ্যান হচ্ছে যখন ওই যে ওয়ার্ডটা তার যদি ১ম লেটারটা ভাওয়েল হয় তাহলে আমরা তখন হচ্ছে অ্যান ব্যবহার করব। ওকে? তো এখানে আমরা এক্সাম্পল দেখি। I bought a book yesterday. বুক এখানে হচ্ছে কাউন্টেবল নাউন, এবং এখানে একটা বুকে ইন্ডিকেট করছে, আমরা এ বুক দিয়ে হচ্ছে শুরু করছি। আই বোট ফার্নিচার, এখানে ফার্নিচার কিন্তু আনকাউন্টেবল। ফার্নিচার আগে কখনো এ বা অ্যান বসবে না। ওকে? ফার্নিচার্সও হবে না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ আনকাউন্টেবল। এবার আমরা দি এর ব্যবহার জানি, যেটা আগে মেনশন করা হয়েছে আপনার প্যাসেজের মধ্যে, বা আপনি আগে যেটা উল্লেখ করে ফেলছেন, বা যেটা সম্পর্কে আপনি ওই সেন্টেন্সে আরও তথ্য দিচ্ছেন, আরও স্পেসিফিকভাবে বলতে চাচ্ছেন, যেটা ইউনিক, যেটা সুপারলেটিভস বলতে আমরা বলি না যে সরি, কম্পারেটিভ সুপারলেটিভ একটা ফর্ম আছে না ওয়ার্ডের? ধরেন যে দ্য বেস্ট, ওকে, দ্য ওর্স্ট, সেক্ষেত্রে হচ্ছে আমরা দা ব্যবহার করি। এবং অর্ডিনালস বলতে আমরা যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে সিকোয়েন্স বোঝায় আর কি, তখন আমরা বলি দ্য ফার্স্ট অন, দ্য সেকেন্ড অন। হ্যাঁ, আমরা এক্সাম্পল দেখলে বুঝবো এখানে। আই স এ মুভি, দ্য মুভি ওয়াজ গ্রেট। এখানে মুভিটাকে আরেকটু স্পেসিফিকভাবে করছে, বা এই মুভিটা হচ্ছে আগে একবার উল্লেখ করা হয়েছে, অলরেডি মেনশন করা হয়েছে। পরবর্তীতে বলার জন্য আমরা মুভির আগে দা ব্যবহার করছি। ওকে? মেনশন করা হয়েছে দেখানো। দ্য সান, দ্য ইন্টারনেট, দ্য প্রাইম মিনিস্টার, এগুলো হচ্ছে একদম ইউনিক। ইউনিক বলতে কি? এটা সাধারণত একটাই থাকে, বা একটা দেশে একটাই থাকে, বা এটা আপনি যেখানে অ্যাড করেন না কেন, যেখানে ব্যবহার করেন না কেন, সবসময় একটা মানি বা একটা অর্থই প্রকাশ করে। তো সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করব ইউনিক ওয়ার্ডের ক্ষেত্রে, বা ইউনিক কোনো ফ্রেজের ক্ষেত্রে। যাই হোক, সুপারলেটিভ অর্ডিনাল কথা আছে দ্য বেস্ট, আমি একটু আগেই বললাম, দ্য বেস্ট ওয়ে, দ্য ফার্স্ট টাইম, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, এগুলোর ক্ষেত্রে আমরা দা বসাবো এর আগে। ওকে? তো আমি আশা করি যে এ অ্যান এবং দির যে মেইন ব্যবহারটা আপনারা এখানে বুঝে গিয়েছেন। এবার আমরা আসি নো আর্টিকেলসের ব্যাপারে। কখন আমরা আর্টিকেল ব্যবহার করব না? আনকাউন্টেবল নাউন্সের আগে আমরা আর্টিকেল ব্যবহার করব না। মানে যেগুলোকে গণনা করা যায় না। ওকে? এবং প্লুরাল নাউনের ক্ষেত্রেও আমরা আর্টিকেল ব্যবহার করব না। তবে সেটা ১ম বার হইতে হবে। ২য় বার যদি স্পেসিফিকভাবে বলে তাহলে সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারি। যাই হোক, রিসার্চ ইজ ইম্পোর্টেন্ট। এখানে রিসার্চ এটা হচ্ছে আনকাউন্টেবল। এখানে আমরা দা ব্যবহার করি নাই, বা হচ্ছে এয়ানও ব্যবহার করি নাই। ওকে? বুকস আর ইউজফুল। এখানে ওভারঅল বুকসের কথা বলছে। তো সেক্ষেত্রে আমরা বুকসই ব্যবহার করছি, এর আগে দি ব্যবহার করি নাই, বা যেহেতু এস আছে আমরা এয়ানও ব্যবহার করতে পারছি না এখানে। এখানে বুকসটা স্পেসিফিকভাবে বলা হয় না। ওভারঅল সব বুকের কথাই বলা হয়েছে এখানে। যাই হোক, তো এখানে আমি একটা ট্রিক্স এড করার চেষ্টা করছি। যদি অল ইন জেনারেল মানে ওই বস্তুটা সমগ্রটাকেই প্রকাশ করা হয় একসাথে, তাহলে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। এই দেখেন, বুকস আর জেনারেল, এখানে সব বুকের কথা সব বইয়ের কথাই বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল এখানে ব্যবহার করতেছি না। যদি বুকসের মধ্যে একটা বইয়ের কথা বলতো তাহলে আমরা এ বা অ্যান ব্যবহার করতে পারতাম। সরি, এ ব্যবহার করব, যেহেতু আমরা বুকসের বিটা ভাওয়েল না, আমরা এ ব্যবহার করব। এবং যদি সেই একটা বইকে আরও স্পেসিফিকভাবে তারা বলে, সেক্ষেত্রে আমরা সেটার আগে দা ব্যবহার করব। আশা করি আপনারা এই ট্রিকটা বোঝার মাধ্যমে এখানে কয়েকটা রুলস আপনারা বুঝতে পারবেন। তো এ অ্যান দির ব্যবহার আশা করি আপনারা বুঝে গিয়েছেন।
এবার আসি আমরা আনকাউন্টেবল নাউন্সের ক্ষেত্রে। আমাদের আনকাউন্টেবল নাউন্স এটা সম্পর্কে কিন্তু আরেকটা লেসন আশা করি থাকবে। সেখানে আপনারা আরও ডিটেইলস হচ্ছে আনকাউন্টেবল নাউন সম্পর্কে জানবেন এবং এখানে আমরা অনেক ভুল করে ফেলি। এই ভুলটা আপনারা করার চেষ্টা করবেন না। তো আনকাউন্টেবল নাউন্স কি? যেগুলো সাধারণত কাউন্টেবল না, গণনা করা যায় না, যেগুলোর আগে আমরা কখনো আর্টিকেল ব্যবহার করতে পারি না, এই অ্যান্ড বা দি কিছু ব্যবহার করতে পারি না। তো বিশেষ ক্ষেত্রে যদি স্পেসিফিকভাবে বলে, খুবই স্পেসিফিকভাবে, দেন আমরা হচ্ছে আর্টিকেল হিসেবে দি ব্যবহার করতে পারি। এখানে দেখুন ইনফরমেশন টেকনোলজি, এখানে এগুলো হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন ইজ ক্রুশাল ফর ডিসিশন মেকিং। টেকনোলজি হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে উই ওয়ার্ক। ওকে, তো আশা করি আর্টিকেলের যে ব্যাপারগুলো আছে আপনার এই রুলসগুলো প্র্যাকটিস করার মাধ্যমে এবং যখন আপনারা লিখবেন এগুলো আপনারা মাথায় রাখার মাধ্যমে এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। হ্যালো, সবাইকে ওয়েলকাম করছি আজকের লেসনে। আজকে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ সম্পর্কে জানব, যেটা বেসিক্যালি আপনার আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পিকিংয়ের ক্ষেত্রে আপনারা যদি এগুলো একটু ভালো করে সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন, তাহলে আপনি ফ্লুয়েন্সিতে এবং গ্রামাটিক্যাল এসব দিক দিয়ে অনেক ভালো একটা জায়গায় থাকবেন। ওকে, তো কথা বাড়াবো না, চলে যাবো আমাদের আজকের মেইন লেসনে। তো প্রথমে আমরা কম্প্যারেটিভ সম্পর্কে জানবো। আমরা সাধারণত কম্প্যারেটিভ বলতে কি বুঝি? যেগুলো মেইনলি একটা ওয়ার্ডের সাথে ইআর যোগ করে বা হচ্ছে একটু কম্পেয়ার করে। মানে সাধারণত যেটা থাকে তার থেকে একটু বেশি থাকে, একটু ভালো হয়। সেগুলোকে আমরা কম্প্যারেটিভ বলে থাকি, তাই না? তো আমরা কম্প্যারেটিভ বলতে এখানে সাধারণত ২ টা জিনিসের মধ্যে কম্পেয়ার করতে ব্যবহার করা হয়, বা মানুষের মধ্যে বা ২ টা জায়গার মধ্যে বা হচ্ছে ২ টা আইডিয়ার মধ্যে, যে এইটার চেয়ে এইটা ভালো। হ্যাঁ, ২ টা জিনিসই ভালো, তবে এটার চেয়ে এটা একটু বেশি ভালো। ওকে, তো এখানে আমরা এক্সাম্পল দেখি, বলছে টোকিও ইজ লার্জার দ্যান প্যারিস। ২ টা শহরের মধ্যে তুলনা করছে যে টোকিও হচ্ছে প্যারিসের চেয়ে একটু বড়। এবং আরেকটা কি বলছে উদাহরণ, মাই নিউ ফোন ইজ ফাস্টার দ্যান মাই ওল্ড ফোন। ২ টা ফোনের মধ্যে তুলনা করছে ফাস্ট, এইটার উপরে ডিপেন্ড করে। ওকে, তো এখানে কম্পারেটিভ কোথায় ব্যবহার করা হয়েছে? এই যে অ্যাডজেক্টিভ, এখানে মূলত ব্যবহার করা হয়েছে লার্জার, ফাস্টার। ওকে, এবার আসি সুপারলেটিভের মধ্যে। আমরা সুপারলেটিভ কখন ব্যবহার করি? যখন আমরা কোনো একটা জিনিস সবচেয়ে বড়, সবচেয়ে ভালো, অন্য সব কিছুর চেয়ে ইউনিক, এরকম কিছু আমরা যখন বোঝাই তখন আমরা হচ্ছে সুপারলেটিভ ব্যবহার করে থাকি। তো আমরা একটু রুলসটা দেখে আসি। সুপারলেটিভ আর ইউজ টু কম্পেয়ার মোর দ্যান 2 থিংস শোয়িং দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য লোয়েস্ট ডিগ্রি। মানে ২ টার চেয়ে বেশি। আমরা কম্পারেটিভ কি দেখেছি ২ টার মধ্যে তুলনা করতে, কিন্তু সুপারলেটিভ হচ্ছে ২ টার চেয়ে বেশি, যেখানে হচ্ছে দেখায় যে একটা জিনিস যেটা সবচেয়ে উপরে বা সবচেয়ে নিচে। ওকে, একটা বড় বা একটা সবচেয়ে ছোট বা একটা সবচেয়ে ছোট, সবচেয়ে বড় জিনিস। তো এখানে আমরা এক্সাম্পল দেখি। এখানে বলছে কি, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। ইংলিশ ইজ দ্য মোস্ট ওয়াইডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ। ওকে, এখানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে তুলনা করছে। এখানে যতগুলো স্পোকেন ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে তুলনা করা হয়েছে যে একটা জিনিস সবচেয়ে বড়, সবচেয়ে কম বা সবচেয়ে বেশি, এরকম তুলনা করতে আমরা হচ্ছে সুপারলেটিভ ব্যবহার করে থাকি। তো এখন কথা হচ্ছে ভাই, তাহলে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ আমরা কীভাবে এটা ব্যবহার করব? স্পেশালি দেখবেন যে ডাটার মধ্যে ২ টা সেটের মধ্যে যখন একটা সেট আরেকটার চেয়ে বড় হবে, তাহলে আমরা বলতে পারি যে এইটা এটার চেয়ে বড়, অর্থাৎ আমরা কম্পেয়ার করতেছি। যখন দেখবেন যে সিমিলার একাধিক সেট, তার মধ্যে একটা জিনিসের ডাটা হচ্ছে সবচেয়ে উপরে, হ্যাঁ, তখন আমরা হচ্ছে সুপারলেটিভ ব্যবহার করতে পারি যে এইটা এই দিক দিয়ে সবার চেয়ে উপরে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এবার আমরা একটু গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনের মধ্যে যাব, যে কম্পারেটিভ এবং সুপারলেটিভগুলো কীভাবে ফর্ম করা হয়। তো এখানে আমরা অ্যাডজেক্টিভ টাইপ দেখতেছি ওয়ান সিলেবল, মানে যেই শব্দগুলো আমরা একবার উচ্চারণ করতে পারি। এখান ধরেন যে টল। তো এই অন সিলেবলের ক্ষেত্রে সাধারণত কম্পারেটিভ ক্ষেত্রে প্লাস ইয়ার যোগ করা হয়, তারপরে হচ্ছে দেন। অ্যান্ড সুপারলেটিভের ক্ষেত্রে হচ্ছে আগে দা বসে, তারপরে হচ্ছে ইএসটি বসে। উদাহরণস্বরূপ টল, টলার, দ্য টলেস্ট। টলারের পরে হচ্ছে দ্যান বসে আমরা হচ্ছে কম্পেয়ার করি বা হচ্ছে তুলনা করি, এবং এখানে দ্য টলেস্টটাকে সবসময় কিন্তু দা বসবে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। ঠিক একইভাবে অন সিলেবল মানে যেটাকে আমরা একবারে উচ্চারণ করতে পারি, এখানে রয়েছে টল। ওকে, তো এখানে যে সকল অ্যাডজেক্টিভের শেষে হচ্ছে ই রয়েছে, সে সকল অ্যাডজেক্টিভে আমরা হচ্ছে আর যোগ করে কম্পারেটিভ করি, বা এসটি যোগ করে কম্পারেটিভ আমরা করতে পারি। তো সুপারলেটিভের ক্ষেত্রে হচ্ছে এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে আমরা আর যোগ করে এটাকে কম্পারেটিভ করি এবং সুপারলেটিভের ক্ষেত্রে এসটি যোগ করে সুপারলেটিভ করি। তো এখানে এক্সাম্পলটা আছে, এখানে চলে আসছে ফাইন, ফাইনার, দ্য ফাইনেস্ট। ওকে, এখানে কিন্তু ফাইনেস্টের আগে দা আছে, এটা আপনারা খেয়াল রাখেন।
এবং আরেকটা কমপ্লিকেটেড জিনিস সেটা হচ্ছে যে সকল ওয়ার্ডের আপনার হচ্ছে শেষ হয় কনসোন্যান্ট, ভাওয়েল, তারপর কনসোন্যান্ট। যেরকম ধরেন যে বিগ, এটাই একটাই ওয়ার্ড আর কি। বিগ শুরু হয়েছে বি দিয়ে, তারপর একটা ভাওয়েল আছে, তারপর একটা কনসোন্যান্ট আছে। এক্ষেত্রে আপনার যদি কম্পারেটিভ করতে চান তাহলে রুলসটা কি, ফাইনাল যে কনসোন্যান্ট আছে সেটাকে ডাবল করে দিতে হবে। ওকে, তার সাথে হচ্ছে ইয়ার যোগ করতে হবে। এইটা হচ্ছে আপনার কম্পারেটিভের রুল। এবং সুপারলেটিভের রুল হচ্ছে ইএসটি যোগ করতে হবে সাথে। যেমন ধরেন বিগ থেকে বিগার হয়েছে, জিকে আমরা ডবল করে দিয়েছি এবং সাথে হচ্ছে ইয়ার যোগ করেছি। এবং বিগেস্টের ক্ষেত্রে আমরা কি করেছি, জাস্ট ইএসটি যোগ করেছি এবং ডাবল করে দিয়েছি ফাইনাল যে ওয়ার্ডটা সেটাকে, মানে জিকে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এবার আসি একাধিক সিলেবাল থাকলে কি করা হয়। সিলেবাল বলতে কি, ধরুন যে একটা বড় ওয়ার্ড যেটাকে আমরা একবারেই হচ্ছে উচ্চারণ করতে পারি না। এখানে উদাহরণস্বরূপ দিয়ে সাথে বিউটিফুল, অর্থাৎ বিউটিফুল ২ বর্গে আমরা ভাগ করতে পারি এটাকে, তাই না? তো এক্ষেত্রে কম্পারেটিভ করতে চাইলে আমাদেরকে যেটা করতে হবে, সাথে মোর অ্যাড করতে হবে, তারপর যে অ্যাডজেক্টিভ সেইটা প্লাস দ্যান। এখানে দেওয়া আছে মোর বিউটিফুল, সাথে আমরা যখন সেন্টেন্স গঠন করব তখন আমরা দ্যান দিয়ে হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করব। এবং সুপারলেটিভের ক্ষেত্রে দ্য মোস্ট, তারপর হচ্ছে যে অ্যাডজেক্টিভটা সেটা, যেমন দ্য মোস্ট বিউটিফুল। ওকে, এবং কিছু ইরেগুলার রয়েছে সুপারলেটিভ কম্পারেটিভ ফর্ম, যেগুলো আসলে কোনো রুলসই মানে না। এগুলো আপনারা হচ্ছে অনেকেই জানেন, আর যেগুলো জানতে হবে সেগুলো আমি হচ্ছে একটা লিস্ট দেওয়ার চেষ্টা করব রিসোর্সের মধ্যে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। উদাহরণস্বরূপ গুড, বেটার, দ্য বেস্ট, ব্যাড, ওর্স, দ্য ওর্স্ট। এখানে আসলে কোনো রুলসই খাটে না। তো এই ছিল আমাদের যে ফর্ম করার, মানে কম্পারেটিভ সুপারলেটিভ কীভাবে ফর্ম হয় সেগুলো। এখানে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু ঝামেলা থাকা সত্ত্বেও বোঝানোর জন্য, কারণ আমাদের হচ্ছে যে এক্সাম্পলটা সেটা আমাদের এক ঘর আগে চলে আসছিল এবং এগুলো হচ্ছে একসাথে হয়ে গিয়েছিল। যাই হোক, এখন আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মের কিছু মিস্টেক সম্পর্কে জানবো, যেগুলো খুব কমন আমরা করে থাকি ভুলবশত, বা আমরা তাড়াতাড়ি করতে গিয়ে এই ভুলটা করে থাকি। উদাহরণস্বরূপ মোর বেটার, এখানে বেটার হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম, মানে গুডের কম্পারেটিভ ফর্ম। এটাকে আপনি মোর অ্যাড করতে পারবেন না। আমরা জানি যে মোর কখন অ্যাড করব, যখন দুইটা সিলেবল থাকে। আমরা বিউটিফুল দিয়ে হচ্ছে উদাহরণ দেখিয়েছি। তো কারেক্ট হচ্ছে বেটার। তো এখানে এক্সপ্লেনেশন কী বলছে যে নেভার ইউজ মোর উইথ ইরেগুলার কম্পারেটিভস। ওকে, ইরেগুলার মানে যেগুলো কোনো রুলই মানে না। দ্য মোস্ট ফাস্টেস্ট, তো এখানে ফাস্টেস্ট অলরেডি একটা সুপারলেটিভ ফর্ম, তাই না? তো সেটার আগে আবার মোস্ট ব্যবহার করা যাবে না। আমরা জানি মোস্ট কখন, যখন একাধিক সিলেবাল থাকে। ওকে, অনলি ওয়ান মেকার নিডেড। যাই হোক, দেন দ্য মোস্ট কান্ট্রিজ, এখানে ভুলটা করছে কি, সেটা হচ্ছে দা ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে প্লুরাল কম্পারিজনের মধ্যে, অর্থাৎ কান্ট্রিজ, মোস্ট কান্ট্রিজ, অর্থাৎ এখানে একাধিক কান্ট্রি রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে দা ব্যবহার করতে পারি না। দেন মোস্ট কান্ট্রিজ, এটা হবে কারেক্ট। তো এটা আছে মোর ইজি। তো ইজির কম্পারেটিভ ফর্ম কিন্তু আলাদা আছে, ইজিয়ার, ঠিক আছে? তো সেখানে আমরা মোর ব্যবহার করতে পারি না। তো এখানে মেইন যে মিস্টেকগুলো হয় সেটা হচ্ছে আমরা এই যে মোর ব্যবহার করে ফেলি, মোস্ট ব্যবহার করে ফেলি। এটা আমরা কখন করব? আমরা আগের রুলসে বলছি, যখন একাধিক সিলেবল থাকে। আমরা বিউটিফুল দেখি বলেছি যে বিউটিফুলকে উচ্চারণ করতে বিউটিফুল ২ বার উচ্চারণ করতে হয়, বা ২ ভাগে ভাগ করা যায়। সেক্ষেত্রে আমরা হচ্ছে মোর, মোস্ট এগুলো ব্যবহার করতে পারি। অ্যান্ড কিছু ইরেগুলার রয়েছে যেগুলো রুল মানে না, গুড, বেটার, বেস্ট। সেক্ষেত্রে হচ্ছে ওদের আলাদা একটা কম্পারেটিভ ফর্মে আছে, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে মোর, মোস্ট এগুলো ব্যবহার করা যাবে না। তো এইটা হচ্ছে আপনার কিছু কমন মিস্টেক, এগুলো আপনারা হচ্ছে দূরে থাকার চেষ্টা করবেন। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের লেসনে আমরা আইএলসের জন্য জিরান্ড এবং ইনফিনিটিভস নিয়ে কথা বলবো। স্পেশালি আইএলস রাইটিংয়ের ক্ষেত্রে এটা একটা কমন এবং ইম্পর্ট্যান্ট জিনিস, যেখানে আমরা ভালোভাবেই মিস্টেক করে থাকি, যারা মেইনলি আইএলসের গ্রামারের ক্ষেত্রে সচেতন থাকেন না। ওকে, ইভেন স্পিকিং এবং লিসেনিংয়ের ক্ষেত্রে ওই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লিসেনিংয়ের ক্ষেত্রে আপনি যখন কোনো একটা অ্যান্সারকে ইন্ডিকেট করতে চাবেন বা সেটাকে টার্গেট করতে যাবেন, তখন জিরান্ড এবং ইনফিনিটিভস আপনার জন্য অনেক ভালো একটা রোল প্লে করতে পারে। অ্যান্ড স্পিকিংয়ের ক্ষেত্রে তো বলবোই যে আপনি জিরান্ড এবং ইনফিনিটিভ যদি ভালো করে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি কিন্তু এক্সামিনারের মনোযোগ আকর্ষণ করতে পারবেন এবং একটা ভালো ব্যান্ড স্কোর আশা করতে পারেন। যাই হোক, কথা বলবো, চলে যাবো একদম মূল লেসনে। ওকে, প্রথমে আমরা জিরান্ড সম্পর্কে জানি। আমরা জানি জিরান্ড কি? জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যুক্ত হয়ে নাউনের মতো কাজ করে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করে কীভাবে? কিছু উদাহরণ দিলে বুঝতে পারবেন। এখানে বলছে যে রিডিং হেল্পস ইমপ্রুভ ইউর ভোকাবুলারি, অর্থাৎ
পড়াশোনা করলে এটা আপনার ভোকাবুলারি এনরিচ করে, ইমপ্রুভ করে। স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ। আই এনজয় ট্রাভেলিং। দেখেন, এটা যদি নাউন না হতো তাহলে এর সাথে হচ্ছে আপনার বি ভার্ব আসতো না। এটা নাউন না হলে সাথে হচ্ছে আপনার আরেকটা ভার্ব আসতো না। এখানে এটা একটা নাউনের মতো কাজ করতেছে। ওকে? সেজন্য এখানে বলছে যে রিডিং, স্মোকিং, ট্রাভেলিং এগুলো হচ্ছে নাউনের মতো কাজ করতেছে। যেগুলো সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার করা যাইতে পারে একদম ইজিলি। তবে খেয়াল রাখবেন যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অর্থ দিক দিয়ে নাউনের ভাব প্রকাশ করে তখনই মূলত এটা জিরান্ড হবে। অন্যথা হবে না। এবার আসি ইনফিনিটিভগুলো কি? ইনফিনিটিভ হচ্ছে আমরা বি ভার্ব ব্যবহার করার যে রুলসটা মেইনলি। আমরা জানি টু এর পরে বি ভার্বের ফার্স্ট ফর্ম বসে বা টু এর পরে যে ভার্বটা থাকে সেটার ফার্স্ট ফর্ম বসে। এটা হচ্ছে আপনার মেইনলি ইনফিনিটিভ। এখানে দেখেন এক্সাম্পল কি বলছে? আই ডিসাইডেড টু স্টাডি অ্যাব্রড। টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসছে। এটা মূলত ইনফিনিটিভ। ইটস ইম্পর্টেন্ট টু লার্ন গ্রামার। শি হোপস টু পাস দ্য আইএলটিএস এক্সাম। হ্যাঁ, এইটাই হচ্ছে আপনার মেইনলি জিরান্ড এবং ইনফিনিটিভের একদম কমন বা প্রিন্সিপাল রুল। ওকে? কিন্তু এই জিনিসটা আমরা মাঝে, মাঝে ভুলে যাই এবং আমরা ভুল জায়গায় ব্যবহার করে ফেলি বা আমরা ব্যবহার করতে পারি না ঠিকমতো, এজন্য সমস্যাটা হয়। এজন্য আমাদের রুলস জানা প্রয়োজন, যেটা আমি এই পরবর্তী স্লাইডেই দেখাবো। ওকে, আমরা চলে আসছি কখন আমরা জিরান্ড এবং ইনফিনিটিভ ব্যবহার করব। ওকে? কিছু সার্টেন ভার্ব আছে, এনজয়, অ্যাভয়েড, সাজেস্ট, ফিনিশ, মাইন্ড, যেগুলোর জন্য আমরা জিরান্ড ব্যবহার করতে পারি। আর জিরান্ড কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনে কাজ করে। ফর এক্সাম্পল এখানে বলছে যে আই এনজয় রিডিং ইংলিশ আর্টিকেলস টু ইমপ্রুভ ভোকাবুলারি। এনজয়ের জন্য এখানে রিডিং হয়েছে। একইভাবে অ্যাভয়েড থাকলে অ্যাভয়েডের পাশে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আপনার বি ভার্বে নাউনে কাজ করতো। ফিনিশের পর থাকলে হয়তো, মাইন্ডের পর থাকলে হয়তো। ওকে? জিরান্ডের আরেকটা রুলস হচ্ছে কিছু সার্টেন প্রিপোজিশন আছে, স্পেসিফিক্যালি এখানে অনের কথা উল্লেখ করছে যে অনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের কাজ করে। মেনি স্টুডেন্টস আর ফোকাসড অন স্টাডিং গ্রামার অ্যাকুরেটলি। ওকে? তো আরেকটা জিনিস হচ্ছে এটা সম্ভবত আপনার আ ইনফিনিটিভের জন্য এখানে বলছে কি যে টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ? এখানে টু বি ভার্ব কি? ইট ইজ। ইজ হচ্ছে বি ভার্ব, সাথে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। তারপর আপনার হচ্ছে ইনফিনিটিভ বসছে। ইট ইজ এসেনশিয়াল টু প্র্যাকটিস। টু এর পরে ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম বসছে। এইটা হচ্ছে আপনার ইনফিনিটিভ। এখানে আরেকটা জিনিস আছে, কিছু সার্টেন ভার্ব আছে। ডিসাইড, ওয়ান্ট, প্লে, হোপ, নিড, যেটা পরে আপনার ইনফিনিটিভ বসে। এখানে উদাহরণস্বরূপ আছে আই হোপ টু অ্যাচিভ ব্যান্ড 7 ইন আইএলটিএস। একইভাবে এখানে আপনার ডিসাইড, ওয়ান্ট, প্ল্যান, নিড এগুলো থাকলেও তারপরে আপনার টু এর পরে একটা বেস ভার্ব বসতো বা ভার্বের ফার্স্ট ফর্ম বসতো। ওকে? আরেকটা জিনিস আছে আফটার ভার্ব ফলোড বাই অ্যান অবজেক্ট। আমরা উদাহরণ দেখি দ্য টিচার এনকারেজ আস টু ইউজ কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ ভার্বের পরে কোনো অবজেক্ট থাকলে পরে সেখানে হচ্ছে আপনার ইনফিনিটিভ বসে। এখানে এনকারেজ আস, তারপরে হচ্ছে যে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে সেটা আপনার টু ব্যবহার করে দিচ্ছে। তো টু এর পরে আপনার একটা বেস ভার্ব দিয়ে বা ইনফিনিটিভ ব্যবহার করে সেন্টেন্সটা শেষ করেছে। এবার আমরা কমন কিছু মিস্টেকসে আসি যেগুলো আমরা আইএলটিএস এর ক্ষেত্রে সাধারণত করে থাকি। এখানে ১ম মিস্টেকটা দেখেন কি বলছে? "I suggest to take the IELTS test." এখানে ভুলটা কি করছে? সাজেস্ট। এটার পরে আপনার জিরান্ড হবে। টু টেক হবে না। সাজেস্ট পরে টেকের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা নাউনের কাজ করছে। একইভাবে এখানে আপনার I avoided to speak, এখানে অ্যাভয়েড এর সাথে আপনার জিরান্ড বসে। অ্যাভয়েডেড স্পিকিং হবে। অ্যান্ড থার্ড হচ্ছে I want improving my English. want এর সাথে আমরা জানি ইনফিনিটিভ বসে। টু তারপর ভার্বের বেস ফর্ম। একইভাবে শেষ যে উদাহরণটা এখানে বলছে যে ইটস ইম্পর্টেন্ট প্র্যাকটিস এভরিডে। আমরা জানি ইম্পর্টেন্ট পরে টু বসে এবং ভার্বের বেস ফর্ম বসে অর্থাৎ ইনফিনিটিভ বসে। একইভাবে কিছু মিস্টেকস আছে যেগুলো আমরা কখনোই করব না। আমি চেষ্টা করব আপনাদেরকে একটা রিসোর্স দেওয়ার জন্য, যেখানে আমি এ সকল রুলস এবং কিছু কমন প্র্যাকটিস আপনাদেরকে দেওয়ার জন্য। সেগুলো প্র্যাকটিস করলে এবং সেগুলো যদি আপনারা লেখার সময় এবং কোয়েশ্চেন এবং অ্যান্সার আইডেন্টিফাই করার সময় ব্যবহার করে থাকেন, তাহলে আপনাদের জন্য জিরান্ড এবং ইনফিনিটিভে কোনো ভুল হবে না আশা করি। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটা লেসনে। এটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড কানেক্টরস, এবং এই লেসনটা কতটা উপযোগী এবং কতটা যে ব্যবহারযোগ্য আপনারা যখন রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 লিখবেন, তখন আপনারা হচ্ছে ভালো করে বুঝতে পারবেন। স্পেশালি রাইটিং টাস্ক 2 তে যখন আপনারা এগুলো ভালো করে শিখে লিখতে যাবেন, তখন আপনারা আমাকে থ্যাঙ্কস দিতে বাধ্য হবেন। যদি আপনারা স্পিকিংয়ে এগুলো ঠিকমতো ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গ্রামাটিক্যাল ইউজ, লেক্সিক্যাল রিসোর্স এগুলো কিন্তু অনেক ভালোভাবে আপনি
এক্সপ্রেস করতে পারবেন বা আপনি দেখাতে পারবেন যে আপনার এক্ষেত্রে ভালো অভিজ্ঞতা এবং দক্ষতা আছে। ওকে? তো আমরা আগে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস এবং কানেক্টরস এগুলো দ্বারা মূলত কী বলি? লিঙ্কিং ওয়ার্ডস মানে ওয়ার্ডগুলোর মধ্যে লিঙ্ক তৈরি করা, কানেকশন তৈরি করা এবং কানেক্টরসও একই জিনিস। কানেক্টরস আমরা এটাও বলতে পারি যে সেন্টেন্সগুলোর মধ্যে বা ওয়ার্ডগুলোর মধ্যে কানেকশন তৈরি করা। মানে একটা সম্পর্ক তৈরি করা, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যাওয়া বা একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে যাওয়া, যেটার মাধ্যমে আপনার হচ্ছে একটা ভালো সম্পর্ক তৈরি হলে একটা ভালো মিনিং চলে আসে। ওভারঅল একটা ধারণা চলে আসে, তাই না? তো আমরা যখন কোনো অ্যাডিশন বা এক্সট্রা কোনো ইনফরমেশন দিব, ওকে? তখন আমরা হচ্ছে আ এক্সপ্যান্ড করতে যেগুলো ব্যবহার করতে পারি, মোরওভার, ফার্দারমোর, ইন অ্যাডিশন, অলসো। একটা এক্সাম্পল সেন্টেন্স দেখি। Many people prefer online learning. In addition, it saves both time and money. ওকে, এখানে কিন্তু ২ টা সেন্টেন্স নিয়ে কথা বলা হইছে এবং ২ টা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য হচ্ছে in addition ব্যবহার করা হইছে। ওকে, তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে আমি যখন রাইটিং টাস্ক 2 তে আমি স্ট্রাকচার দেব লেখার জন্য, তখন আমি কিন্তু এভাবে বলে দেব যে, ১ম এ হচ্ছে আপনি একটা সিম্পল সেন্টেন্স লিখবেন। তারপর আপনি ওইটাকে আরো একটু আ সাপোর্টিং এভিডেন্স দেবেন বা সাপোর্টিং আরো কথাবার্তা বলবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু এই অলসো, ইন অ্যাডিশন, ফার্দারমোর, মোরওভার এগুলো ব্যবহার করে সেই সেন্টেন্সটা আপনি শুরু করবেন। ওকে? তো আরেকটা জিনিস হচ্ছে কন্ট্রাস্ট। আপনি হচ্ছে অপোজিট আইডিয়াও দেখাবেন। মানে যে ডিফারেন্স আছে সেটা আপনি প্রকাশ করবেন। অপিনিয়নের ডিফারেন্স হইতে পারে, ফ্যাক্টস এর ডিফারেন্স হইতে পারে। এক্ষেত্রে অনেকগুলো অপশন আছে আমাদের হাতে। হাউএভার, অন দি আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, whereas, although, even though আমরা একটা এক্সাম্পল দেখে আসি। দ্য নাম্বার অফ স্টুডেন্টস স্টাডিং অ্যাব্রোড ইনক্রিজড, হাউএভার টিউশন ফিস বিকেম মোর এক্সপেন্সিভ। ওকে, তো আমরা ২ টার দিকে এখানে কথা বললাম। একটা হচ্ছে বেশি মানুষ হচ্ছে বেশি স্টুডেন্ট হচ্ছে হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যাচ্ছে, তবে টিউশন ফিটা হচ্ছে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, টিউশন ফিটা বাড়তেছে। অর্থাৎ ২ টা দিক নিয়ে আমরা তুলনা করলাম। একটা মনে করেন যে পসিবিলিটি বা একটা পজিটিভ জিনিস, আর একটা হচ্ছে একটু নেগেটিভ জিনিস। ওকে, তো আমরা হাউএভার ছাড়াও এখানে ইন কন্ট্রাস্ট, whereas, although এটা যখন যেটা আমাদের সাথে কনটেক্সট এর সাথে যায় তখন আমরা এটা ব্যবহার করতে পারি। তবে এইটাও কিন্তু আপনার সেন্টেন্সকে বা হচ্ছে একটা প্যাসেজের মধ্যে এরকম সেন্টেন্স দ্বারা কানেক্ট করার জন্য খুবই উপযোগী জিনিস এগুলো। এবার আসি কজ অ্যান্ড ইফেক্ট সম্পর্কে। কজ অ্যান্ড ইফেক্ট কি মানে এই কারণে মূলত এইটা হইছে। এইটা হচ্ছে বাংলায় মেইন সরাসরি বাংলায় কথা আরকি। এই কারণে এইটা হইছে বা এইটা করার কারণে ফলাফল এইটা আইছে। ওকে? তো therefore, as a result, consequently, hence, because, due to এগুলো হচ্ছে আমরা যখন কোনো কজ অ্যান্ড ইফেক্ট নিয়ে কথা বলবো তখন আমরা এগুলো ব্যবহার করতে পারবো। Air pollution has worsened in cities. As a result, many people suffer from breathing problems. অর্থাৎ বায়ু দূষণটা হচ্ছে আরো খারাপ দিকে যাচ্ছে। ফলশ্রুতিতে অনেক মানুষ হচ্ছে শ্বাসের যে সম্ভাবনা আছে, নিঃশ্বাসের সম্ভাবনার মধ্যে পড়তেছে। এখানে অ্যাজ এ রেজাল্ট, এটা যে রেজাল্ট আসছে বা ফলাফল আসছে, এইটার কারণে আমরা বোঝাতে সক্ষম হয়েছি অ্যাজ এ রেজাল্ট দিয়ে। এবং আরেকটা আমরা দেখি কিছু ইলাস্ট্রেশনের ক্ষেত্রে আমরা যখন কোনো আমাদের আইডিয়াকে সাপোর্ট করতে করতে চাবো এক্সাম্পল দিয়ে, এটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আমরা যখন এক্সাম্পল সেন্টেন্স লিখব। তো এখানে কি, কি আছে? আছে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। এই ২ টাই আমার কাছে মনে হয় যে এনাফ। সাচ অ্যাজ, নেমলি, ইন পার্টিকুলার বা পার্টিকুলারলি, স্পেসিফিক্যালি এগুলো হচ্ছে আপনি যখন কোনো এক্সট্রা ইনফরমেশন দিবেন সেটা উদাহরণ দিয়ে তখন আপনি হচ্ছে এই ধরনের কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে পারবেন। ওকে? তো এক্সাম্পল দেখি আমরা। সাম ডেভেলপিং কান্ট্রিজ, ফর ইনস্ট্যান্স বাংলাদেশ অ্যান্ড নেপাল, রিলাই হেভিলি অন এগ্রিকালচার। ওকে, এখানে হচ্ছে আপনার মানে এই সেন্টেন্সে একটা উদাহরণ দেওয়ার জন্য ফর ইনস্ট্যান্স ব্যবহার করছে এবং এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু বলছে এবং এই সেন্টেন্সটা কিন্তু খুবই ইউজফুল। তবে আপনি চাইলে হচ্ছে ফর ইনস্ট্যান্স দিয়ে আলাদা একটা সেন্টেন্সও তৈরি করতে পারেন স্পেসিফিক্যালি আপনি কোনো উদাহরণ দিতে চাইলে এবং উদাহরণ দেওয়ার যে সেন্টেন্সটা এটা আপনার আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এবার আমরা কম্পেয়ার করার জন্য কিছু হচ্ছে কানেক্টরস দেখি। এখানে আছে সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে। কম্পেয়ার করতে হচ্ছে ২ টা একই জিনিস, প্রায় একই ধরনের জিনিস। একটা একরকম হয়তো একটা অন্য কনটেক্সটে অর্থাৎ ২ কনটেক্সট কিন্তু একই ধরনের কাজ করে, একই ধরনের জিনিস। সেক্ষেত্রে আমরা হচ্ছে সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে এগুলো ব্যবহার করতে পারি। দেখেন আমাদের এক্সাম্পল কি বলছে? The number of male students increased slightly. Similarly, female students also showed a rise. অর্থাৎ ২ টাই বাড়ছে বা ২ টাই হচ্ছে মানুষ নিয়ে কথা বলছে, মেল ফিমেল নিয়ে কথা বলছে। কনটেক্সট হয়তো একটু আলাদা হইতে পারে। কিন্তু আপনার ২ টাই হচ্ছে বাড়ছে। মানে মেল ফিমেল আলাদা হইলেও আপনার কনটেক্সটের দিক দিয়ে কিন্তু এখানে অনেক সিমিলারিটি আছে। এক্ষেত্রে আমরা হচ্ছে সিমিলারলি ব্যবহার করছি। এখানে হয়তো আপনার সিম্পল সেন্টেন্স দিয়ে হচ্ছে বোঝানোর চেষ্টা করেছে তারা।
মানে উদাহরণ দেওয়ার সত্ত্বে কিন্তু আমরা IELTS রাইটিং টেস্ট 2 এর জন্য একটু কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করা শিখব। তো আমরা সিকোয়েন্স বা অর্ডারের ক্ষেত্রে, সিকোয়েন্স অর্ডার কি? ধরেন যে আপনি উদাহরণ দিতে যাচ্ছেন এবং সেটা আপনি একটু এক্সপ্লেইন করার মাধ্যমে বলতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি ফার্স্টলি, সেকেন্ডলি দিয়ে এটা শুরু করতে পারেন। ইভেন আপনি চাইলে IELTS রাইটিং টেস্ট 2 এর জন্য যখন আপনি ২ টা প্যারাগ্রাফ লিখবেন বা একটা হচ্ছে একটা প্রবলেম আরেকটা হচ্ছে আরেকটা প্রবলেম বা একটাতে একটা সলিউশন, একটা হচ্ছে আরেকটা সলিউশন। একটা প্যারাগ্রাফের মধ্যে হোক বা ২ টা ২ ধরনের প্যারাগ্রাফের মধ্যে হোক না কেন আপনি এই ফার্স্টলি, সেকেন্ডলি বা টু বিগিন উইথ, আফটার দ্যাট বা নেক্সট এগুলো দিয়ে আপনি হচ্ছে সেন্টেন্সগুলো খুব ভালো করে লিখতে পারবেন বা প্যারাগ্রাফগুলো খুব ভালো করে আপনি লিখতে পারবেন। এগুলোর মাধ্যমে যেটা হবে আপনার যে সেন্টেন্স এবং প্যারাগ্রাফগুলো আছে সেগুলোর ফ্লো ভালো থাকবে। বোঝা যাবে যে আপনি এই জায়গা থেকে এই জায়গায় আসছেন। আপনি একটা কনটেক্সট শেষ করে আসছেন। এখন আপনি আরেকটা কনটেক্সট শুরু করতে যাচ্ছেন। তো আমরা একটা এক্সাম্পল দেখি। বলছে কি, ফার্স্টলি দ্য গভর্নমেন্ট শুড ইনভেস্ট ইন এডুকেশন। সেকেন্ডলি ইট শুড ক্রিয়েট মোর জবস। এগুলো আপনারা শুধু বোঝার জন্য সিম্পল সেন্টেন্স দিয়ে হচ্ছে এক্সাম্পল দেওয়া হয়েছে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আমরা যখন আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর যখন প্যাসেজগুলো নিয়ে প্যারাগ্রাফগুলো নিয়ে যখন কথা বলব, তখন আমরা এগুলো খুব ভালো করে ব্যবহার শিখব। এবার আসি কনক্লুশন বা সামারি লেখার ক্ষেত্রে। আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য অবশ্যই কনক্লুশন লিখি। কনক্লুশনের জন্য আমরা আলাদা একটা পার্টই বলে দিই যে আপনার লাস্টে কনক্লুশন নিয়ে একটা সেন্টেন্স বা ২ টা সেন্টেন্স আপনারা সেখানে লিখবেন। তো কনক্লুশনের জন্য আমরা ইন কনক্লুশন, টু সাম আপ, ওভারঅল, ইন সামারি, অল ইন অল। আমরা ইন কনক্লুশন বা টু সাম আপ এই ২ টা হচ্ছে সবচেয়ে বেশি ইউজফুল। তো এখানে আমরা একটা সেন্টেন্স দেখি। বলছে কি, ইন কনক্লুশন পাবলিক ট্রান্সপোর্ট ইজ এ বেটার অপশন টু রিডিউস ট্রাফিক অ্যান্ড পলিউশন। ওকে, একটা ভালো সেন্টেন্স দিয়ে মূলত এখানে কনক্লুশনটা তারা টানলো আরকি। হয়তো আপনার এখানে হচ্ছে বা প্যাসেজে এসের মধ্যে আপনার পাবলিক ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা ছিল। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ইন কনক্লুশন নিয়ে এটার একটা ভালো সামারি টানা হলো। সবাইকে আরেকটা নতুন লেসনে ওয়েলকাম করছি। আজকে আমরা মডেল ভার্ব সম্পর্কে জানবো। আমরা অনেকে হয়তো ক্যান, শুড, মে, মাস্ট এই কয়েকটা মডেল ভার্ব বা অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা পরিচিত আছি এবং এগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। কিন্তু আইএলটিএস পার্সপেক্টিভে আমরা এগুলো কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হবে, কোথায় কোনটা ব্যবহার করলে ভালো হয়, এইটা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ওয়ার্ডগুলো ব্যবহার করে যে সেন্টেন্সগুলো আপনি তৈরি করবেন, সেই সেন্টেন্সগুলো কিন্তু এক্সট্রা ভ্যালু অ্যাড করবে, কারণ এগুলোর একটা এক্সট্রা ব্যবহার আছে, বিশেষ করে আইএলটিএস রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2 এবং স্পিকিংয়ের ক্ষেত্রে। ওকে, তো চলুন আমরা একদম মূল লেসনে চলে যাই। প্রথমে আসেন যে একটু মডেল ভার্ব সম্পর্কে একটু জেনে আসি। মডেল ভার্বটা কী? আমি আগে বলছি এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। সাধারণত আমরা যে অক্সিলারি ভার্ব ব্যবহার করি সেগুলো। তবে এগুলো ব্যবহারের মাধ্যমে মেইনলি আপনার যে স্পিকার আছে তার অ্যাটিটিউড বোঝা যায় যে সে আসলে কথাটা কোন টোনে বলছে। সে কি আসলে রিকোয়েস্ট করতেছে নাকি অর্ডার করছে? সে কোন মুডে আছে? এবং এইটা বোঝাটা কিন্তু খুবই জরুরি একজন এক্সামিনারের কাছে যে তিনি যার স্পিকিং টেস্ট নিচ্ছেন তিনি কতটা কন্ট্রোলে আছেন, তিনি কিভাবে এটা সঠিকভাবে ব্যবহার করতেছেন। এবং রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু এখানে আপনার ফর্মাল ইউজ, ইনফর্মাল ইউজ বা ক্যাজুয়াল ইউজ এগুলোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। এখানে কয়েকটা কমন আইএলটিএস মডেল আছে, তার মধ্যে আমরা হচ্ছে ক্যান, মে, শুড, মাস্ট এগুলো নিয়ে হচ্ছে মেইনলি কথা বলার চেষ্টা করব। তো আইএলটিএস রাইটিং টাস্ক 2, রাইটিং স্পিকিং পার্ট 3 বা স্পিকিং পার্ট 1 এ হচ্ছে এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, আমি আগেই বললাম। তো এবার আসেন আমরা ক্যান নিয়ে কথা বলি। ক্যান মেইনলি হচ্ছে কোনো কিছু সক্ষমতা, কোনো একটা সম্ভাবনা, কারো একটা পারমিশন প্রয়োজন আছে কোনো একটা কাজের জন্য। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করে থাকি। তবে ক্যানটা কাইন্ড অফ ইনফর্মাল টাইপের। ওকে? তারপরও আপনি আইএলটিএস ব্যবহার করতে পারেন কিভাবে? গভর্নমেন্টস ক্যান রিডিউস পলিউশন বাই এনফোর্সিং স্ট্রিক্টার ল। অর্থাৎ গভর্নমেন্ট কী করতে পলিউশনটা কমায় নিতে পারে কিছু কঠিন ল বা আইন কানুন প্রয়োগের মাধ্যমে। তো এখানে কি এক্সপ্রেস করছে? জেনারেল পসিবিলিটি, সাধারণত মানে সাধারণ কিছু একটা সম্ভাবনা। এটা করলে পরে এটা হইতে পারে, হইতে পারে। এখানে খুব জোর দিয়ে কিছু বলা নাই বা খুব নিশ্চয়তা দিয়ে কিছু বলা নাই। জাস্ট হইতে পারে এরকম কিছু একটা। এবার আসি আমরা শুড এর দিকে। শুড কখনো আমরা ব্যবহার করি অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে, কাউকে কোনো কিছু রিকমেন্ড করার ক্ষেত্রে এবং আমরা কারো প্রতি আশা বা এক্সপেকটেশন এগুলোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। তো আমরা আইএলটিএস একটা ইউজ দেখি এখানে, পিপল শুড রিসাইকেল মোর টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ মানুষকে আরও বেশি রিসাইকেল করতে হবে বা নবায়ন করতে হবে। ধরুন যে প্লাস্টিক রিসাইকেল করতেছি আমরা, আমরা হচ্ছে গ্লাস রিসাইকেল করতেছি, এনভায়রনমেন্টকে
প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য। তো শুডটা সাধারণত অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে বা সাজেশন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতেছি। মানে এটা করা উচিত। আমার মনে হয় এটা করা উচিত। এটা করলে মনে হয় ভালো হবে। হ্যাঁ? এক্ষেত্রে আমরা হচ্ছে শুড ব্যবহার করতে পারি। এবং ক্যানের একটা ভালো অল্টারনেটিভ হচ্ছে মে। মেটাও হচ্ছে পসিবিলিটির সম্ভাবনা এবং এটা একটু পলাইট পারমিশন। মানে একটু ফর্মাল টোন ব্যবহার করা যায় এটা। উদাহরণস্বরূপ আমরা আইএলটিএস দেখি, দিস পলিসি মে লিড টু বেটার এডুকেশনাল আউটকামস। ওকে, কোনো একটা নির্দিষ্ট পলিসির কথা বলতেছে, যদি এইটা ব্যবহার করা যায় তাহলে এইটা আরও একটা ভালো ফলাফল আনতে পারে এডুকেশনাল ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে। এখানে যদিও একটু আনসার্টেনটি আছে, তবে এইটা একটা ফর্মাল টোন ইউজ করা হয়, বিশেষ করে যখন আপনি পারমিশন চাবেন কারো কাছে। আপনি কাউকে হয়তো আপনি স্পিকারকে জিজ্ঞাসা করতেছেন আপনার কোয়েশ্চেনটা আবার রিপিট করার জন্য, সেক্ষেত্রে আপনি হচ্ছে মে ব্যবহার করে শুরু করলে ব্যাপারটা অনেকটা ভালো হয়। এরপরে সে আরেকটা গুরুত্বপূর্ণ মডেল ভার্ব, সেটা হচ্ছে মাস্ট। মাস্ট কখন? যখন প্রয়োজনীয়তা, স্ট্রং অ্যাপ্লিকেশন, মানে খুবই কঠোর যে বাধ্যবাধকতা মানতেই হবে। লজিক্যাল কনক্লুশন, একটা বিষয় শেষ প্রান্তে এসে আপনি লজিক্যাল কনক্লুশন টানতেছেন, হ্যাঁ? এবং এখন আমরা একটা আইএলটিএস এর এক্সাম্পল দেখি। গভর্নমেন্ট মাস্ট টেক ইমিডিয়েট অ্যাকশন এগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ। মানে ক্লাইমেট চেঞ্জ একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং ওইটা যদি এখন স্টপ না করা হয় তাইলে হয়তো কোনো প্রবলেম হইতে পারে। এখন আমাদেরকে গভর্নমেন্টকে বাধ্য করা উচিত এখানে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে। এজন্য আমরা যেখানে মাস্ট ব্যবহার করছি। এখানে আগেই বলছি যেখানে স্ট্রং আর্গুমেন্ট দেখাবে বা স্ট্রং সার্টেনিটি, এটা করতেই হবে বা এটা করা উচিত। এটা করাটা একদম যৌক্তিক। এরকম কিছু স্ট্রং কিছু লজিক দেখানোর ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। তো আপনার জাস্ট এই কয়েকটা বা ৪ টা যে মডেল ভার্ব আছে, মডেল ভার্বগুলো আপনারা রাইট জায়গায় ইউজ করতে পারলে আমার মনে হয় যে আপনারা রাইটিং এবং স্পিকিং ক্ষেত্রে অনেক ভালো করতে পারবেন। এবার আমরা কিছু রাইটিং এবং স্পিকিং এর অ্যাপ্লিকেশন বা প্রয়োগ দেখে আসি। তো এসে রাইটিং, বিশেষ করে রাইটিং টাস্ক 2 তে স্ট্রং ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, গভর্নমেন্ট মাস্ট ইনভেস্ট ইন রিনিউয়েবল এনার্জি। হয়তো আপনার রাইটিং টাস্ক 2 এর টপিক ছিল রিনিউয়েবল এনার্জি বা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি শেষে বলতেছেন যে একটা কনক্লুশন টানতেছেন যে গভর্নমেন্টে এটা করলে পরে এই প্রবলেমটা সলভ হতে পারে। সেক্ষেত্রে আপনি মাস্ট ব্যবহার করে একটা সেন্টেন্স এখানে তৈরি করা হয়েছে যেটাকে বলা হয় ব্যান্ড 8 টোন, মানে ব্যান্ড 7 প্লাস হয়ে গিয়েছে, ওকে? এবং শুড দিয়ে তারা একটা ব্যালেন্স ওপিনিয়ন তৈরি করছে, অথরিটিজ শুড কনসিডার অল্টারনেটিভ মেথড। এটা করা উচিত। এটা মডারেট টোন আরকি। আপনি একদম নতুন জায়গা থেকে আপনি নিজেও খুব ফোর্স দিচ্ছেন না বা হচ্ছে আপনি একেবারে যে গা ছেড়া ভাব দিয়ে আছেন এরকম কিছু না। জাস্ট মডারেট টোন বা ব্যালেন্স আর্গুমেন্ট এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ওকে? তো এখানে মে দিয়ে আরেকটা সুন্দর সেন্টেন্স তৈরি করা আছে, সেটা হচ্ছে such measures may not always be effective. এই সকল কার্যক্রম বা পদক্ষেপ হয়তো সবসময় ইফেক্টিভ নাও হইতে পারে। ওকে? এটা একটা ফর্মাল টোন ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে একাডেমিক কৌশল অ্যাড করতেছে, যেটাকে ব্যান্ড 7 প্লাস স্কিল দ্বারা এখানে অ্যাড করানো হয়েছে বা ইন্ডিকেট করানো হইছে। এবার স্পিকিংয়ের মধ্যে আসি। স্পিকিং পার্ট 1 এর ক্ষেত্রে ধরুন যে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি কুকিং পারেন কিনা? আপনি কি রান্না পারেন কিনা? তো এখানে আপনি অ্যান্সার দিচ্ছেন ক্যান ব্যবহার করে। I can cook simple dishes but I'm not an expert. এখানে আমরা আগেই বলছি যে ক্যান এবং মের মধ্যে পার্থক্য হচ্ছে একটু ফর্মালিটি এবং নির্দিষ্ট কনটেক্সট অনুযায়ী। এখন আপনি এখানে ক্যাজুয়াল আপনাকে জিজ্ঞাসা করতেছে, আপনি তো আপনার মতো করেই বলবেন, তাই না? তো সেক্ষেত্রে আপনি ক্যান এখানে মানে ইজিলি ব্যবহার করতে পারতেছেন। তো ক্যান ব্যবহার করে এখানে বলতেছে আই ক্যান কুক সিম্পল ডিশেস বাট আই এম নট অ্যান এক্সপার্ট। এখানে আপনার সক্ষমতা প্রকাশ করতে ক্যানটা ব্যবহার করছেন। পার্ট 2 এটা হবে আপনার হচ্ছে কিউ কার্ডের অংশে। কিউ কার্ডের অংশে আপনি যখন কনটেক্সট টেনে টেনে কথা বলবেন আপনার প্রিয় খেলাধুলা বা প্রিয় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তখন আপনি হচ্ছে পার্ট 2 তে এই কুডটা ব্যবহার করবেন। আপনি পাস্ট থেকে প্রেজেন্টে আসবেন, তারপর আপনি ফিউচারে যাইতে পারেন। ওকে? যাই হোক, পার্ট 3 তে হচ্ছে আমরা যেটা বলছিলাম যে কিউ কার্ডের পরবর্তী অংশে আপনাকে এক্সট্রা ডিসকাশনের জন্য কোয়েশ্চেনগুলো করা হবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে শুড ব্যবহার করে একটা সেন্টেন্স আমাদের এখানে দেখানো হয়েছে, যেটা হচ্ছে অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে, গভর্নমেন্ট শুড সাপোর্ট ইয়ং entrepreneurs. ওকে? আরেকটা হচ্ছে পসিবিলিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, সাম পিপল থিঙ্ক ইট মে নট বি পসিবল টু এন্ড পভার্টি কমপ্লিটলি। অ্যান্ড একটা স্ট্রং কনক্লুশন দেওয়ার জন্য আমরা এখানে মাস্ট ব্যবহার দেখতেছি, এডুকেশন মাস্ট বি অ্যাফোর্ডেবল ফর এভরিওয়ান। ভিউয়ার্স, আমরা যখন স্পিকিং নিয়ে আমাদের মেইন কোর্সে কথা বলবো, তখন আমরা মূলত এই পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 কীভাবে আমরা সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি ঠিকভাবে এবং কোনগুলো ব্যবহারের মাধ্যমে আমরা একটা ভালো ব্যান্ড স্কোর তৈরি করতে পারবো, সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের লেসন। হ্যালো সবাইকে, এই ভিডিওতে আমরা আইএলটিএস গ্রামারের আরেকটা
ইন্টারেস্টিং লেসন সম্পর্কে জানবো, যেটা হচ্ছে নাউন ফ্রেজেস এবং অ্যাডজেক্টিভ অর্ডার। আপনারা হয়তো এগুলো আগে কখনো গ্রামার পড়তে গিয়ে পড়েন নাই বা শেখেন নাই। কিন্তু আপনারা যদি এগুলো শেখেন, আপনাদের যে রাইটিংয়ের স্কিলটা এবং সেন্টেন্সগুলো আরেকটা ভালো এবং সমৃদ্ধ হবে। বিশেষ করে লেক্সিক্যাল রিসোর্স, যে লেক্সিক্যাল স্কোর রয়েছে, সেক্ষেত্রে আপনি একটা ভালো ব্যান্ড স্কোর পাবেন। ওকে, তো কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল লেসনে। তো নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যাক্টস অ্যাজ এ নাউন ইন এ সেন্টেন্স। কথা ধরেন যে অবজেক্টের মতো, আমরা যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট ধরি না? তো আপনার এখানে অনেকগুলো ওয়ার্ড থাকবে, কিন্তু সেইগুলো একটা পরিপূর্ণ সেন্টেন্স না। মানে সাবজেক্ট থাকবে না, ভার্ব থাকবে না। ধরেন যে কোনো একটা বিষয় সম্পর্কে এক্সট্রা ডিটেলস, হ্যাঁ? ধরুন যে একটা রাস্তার কথা উল্লেখ করা আছে। সে রাস্তাটা কতটা লম্বা, কতটা চওড়া, রাস্তা কোথায় শেষ হয়েছে, হ্যাঁ? রাস্তার কালার কী বা পিচ কালার কী, এরকম সব কিছু মিলিয়ে এক্সট্রা ডিটেলস, যেগুলো আসলে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করে না। কিন্তু ওইটা আপনার যদি কখনো কোনো সেন্টেন্সে অ্যাড করেন এই নাউন ফ্রেজগুলো বা এই ওয়ার্ডগুলো, তাহলে ওই সেন্টেন্সটা আরও সমৃদ্ধ হয়, হ্যাঁ? তো এখানে কি বলছে, নাউন ফ্রেজের মধ্যে কী কী থাকে? সাধারণত হচ্ছে ডিটারমিনার থাকে অ্যান, দি, মাই, দিস, অ্যাডজেক্টিভ থাকতে পারে একাধিক, আপনার বর্ণনা করতে কীরকম, বিউটিফুল, স্মল, ব্লু। নাউনও থাকতে পারে কার, বিল্ডিং, মানে এক্সট্রা এর সাথে রিলেট করার জন্য আর কি। এছাড়াও আলাদা কোনো মডিফায়ারও থাকতে পারে এটার সাথে। ওকে, তো এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে এ রেড কার। এখানে আপনার কারটা হচ্ছে মেইন যে নাউনটা আর কি, ঠিক আছে? এটার সাথে এ রেড, একটা লাল, এই দুইটা ওয়ার্ডের মাধ্যমে হচ্ছে এটাকে আরও একটু ডিটেলে বলা হলো। ওকে, এখন আর কি আরেকটা কি আছে, দ্য টল গ্লাস বিল্ডিং ইন দ্য সিটি। ধরেন যে এখানে বিল্ডিংয়ের কথা বলা হয়েছে, ঠিক আছে? এখানে বিল্ডিংকে দেখেন কত কিছু দেওয়া একটু ডেসক্রিপটিভভাবে তৈরি করা হলো। ওকে, এখানে আবার রেস্টুরেন্টের কথা বলেছে একটা, রেস্টুরেন্টকে আবার হচ্ছে আপনার অনেকগুলো ওয়ার্ড দিয়ে আর একটু সমৃদ্ধ করে ফেলা হলো। এই সমৃদ্ধ করার মাধ্যমে কিন্তু একটা ব্যান্ড 5 এবং ব্যান্ড 7 প্লাস সেন্টেন্সের মধ্যে পার্থক্য তৈরি করা হয় ভিউয়ার্স। এইটা আপনার মাথায় রাখবেন। ওকে, আশা করি নাউন ফ্রেজ কি এটা আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। তো এবার আসি অ্যাডজেক্টিভ অর্ডার। আমরা তো সেন্টেন্সের মধ্যে অনেক অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। কিন্তু যখন আমরা ২-৩ টা অ্যাডজেক্টিভ একসাথে ব্যবহার করব, তখন অর্ডারটা কীরকম হবে? কোনটা আগে যাবে, কোনটা পরে যাবে? ইভেন যদি আমরা এখানে অগোছালো করে ফেলি বা রুলস না মানি, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা কারেক্ট হবে না এবং এটা দেখতে, শুনতে এবং পড়তে কিন্তু অনেকটা awkward লাগবে। ওকে? তো এখানে একটা অর্ডার দেওয়া আছে। যদি আপনি মোর দ্যান অন অ্যাডজেক্টিভ ব্যবহার করেন একটা নাউনের আগে, তাহলে একটা স্পেসিফিক অর্ডার ফলো করে। সেটা কি? ১ম এ আসবে হচ্ছে আপনার অপিনিয়ন। অপিনিয়নের মধ্যে বিউটিফুল, বোরিং, নাইস, লাভলি, মানে এটা আপনার কাছে কেমন মনে হয়? হ্যাঁ? এইটা আসবে ১ম এ। তারপর আসবে সাইজ। সাইজ বিগ, স্মল, টল, টাইনি, এইজ, নিউ ওল্ড, মডার্ন, অ্যানশিয়েন্ট। শুধু নিউ ওল্ড না, মডার্ন, অ্যানশিয়েন্ট এটাও কিন্তু আসবে। শেপ, এটা শেপ কেমন? অর্থাৎ কোন কোণের এটা? রাউন্ড, স্কোয়ার, রেক্টেঙ্গুলার। এটা কালার কি? রেড, ব্লু। অরিজিন, মানে এটা কোথা থেকে উৎপত্তি হইছে বা এটার ব্যাকগ্রাউন্ড কি? অ্যান্ড কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি? উডেন, প্লাস্টিক নাকি মেটাল? অ্যান্ড লাস্টে আপনি হচ্ছে পারপোজ যদি বলেন যে এটা আসলে আ কোন কাজে ব্যবহার করা হচ্ছে বা এটা কোন কাজের জন্য? তাহলে হচ্ছে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি একটু উদাহরণস্বরূপ আপনাকে দেখাই। ১ম সেন্টেন্সে দেখেন, "এ বিউটিফুল স্মল অল রাউন্ড রেড ফ্রেঞ্চ উডেন জুয়েলারি বক্স।" এখানে জুয়েলারি বক্সটা হচ্ছে আপনার মেইন নাউন। কিন্তু এইটার সাথে আমরা এক্সট্রা কতগুলো ডিটেইলস এড করছি একটু দেখেন। "এ বিউটিফুল স্মল ওল্ড রাউন্ড রেড ফ্রেঞ্চ উডেন জুয়েলারি বক্স।" আমরা কিন্তু সবগুলোই অর্ডার মেনে এটা লিখছি। হ্যাঁ, আপনারা হয়তো এতটা মানে ঘুরিয়ে পিছিয়ে বা এতটা ডিটেইল নিয়ে কোনো আপনারা সেন্টেন্স লিখবেন না। কিন্তু আপনারা একাধিক মানে ২ টা বা ৩ টা অ্যাডজেক্টিভ নিয়ে লেখার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার সেন্টেন্সটা আরও রিচ হবে। আমরা আরেকটা দেখি এখানে কি আছে? এ মডার্ন ব্ল্যাক লেদার অফিস চেয়ার। এটা কিন্তু একটা স্বাভাবিক এবং মোটামুটি ভালো একটা সেন্টেন্স। ওকে, সেন্টেন্স না তো ফ্রেজ আর কি। ওকে। অ্যান এলিগেন্ট লং হোয়াইট সিল্ক ওয়েডিং ড্রেস। ওকে, তো এইগুলো আপনার সবসময় এই যে স্ট্রাকচারটা আছে, এইটা কাইন্ডলি একটু কষ্ট করে হইলেও আপনারা মুখস্থ করবেন। তো মুখস্থ করার সময় এইরকম কয়েকটা সেন্টেন্স আপনারা হচ্ছে মুখস্থ করবেন, সাথে সাথে সেন্টেন্সের সাথে আপনার যে সিকোয়েন্সটা বা অর্ডারটা, এইটা আপনাদের হয়ে যায়। তো এবার আমরা কোয়ান্টিফায়ার সম্পর্কে জেনে আসি। কোয়ান্টিফায়ার নিয়ে আমাদের আলাদা একটা লেসন আছে, সেখান থেকে আপনারা ডিটেলস জানবেন। কোয়ান্টিফায়ার কি? কোনো একটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভের অথবা নাউনের আগে বসে এবং সেই নাউনটা বা ওই জিনিসটা কীরকম, কত সংখ্যক বা কতটা আছে, এরকম বোঝাতে হচ্ছে মূলত কোয়ান্টিফায়ারগুলো ব্যবহার করা হয়। সেভারাল লার্জ বিল্ডিংস ওয়্যার কনস্ট্রাক্টেড লার্জ ইয়ার। সেভারাল মানে কোথায় ব্যবহার করি? যখন ২ টার বেশি হয় আরকি। ওকে? এবং পোস্ট মডিফায়ার কি? মডিফায়ারের পরবর্তী যদি আপনি এক্সট্রা আরও ইনফরমেশন দিতে চান, আমরা এটাকে কিন্তু মডিফায়ার সম্পর্কে জেনে আসছি, নাউন ফ্রেজেস জেনে আসছি। তো যদি আপনি এক্সট্রা আরও
ইনফরমেশন দিতে চান তাহলে হচ্ছে আপনি পোস্ট মডিফায়ার অ্যাড করবেন। আমি উদাহরণ দিয়ে বলি এখানে, এ টল বিল্ডিং নিয়ার দ্য রিভার। এই যে নিয়ার দ্য রিভার একটা টল বিল্ডিং, জানি বিল্ডিংটা হচ্ছে টল, অ্যাডজেক্টিভ দিয়ে আমরা বোঝাইছি, কিন্তু এটা কোথায়? নিয়ার দ্য রিভার, রিভারের কাছে। এ কোম্পানি দ্যাট প্রডিউসেস ইলেকট্রিক কার্স, অর্থাৎ আমরা আমরা যে কী বলে যে অবজেক্ট হিসেবে যেগুলো ব্যবহার করে থাকি স্পেশালি এক্সট্রা ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে, সেগুলো আমরা পোস্ট মডিফায়ার হিসেবেও বলতে পারি এখানে। ওকে, কাম আফটার নাউন মানে নাউনের পরবর্তী আসে ইউজুয়ালি প্রিপোজিশনাল ফ্রেজ অর রিলেটিভ ক্লজ। ওকে, তো এটা হচ্ছে আমাদের পোস্ট মডিফায়ার্স। এবার আমরা কিছু কমন মিস্টেক্সের মধ্যে আসি, যে মিস্টেক্সগুলো আমি নিজেও করছিলাম এবং আমি জানি যে আপনারা প্রথম এগুলো করতে পারেন, করাটা স্বাভাবিক। তবে আপনাদের যে অর্ডারটা বলছি সেটা আপনারা মাথায় রাখবেন। এ রেড বিগ কার, এই জিনিসটা স্বাভাবিক দেখে আমাদের সেরকম ভুল মনে হচ্ছে না, কিন্তু সাইজ অবশ্যই কালার আগে আসবে, সুতরাং এখানে কারেক্ট হবে এ বিগ রেড কার অ্যান ওল্ড বিউটিফুল সিটি। এখানেও দেখেন যে আপনার ওপিনিয়ন্সটা হচ্ছে এইজের আগে আসবে, মানে আপনাকে এটা আপনার এই সিটিটা কীরকম মনে হয়, বিউটিফুল মনে হয় নাকি আগলি মনে হয়, এরকম কিছু একটা। এ বিউটিফুল ওল্ড সিটি, দ্য প্লাস্টিক ব্লু বটল, এখানে কালারটা অবশ্যই ম্যাটেরিয়াল আগে আসবে। এ ব্লু প্লাস্টিক বটল। এ হাউস বিগ, এই জিনিসটা ভুল বোঝাই যাচ্ছে, এ বিগ হাউস এটা আমরা স্বাভাবিকভাবেই বুঝে থাকি, এখানে অবশ্যই আপনার নাউনের আগে অ্যাডজেক্টিভটা আসবে, এটাই বোঝানো হয়েছে এখানে। তো আমরা এখন কিছু আইএলসের এক্সাম্পল দেখব, বিশেষ করে রাইটিং টাস্ক 1 এবং স্পিকিংয়ের ক্ষেত্রে। এখানে বলছে কি নাউন ফ্রেজ হচ্ছে কোনো একটা ডাটাকে ক্লিয়ারলি এবং ফর্মালি ডিসক্রাইব করার জন্য ব্যবহার করা যেতে পারে। দেয়ার ইজ আ সিগনিফিক্যান্ট রাইজ ইন দ্য এভারেজ মান্থলি ইনকাম। দেখুন এখানে হচ্ছে আপনার ইনকামটা, ধরেন যে আপনার মেইন ওয়ার্ডটা, তো এখানে এভারেজ মান্থলি ইনকাম এটাকে সঠিক সিকোয়েন্সে ব্যবহার করা হয়েছে বিটুইন 1990 অ্যান্ড 2000। দ্য টোটাল নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ধরেন যে আপনার মেইন ওয়ার্ড এখানে, তো সেটাকে আপনার হচ্ছে এগুলো ইউজ করে একটা ভালোভাবে ডিসক্রাইব করেছে এরা। ওকে, এবং স্পিকিং ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করতে পারি? ইউজিং ডিসক্রিপটিভ নাউন্স শো লেক্সিক্যাল গ্রামাটিক্যাল রেঞ্জ, যেটা আমি আগেই বলছিলাম যে এই নাউন ফ্রেজগুলো আপনি ব্যবহারের মাধ্যমে আপনি খুবই রিচ সেন্টেন্স ব্যবহার করতে পারেন, এবং আপনার যে লেক্সিক্যাল এবং গ্রামাটিক্যাল যে অপশন রয়েছে আপনাকে মার্ক করার জন্য, ব্যান্ড স্কোর দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি কিন্তু সবসময় এগিয়ে থাকবেন। আই লিভ ইন স্মল বাট কমফোর্টেবল অ্যাপার্টমেন্ট নিয়ার দ্য সিটি সেন্টার। এখানে মেইন ওয়ার্ড হচ্ছে অ্যাপার্টমেন্টটা কেমন? স্মল বাট কমফোর্টেবল। ওকে, এবং সেটা কোথায়? নিয়ার দ্য সিটি সেন্টার, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার্স, আমরা একটু আগে যেটা পড়লাম। মাই হোম টাউন হ্যাজ মেনি বিউটিফুল ওল্ড বিল্ডিংস, এই যে বিউটিফুল ওল্ড বিল্ডিংস, তার আগে হচ্ছে মেনি ব্যবহার করা হচ্ছে কোয়ান্টিফায়ার যেটা। এভাবে আপনি হচ্ছে এরকম সেন্টেন্স প্র্যাকটিস করার মাধ্যমে বা এগুলো আপনি সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে আপনি যে সেন্টেন্সগুলো একটু রিচ করতে পারবেন। রিচ বলতে একটু হাই লেভেলের সেন্টেন্স মূলত আর কি, যেগুলো আপনার ব্যান্ড স্কোর বাড়াতে হেল্প করবে। হ্যালো সবাইকে, এই লেসনে আমরা খুব মজার একটা জিনিস শিখব, সেটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার ফর আইএলস। বিশেষ করে আমরা যখন লিখি এবং কথা বলি, তখন আমরা যদি প্যারালাল স্ট্রাকচারটা ঠিকমতো ব্যবহার করি, তখন কিন্তু এই কথাটা শুনতে অনেক ভালো লাগে। অ্যান্ড আমরা যখন লিখতে যাই তখন এটার স্ট্রাকচারটা ঠিকমতো লিখলে পারে সেন্টেন্সটা দেখতে অনেকটা ভালো দেখায়। তো ভালো দেখায় বা ভালো লাগা, এই জিনিসটা কিন্তু গ্রামাটিক্যাল একটা ইস্যু, হ্যাঁ? মাঝে আমরা এটা ভুল করে ফেলি, যেটার কারণে কিন্তু যিনি এক্সামিনার থাকেন তিনি এই ভুলটা খুব ইজিলি ধরতে পারেন এবং সেটার জন্য আমাদেরকে নেগেটিভ মার্কিং বা আমাদের ব্যান্ড স্কোর কিন্তু কমায় দিতে পারে। তো কথা বলানো বেশি, চলে যাবে একদম মূল লেসনে। তো প্যারালাল স্ট্রাকচারটা কী? প্যারালাল স্ট্রাকচার মেইনলি হচ্ছে সেম গ্রামাটিক্যাল ফর্ম ব্যবহার করা, মানে একই ধরনের গ্রামাটিক্যাল ফর্ম আপনার একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা। একটা সেন্টেন্সের কথা বলছি কিন্তু পুরো প্যাসেজের কথা বলি নাই, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। বিশেষ করে আমরা যখন কোনো সিরিজ বা লিস্ট বা কোনো আইডিয়াস নিয়ে হচ্ছে কথা বলি, মানে উদাহরণ দিতে গিয়ে যখন ধারে হচ্ছে একই ধরনের ২টা-৩টা উদাহরণ বা ২টা-৩টা কাজ নিয়ে কথা বলি, তখন আমরা হচ্ছে এই প্যারালাল স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। ওকে, তো আমরা কারেক্টটা দিয়ে কথা বলি। এখানে দেখেন, স্টুডেন্টস শুড স্টাডি হার্ড, ম্যানেজ দেয়ার টাইম অ্যান্ড ইট হেলদি। এখানে প্যারালাল স্ট্রাকচারটা কী আসলে? এই দেখেন, স্টাডি হার্ড, ম্যানেজ দেয়ার টাইম, ইট হেলদি, একটা ভার্ব অ্যান্ড তারপরে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ হইছে। হ্যাঁ? মেইনলি ভার্ব দিয়ে হচ্ছে শুরু হয়েছে, এটা হচ্ছে এখানকার প্যারালাল স্ট্রাকচার। স্টাডি হার্ড, ম্যানেজ, ইট। ওকে, যদি এটাকে ইনকারেক্ট হিসেবে দেখি তাহলে এখানে ইনকারেক্ট হিসেবে কী ব্যবহার করা যায়? স্টুডেন্টস শুড স্টাডি হার্ড to manage their time and they should eat healthily. ওকে, তো এখানে স্টাডি হার্ড দিয়ে শুরু হয়েছে ভার্ব দিয়ে, কিন্তু আবার এখানে ইনফিনিটিভে চলে গেছে। এখানে ম্যানেজ দেয়ার টাইম হবে, মানে ভার্ব দিয়ে আবার শুরু হবে, কারণ আমরা একই ধরনের কথা বলতেছি। স্টুডেন্টদের কী করা উচিত সেই আমরা উদাহরণ দিয়ে যাচ্ছি বা সেই কাজগুলো বলে যাচ্ছি। এই জন্য আমাদেরকে মূলত
একই ধরনের গ্রামাটিক্যাল ফর্ম বা প্যাটার্ন ইউজ করে এই স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। ওকে? তো আমরা হচ্ছে আরও কিছু এখানে আ গ্রামাটিক্যাল ইস্যু এবং কিছু আমরা কি বলে রুলস নিয়ে কথা বলবো। এখানে বলছে যে গ্রামাটিক্যাল ফর্মগুলো কনসিস্টেন্ট থাকতে হবে। একটা ইনকারেক্ট কথা বলি আমরা এখানে কি বলছে, "দ্য গভর্নমেন্ট শুড ক্রিয়েট জবস, রিডিউসিং পভার্টি অ্যান্ড এডুকেশন।" এটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে কিন্তু আবার এখানে চলে গেছে আপনার ভার্বের সাথে আইএনজি। আবার এখানে শুধুমাত্র একটা কথা বলছে, একটা ওয়ার্ড দিয়ে শেষ করছে। তো কারেক্ট ফর্ম বললে এটা হবে, Government should create jobs, reduce poverty and improve education. ওকে? এবং আমরা কিছু correlative conjunction চিনি, বিশেষ করে আমরা যখন সেন্টেন্স তৈরি করতে যাই এবং এগুলো ব্যবহার করলে পরে আমাদের সেন্টেন্সগুলো আরও ভালো অ্যাট্রাকটিভ দেখায় এবং যিনি এক্সামিনার থাকেন তিনি মনে করেন যে আমাদের সেন্টেন্সের মধ্যে ভ্যারাইটি আছে এবং আমরা সেন্টেন্সের মধ্যে লজিক এবং গ্রামাটিক্যাল ইস্যুগুলো, গ্রামাটিক্যাল বিষয়গুলো আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারছি। যেমন ধরুন যে both and, either or, neither nor, not only but also, এগুলো কিন্তু খুব ভালো, ভালো সেন্টেন্স তৈরি করা যায় এগুলোর মাধ্যমে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু আপনার প্যারালাল স্ট্রাকচারের মধ্যে পড়ে। এগুলো সঠিকভাবে ব্যবহার করা আপনার প্যারালাল স্ট্রাকচারটাকে ঠিক করতে পারে। তো এগুলো একটা ভুল ব্যবহার দেখে আসি। The policy will affect not only students but also the teachers are affected. Okay? But also the teacher. পদটুকু আমার দরকার ছিল? না, দরকার ছিল না। কারণ এটা আপনার ফর্মটা এরকম হয়েছে not only the students but also the teacher, অর্থাৎ একটা নাউন দিয়ে কিন্তু শেষ হয়েছে। স্টুডেন্টদের কথা বলছে, এখানে টিচারের কথা বলে শেষ হবে। ঠিক আছে? দেখেন কারেক্ট একই কথা বলছে। দ্য পলিসি উইল এফেক্ট নট অনলি স্টুডেন্টস বাট অলসো টিচার। ওকে? তো এইগুলোর কিন্তু সঠিক ব্যবহার আমাদেরকে জানতে হবে। তো এবার আমরা কম্পারেটিভ কথা বলি। আমরা আগে বলছি গ্রামাটিক্যাল ফর্ম ঠিক রাখতে হবে। এখানে দেখেন কারেক্টটা আগে আমরা দেখি। অনলাইন লার্নিং ইজ চিপার, ফাস্টার অ্যান্ড মোর কনভিনিয়েন্ট দ্যান ট্র্যাডিশনাল এডুকেশন। এখানে চিপারকে কম্পারেটিভ করা, চিপার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, ফাস্টার হচ্ছে ফাস্টার কম্পারেটিভ ফর্ম এবং কনভিনিয়েন্টকে আমরা যদি কম্পারেটিভ ফর্মে নিয়ে আসি তাহলে আমরা আগে মোর ব্যবহার করতে পারি। কেন আমরা কনভিনিয়েন্ট আগে মোর ব্যবহার করছি? এইটা আপনারা কখন জানবেন? যখন আমরা এই কম্পারেটিভ এবং সুপারলেটিভ সম্পর্কে একটা লেসন আপনারা দেখবেন। ওকে? তো ইনকারেক্টলি ব্যবহার করা যায় কীভাবে? অনলাইন লার্নিং ইজ চিপার, ফাস্টার অ্যান্ড ইট সেভস টাইম। অ্যান্ড এর পরে হচ্ছে আমাদের কম্পারেটিভ কেমন কিছু একটা ব্যবহার করতে হবে, তাই না? মোর কনভিনিয়েন্ট, এটা হচ্ছে এখানে দেওয়াটা এনাফ। তো আরেকটা রুল হচ্ছে ইনফিনিটিভ ব্যবহার করা বা জিরান্ড ব্যবহার করে আমরা হচ্ছে এটা ঠিক রাখতে পারি স্ট্রাকচারটা। এখানে দেখেন যে ইনফিনিট ব্যবহার কত সুন্দর করে সেন্টেন্সে তৈরি করছে। স্টুডেন্ট আর অ্যাডভাইস টু রিড, টু রিভাইজ অ্যান্ড টু রেস্ট বিফোর দ্য এক্সাম। ওকে? এখানে টু রিড, টু রিভাইজ এগুলো হচ্ছে আপনার ইনফিনিটিভ। জিরান্ড হিসেবে ব্যবহার করা যাইত যে রিডিং, রিভাইসিং এরকম করে আমরা জিরান্ড হিসেবে ব্যবহার করতে পারতাম। তো যারা ইনকারেক্ট করবেন তারা এভাবে লিখবেন, অবশ্যই লিখবেন না। স্টুডেন্টস আর অ্যাডভাইস টু রিড, রিভাইসিং অ্যান্ড টু রেস্ট বিফোর দ্য এক্সাম। আপনি যখন প্রথমটা শুরু করছেন দ্য রিড দিয়ে মানে ইনফিনিটিভ ব্যবহার করে, পরবর্তীগুলো যদি একই সিকোয়েন্সের কথা বলেন বা একই সিকোয়েন্সের উদাহরণ বা লিস্টিং করেন সেক্ষেত্রে আপনাকে এই যে প্রথমটাকেই ফলো করে তার পরবর্তীতে লিখতে হবে। ওকে? তো এই ছিল আমাদের আজকের যে প্যারালাল স্ট্রাকচার লেসনটা। আশা করি আপনাদের লেসনটা ভালো লেগেছে এবং আপনারা চেষ্টা করবেন যে এই সিকোয়েন্সটা এবং এই স্ট্রাকচারটা ঠিক রেখে সেন্টেন্সগুলো তৈরি করার জন্য। সবাইকে ওয়েলকাম করছি আমাদের প্রিপোজিশন অফ টাইম, প্লেস অ্যান্ড কমন এক্সপ্রেশন ফর আইএলটিএস এই লেসনে। এখানে আমরা মূলত টাইম, প্লেস এবং কিছু কমন এক্সপ্রেশনের জন্য আমরা প্রিপোজিশনকে কীভাবে ব্যবহার করতে পারি এবং সেটা আইএলটিএসের জন্য কীভাবে কাজে আসতে পারে এইটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এবং এই গ্রামাটিক্যাল ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই ছোট, ছোট ভুলগুলো যখন বারবার করে ফেলি তখন এক্সামিনার কিন্তু এটাকে বড় একটা এরর হিসেবে দেখে। তিনি মনে করেন যে হয়তো এই যে পরীক্ষার্থী যিনি হচ্ছে লিখেছেন বা বলতেছেন তার হয়তো গ্রামারে আসলেই সমস্যা আছে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই বা মূল লেসনে চলে যাই। তো এখানে আমরা যখন ক্লক টাইম বলবো যে এতটা বাজে, এখন এতটা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। অ্যাট 7 PM, অ্যাট 7:30 PM। ওকে? আমরা যখন ক্লক টাইম ব্যবহার করব তখন অ্যাট ব্যবহার করব। আবার যখন আমরা ধরেন যে রাতের সময় বা একটা উইকেন্ড বা কোনো একটা মুহূর্ত, স্পেসিফিক একটা মুহূর্ত, সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাট ব্যবহার করব। যেমন ধরেন অ্যাট নাইট, অ্যাট দ্য ইভিনিং, অ্যাট দ্য উইকেন্ড। ওকে? এবং যখন আমরা মাস, বছর বা কোনো সিজন বা ঋতুর কথা বলবো তখন যে প্রিপোজিশনটা অ্যাড করব তার আগে সেটা হচ্ছে ইন জুলাই, ইন 2022, ইন সামার। ওকে? যখন আমরা দিনের কোনো একটা পার্ট নিয়ে কথা বলবো তখন আমরা বলবো যে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। ওকে?
ইন ব্যবহার করতে হবে যখন আমরা শুধু ওই দিনটাকে বলবো যে আজকের দিনটা, হ্যাঁ? বা শনিবার, রবিবার তখন হচ্ছে আমরা অন ব্যবহার করব। অন সানডে, অন মানডে এবং যখন আমরা কোনো ডেটের কথা বলবো যে নির্দিষ্ট করে যে এত তারিখে, হ্যাঁ? এখানে বলছে যে অন 1st মে অ্যান্ড কোনো ডে যেটা একটা ইভেন্ট, হ্যাঁ? তখন আমরা হচ্ছে অন ব্যবহার করব। অন মাই বার্থডে। এখানে একটা নির্দিষ্ট ডেটের কথা বলা না, তবে একটা ইভেন্টকে বলা হয়েছে। একটা দিনের কোনো ইভেন্ট, যেই দিনটা একটা ইভেন্টের মধ্যে পড়ে। তাহলে আমরা মূলত এই ২ টা জিনিসকে খেয়াল রাখবো যে পার্ট অফ দ্য ডে বললে ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং। আর যদি ডে এর কথা বলে পুরো একটা ডে তাহলে সেটা হচ্ছে আমরা অন ব্যবহার করব। যদি কোনো মাস, বছর, সিজন বলে তাহলে ইন ব্যবহার করব। অ্যান্ড ক্লক টাইম বলে অবশ্যই আমরা অ্যাট ব্যবহার করব। পরবর্তীতে আমরা কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল ইস্যু জানবো আমাদের প্রিপোজিশন সম্পর্কে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন আসি যে যখন আমরা কোনো জায়গার কথা বলবো, তখন আমরা কি প্রিপোজিশন অ্যাড করব? আমরা যখন কোনো স্পেসিফিক জায়গার কথা বলবো, খুবই স্পেসিফিক, যেমন এখানে বলছে যে বাস স্টপ, সেক্ষেত্রে আমরা এর আগে অ্যাট ব্যবহার করব। অ্যাট দ্য বাস স্টপ। যখন আমরা কোনো এরিয়া, একটা জায়গা বা বড় একটা জায়গা নিয়ে অবস্থিত একটা জিনিস বা একটা স্পেস, যেখানে কোনো একটা হয়তো ইনফ্রাস্ট্রাকচার আছে, কোনো অফিস আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইন ব্যবহার করব। ইন দ্য অফিস, ওকে? অ্যান্ড যখন কোনো আমরা সারফেস নিয়ে কথা বলবো বা কোনো কিছুর উপরিভাগ, যেমন ধরেন যে এখানে হচ্ছে এটা আমরা টেবিল হিসেবে যদি ধরি তাহলে টেবিলের উপরে হচ্ছে আমরা অন ব্যবহার করব। অন দ্য টেবল, অন দ্য টেবিলের উপরে এই সব কিছু এখানে আছে, ওকে? তো স্পেসিফিক কোনো জায়গা হইলে পরে সেখানে আমরা অ্যাট ব্যবহার করব। কোনো নির্দিষ্ট এরিয়া হইলে সেখানে আমরা হচ্ছে ইন ব্যবহার করব এবং কোনো কিছুর উপরে হইলে বা সারফেসের উপরে যদি আমরা তুলনা করি তাহলে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব, ওকে? তো এবার আসি যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা যখন কমন এক্সপ্রেশন দিই বা আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে যাই তখন কিছু কিছু ওয়ার্ড আছে যেটার সাথে আপনার হচ্ছে প্রিপোজিশনটা স্বভাবতই আসে, যেটাকে আসলে চেঞ্জ করা যায় না বা চেঞ্জ করা হয় না। তো সেক্ষেত্রে আমরা ডিপেন্ড অন, ইন্টারেস্টেড ইন, গুড অ্যাট, ব্যাড অ্যাট, অ্যাফ্রেড অফ, রেসপন্সিবল ফর, ডিফারেন্ট ফ্রম, ফোকাস অন, ইনক্রিজ ইন, ডিক্রিজ ইন, রিজন ফর, সিমিলার টু, এগুলো আপনাকে যেটা করতে হবে একদম মুখস্থ করে ফেলতে হবে, কারণ এটার পর আপনি অন্য কোনো প্রিপোজিশন সাধারণত ব্যবহার করতে পারবেন না কনটেক্সটের সাথে মিল রেখে। যেমন ডিপেন্ড অন এখানে কি বলছে, সাকসেস অফেন ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক। ইন্টারেস্টেড ইন, আই এম ইন্টারেস্টেড ইন স্টাডিং অ্যাব্রোড। গুড অ্যাট, ব্যাড অ্যাট, শি ইজ গুড অ্যাট রাইটিং এসে। অ্যাফ্রেড অফ, মেনি পিপল অ্যাফ্রেড অফ স্পিকিং ইন পাবলিক। একইভাবেই আপনি এইগুলো মুখস্থ করে ফেলবেন এবং এগুলো আপনি যাতে ব্যবহার করে সঠিক সেন্টেন্স তৈরি করতে পারেন সেজন্য আপনাকে প্র্যাকটিসও করতে হবে, ওকে? তো এবার আমরা কিছু ইনকারেক্ট কমন মিস্টেকগুলো দেখে আসি। আমরা আগেই বলছিলাম যে যখন কোনো ফুল ডের কথা বলবো, সানডে, মনডে, তখন আমরা অন ব্যবহার করো। কিন্তু মাঝে, মাঝে আমরা ভুল করে ফেলি যে ইন মনডে, ইন সানডে এগুলো আমরা ইউজ করে ফেলি, ওকে? তো এখানে এক্সপ্লেনেশন কি? যখন আমরা কোনো ডের কথা বলবো তখন আমরা অন ব্যবহার করব। অ্যাট দ্য মর্নিং, দেখেন এই জিনিসটা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে কেমন যেন সোজা, সোজা বা হচ্ছে এইটাই কারেক্ট। কিন্তু এখানে হবে ইন দ্য মর্নিং, কারণ যখন আমরা কোনো দিনের একটা অংশকে বলবো তখন আমরা ইন ব্যবহার করব প্রিপোজিশন হিসেবে। ইন দ্য ওয়াল, কারণ আমাদের সারফেস যদি আমরা তুলনা করি তাহলে আমরা সবসময় অন ব্যবহার করি, এটা আমাদের রুলসের মধ্যে ছিল। এছাড়াও ডিপেন্ড অফ ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে ডিপেন্ড অন, এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে আপনাকে। ইন্টারেস্টেড ইন, ওকে? তো এইটা হচ্ছে আপনার জানতে হবে এবং এগুলো সঠিকভাবে ইউজ করতে হবে। এবার আমরা আসি যে আমরা আইএলটিএস রাইটিং অ্যান্ড স্পিকিং এর ক্ষেত্রে কিভাবে এগুলো আমরা ভালো করে ইউজ করতে পারি এবং এগুলো কতটা ইউজফুল। দেখেন, আপনি সেলস ইন্টারেস্টেড ইন 2019 দেন ডিক্লাইন্ড ইন 2020, ইন্টারেস্টেড ইন, ডিক্লাইন্ড ইন, এই জিনিসগুলো কিন্তু খুবই কমন। আপনি যখন রাইটিং টাস্ক প্র্যাকটিস করবেন তখন আপনাকে ইনক্রিজড ইন, ডিক্লাইন্ড ইন এগুলো আপনাকে ব্যবহার করতে হবে। আমি সম্ভবত এখানে ইন্টারেস্টেড বলে ফেলছিলাম, সরি ফর দ্যাট। অ্যান্ড ফোকাসেস অন, ওকে? Data focuses on the number of male and female employees. Writing task অনেক কি আছে, গভর্নমেন্ট আর রেসপন্সিবল ফর এনশিওরিং পাবলিক সেফটি, রেসপন্সিবল ফর, দেয়ার হ্যাজ বিন এ সিগনিফিকেন্ট রাইজ ইন খুবই কমন আপনার রাইটিং টাস্ক 1-এর জন্য, রাইটিং টাস্ক 2 এর জন্য, ওকে? গ্লোবাল ওয়ার্মিং ইস্যুস। স্পিকিংয়ের জন্য আপনি যখন আপনার নিজের সম্পর্কে ধরেন যে আপনার সকালের রুটিনটা সম্পর্কে বলতেছেন, আপনি বলবেন যে আই ইউজুয়াল ওয়েক আপ অ্যাট 6 AM অ্যান্ড গো টু ওয়ার্ক ইন দ্য মর্নিং। এই যে ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যাট 6 PM, 6 AM, এই জিনিসটা কিন্তু খুবই কমন স্পিকিং ক্ষেত্রে। মাই হোম টাউন ইজ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, একটা পার্টের কথা বলছে, নির্দিষ্ট পার্টের কথা বলছে কোনো একটা জায়গার।
আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ। ইন্টারেস্টেড ইন, তো এইগুলো কিন্তু আপনাকে ভালো করে ইউজ করতে হবে। জাস্ট এগুলো মাথায় রেখে আপনি যদি ইউজ করতে পারেন এবং সঠিকভাবে ইউজ করতে পারেন, তাহলে আপনি গ্রামাটিক্যালি স্ট্রং এটা বোঝা যাবে। কিন্তু আপনি যদি ভুল করে ফেলেন, তাহলে সেই ভুলটা কিন্তু তারা বড় করে দেখতে পারে। কারণ গ্রামাটিক্যাল ইস্যু একটা বড় ইস্যু। আপনি ছোট, ছোট ভুল করেন, তারা হয়তো ২-১ টা ভুল মেনে নিতে পারে। কিন্তু randomly যদি ভুল করে থাকেন, তাহলে কিন্তু সেটা মেজর প্রবলেম হিসেবে ধরা দিতে পারে। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটা লেসনে। এখানে আমরা পাংচুয়েশন এবং কোহেরেন্স নিয়ে কিছু কথা বলবো। কিছু রুলস মূলত আমরা এখানে দেখাবো। পাংচুয়েশনটাও খুবই ছোট বা খুবই নগণ্য জিনিস আপনাদের কাছে মনে হইতে পারে। কিন্তু আপনি যখনই নগণ্য জিনিস ভুল করবেন, তখন সেইটা আর নগণ্য থাকে না। সেইটা মনে করে যে আপনার বড় একটা দুর্বলতা। যিনি আপনার রাইটিং অ্যান্সার দেখেন বা হচ্ছে যিনি হচ্ছে এটা এনালাইসিস করেন আরকি। ওকে? তো আমরা হচ্ছে প্রথমে কমা সম্পর্কে জানবো। কমা আমরা কখন ইউজ করি? যখন কোনো আইটেম, একটার পর একটা আইটেম আসতেছে, আমরা সেই আইটেমগুলোকে আলাদা করার জন্য হচ্ছে কমা ব্যবহার করি কোনো লিস্টের মধ্যে। এখানে দেখেন I enjoy reading, writing and watching movies. ওকে? এখানে আমরা কমা ব্যবহার করছি এগুলোকে আলাদা করার জন্য। অ্যান্ড এখানে and এর আগেও কিন্তু কমা আছে। এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। ২ টা সেপারেট ক্লজেস রয়েছে একটা সেন্টেন্সের মধ্যে, হ্যাঁ? তো সেই ক্লজ দুটোকে আমরা যদি আলাদা করতে চাই, তাহলে তার মাঝে আমরা কমা ব্যবহার করব। When people move to cities, they often find better job opportunities. ওকে? এখানে একটা ক্লজ, ২ টা ক্লজ। তো মাঝখানে কমা দিয়ে আমরা সেপারেট করলাম। After introductory phrases, in conclusion, the government should invest more in education. এখানে introductory phrase কি রয়েছে? In conclusion. ওকে? একইভাবে in summary, to sum up, as a result, for example, for instance, হ্যাঁ? এগুলো দিয়ে হচ্ছে আমরা কমা ব্যবহার করব। তারপরে হচ্ছে আমাদের মেইন যে স্টেটমেন্টটা, আমরা এটা দেব। যখন আপনি এক্সট্রা ইনফরমেশন এড করবেন কারো সম্পর্কে, কোনো একটা মানুষ, কোনো একটা জিনিস সম্পর্কে বা কোনো একটা টপিক সম্পর্কে, তখন আপনি কমা ব্যবহার করবেন। এখানে কি আছে? My brother who lives in Canada ইজ এ ডক্টর। দেখেন কি সুন্দর করে কমাগুলো ব্যবহার করা হয়েছে এবং এইটা কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এভাবে কিন্তু আপনি এইটা মেইনলি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওকে? অ্যান্ড এইগুলো আপনার হচ্ছে অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু এই কাইন্ড অফ সেন্টেন্স আপনার খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা একটা কমন মিস্টেক দেখে আসি। এখানে কি বলছে? পিপল ওয়ান্ট টু লিভ লঙ্গার, দে নিড টু ইট হেলদি ফুড। এখানে আপনার কোথায় কমা বসবে বলতে পারবেন? এই যে এখানে ২ টা ক্লজ আছে। তো ২ টা ক্লজেসকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়েছে। People want to live longer, so they need to eat healthy food. ওকে? তো এটা গেল আমাদের কমার ব্যবহার। এবার আমরা ফুল স্টপের মধ্যে আসি। ফুল স্টপ কখন ব্যবহার করা হয়? যখন কোনো একটা স্টেটমেন্ট শেষ হয়। একটা কথা বলতেছেন বা একটা বিষয় নিয়ে কথা বলতেছেন, সেটা শেষ, আপনি অন্য একটা টপিকে যেতে চাচ্ছেন বা ওই টপিকের অন্য একটা কনটেক্সট নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, দেন আপনি ফুল স্টপ ব্যবহার করবেন। ওকে? এখানে বলছে এডুকেশন প্লেজ এ ভাইটাল রোল ইন ডেভেলপমেন্ট। ইট ইমপ্রুভস পিপলস কোয়ালিটি অফ লাইফ। দে শো কন্ট্রোল অফ আইডিয়াস অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। ওকে? এখানে প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হয়ে গেছে, আমরা ফুল স্টপ ব্যবহার করছি। এবার আসি কোলন ব্যবহার করা এবং এইটা নিয়ে আমরা মাঝে, মাঝে একটু ডিফিকাল্টির মধ্যে পড়ি। স্পেসিফিক্যালি আমরা কখন কোলন ব্যবহার করব? যখন কোনো একটা নতুন বিষয়কে আমরা এক্সপ্লেইন করব, তখন কোলন ব্যবহার করব এবং যখন আমরা এক্সাম্পল বা লিস্ট দিব, তখন সেই এক্সাম্পল বা লিস্টের আগে আমরা হচ্ছে কোলন ব্যবহার করব। এক্সাম্পল বা লিস্টের যে আগের ফ্রেজ বা আগের ক্লজেস রয়েছে, সেই ক্লজেসের এন্ডে বা শেষে আমরা হচ্ছে কোলন ব্যবহার করব। উদাহরণ দেখে আমরা ভালো করে এটা বুঝতে পারব। There are 3 main causes of pollution: industrial waste, vehicle emissions, and plastic disposal. The solution is simple. People must recycle more and use public transport. এখানে দেখেন এই যে নতুন একটা বিষয়কে ওরা এক্সপ্লেন করছে। নতুন একটা বিষয়টা কি? এই যে সলিউশন জিনিসটা। সলিউশন ইজ সিম্পল: পিপল মাস্ট রিসাইকেল মোর অ্যান্ড ইউজ পাবলিক ট্রান্সপোর্ট। তবে এই সেকেন্ড টাইপ অফ যে সেন্টেন্সটা, এটা আপনারা হয়তো খুব বেশি ইউজ করার স্কোপ পাবেন না। তবে এই ফার্স্ট টাইপের যে আপনার সেন্টেন্সটা, এটা আপনারা অনেক ইউজ করতে পারবেন। যাই হোক, এখানে বলছে ডোন্ট ওভার ইউজ কলনস, ইউজ দেম ওয়েন ইউ ইন্ট্রোডিউসিং সামথিং ইম্পর্টেন্ট আর এক্সপ্লেনিং পয়েন্ট। আপনারা অধিক ব্যবহার করবেন না। জাস্ট এই ২ টা রুলস জানা থাকলে আপনারা যখন আপনাদের প্রয়োজন হবে কনটেক্সট অনুযায়ী, তখন আপনারা এটা ব্যবহার করবেন। ওকে? আইএলটিএস প্রিপারেশনের শুরুতে আপনাকে শিখতে হবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এজন্য আমরা আপনাকে দিব আমাদের ইউডেমি কোর্স আইএলটিএস গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ৩৫-এর বেশি লেসন নিয়ে ৩ ঘন্টার এই কোর্সে আপনারা পাবেন শুধুমাত্র আইএলটিএস এর জন্য গুরুত্বপূর্ণ সকল গ্রামার লেসন এবং ব্যান্ড 7+ ভোকাবুলারি। এই লেসনগুলো আপনি যত ভালো করে শিখতে ও বুঝতে পারবেন, আপনার আইএলটিএস জার্নি তত সহজ হয়ে যাবে।
মূল আইএলটিএস জার্নির জন্য আমরা শুরু করব রাইটিং দিয়ে। প্রথমে আমরা ব্যান্ড ডেসক্রিপশন, কোশ্চেন প্যাটার্ন বোঝাবো। এরপর রাইটিংয়ের জন্য প্রয়োজনীয় গ্রামার ও ভোকাবুলারিগুলো আরেকবার সংক্ষেপে রিক্যাপ করব। রাইটিংয়ের পরবর্তী ক্লাসগুলোতে আমরা টাস্ক 1 এবং টাস্ক 2 এর প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন কীভাবে লিখবেন তার স্ট্রাকচার, টিপস ও প্র্যাকটিসের মাধ্যমে আপনাদেরকে প্রস্তুত করাবো। এবার আমরা শুরু করব স্পিকিং পার্ট। প্রথমে ব্যান্ড ডেসক্রিপশন ও কোশ্চেন প্যাটার্ন বোঝানোর পর জরুরি কিছু গ্রামার ও ভোকাবুলারি আমরা সংক্ষেপে আলোচনা করব। স্পিকিং পার্ট 1-এ আমরা আপনাকে অ্যান্সারের জন্য স্ট্রাকচার এবং কনটেক্সট অনুযায়ী স্যাম্পল অ্যান্সার দিব, যেগুলো আপনাদের মোটামুটি সব বিষয়ে উত্তর দিতে হেল্প করবে। পার্ট 2 এর কিউ কার্ডের জন্য আমাদের স্পেশাল মেথড শেয়ার করব, যার মাধ্যমে আপনি সহজে উত্তর সাজিয়ে বলতে পারবেন। পার্ট 3-তে নির্দিষ্ট অ্যাপ্রোচ শেয়ার করব এবং সাজিয়ে উত্তর বলানোর জন্য টিপস থাকবে এখানে। সকল পার্টের জন্য প্র্যাকটিসের সুযোগ তো থাকবেই। স্পিকিং শেষ হলে আমরা শুরু করব রিডিং। কোশ্চেন প্যাটার্ন বোঝানোর পর রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল স্কিমিং ও স্ক্যানিং করা শেখাবো। এবার রিডিংয়ের প্রতিটা কোশ্চেন টাইপের সহজে এবং দ্রুত সময়ে অ্যান্সার করার মেথড এবং রিয়েল কোশ্চেনের অ্যান্সারের মাধ্যমে আপনাদের সব ধরনের প্রবলেম ও ট্র্যাপ সলভ করানো শেখানো হবে। লিসেনিংয়ের জন্য আগে আপনাদের সব ধরনের কোশ্চেনের মাধ্যমে পরিচিত করানোর পর আইএলটিএসের রিয়েল কনভারসেশন এবং কিছু ইংলিশ ড্রামা ও পডকাস্টের মাধ্যমে আপনাদেরকে লিসেনিং প্র্যাকটিস করিয়ে বিভিন্ন অ্যাকসেন্ট ও জটিল শব্দ ট্র্যাপের সাথে পরিচিত করাবো। এরপর প্রত্যেকটা কোশ্চেন টাইপ ধরে ধরে অ্যান্সার করার টিপস সহ সব ধরনের প্রবলেম সলভ করব। আমরা আপনাদেরকে এনেবলিং অ্যাপ্রোচ ট্রেনিং করাবো, যেটা বাংলাদেশে আমরাই প্রথম। আপনাকে নিজের প্রোগ্রেস ট্র্যাক করা, এররগুলো বুঝতে পারা, নিজের লার্নিং শেয়ার করা, নিয়মিত প্র্যাকটিস করানো এবং রেগুলার অ্যাসাইনমেন্ট ও মক টেস্টের মাধ্যমে নিজেকে যাচাই করানো হবে। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটা লেসনে, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি যখন আইএলটিএস প্রিপারেশন নিচ্ছিলাম তখন রাইটিংয়ের ক্ষেত্রে আমার এই কোয়ান্টিফায়ার এবং কাউন্টেবল আনকাউন্টেবল নাউনে খুবই ভুল যাচ্ছিল। মানে এগুলো এত ছোটো ছোটো ইস্যু, যেটা আসলে যখন আমরা খুব ডিপ থিঙ্ক করে লিখি তখন এগুলো আমাদের কেমন যেন হাতছাড়া হয়ে যায় বা ভুল হয়ে যায়। তো তো এগুলো কখনোই ভুল করার চেষ্টা করবেন না। প্র্যাকটিস করে এগুলো নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন যে লেখার সময় যেন আপনার ব্রেইন এবং আপনার হাত এই দুইটার জন্য আপনার কন্ট্রোলে থাকে। তাহলে আপনি হচ্ছে এই ছোটো ছোটো ইস্যুগুলো আপনি দূরে রাখতে পারবেন। এবং এখানে আমরা এই গ্রামাটিক্যাল ব্যাপারটা সম্পূর্ণ এক্সপ্লেন করব উদাহরণস্বরূপ। তো প্রথমে যেমন হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি আমরা জানি যে যেটাকে যে গণনা করা যায়, এবং যেটা সিঙ্গুলার আছে, প্লুরাল ফর্ম আছে, অর্থাৎ যেটাকে একটাও হয়, যেটা 5টা 10টা 100টাও হয়ে থাকে। যেমন এখানে ধরেন যে বুক, এখানে একটা বুক বলছে, বুকস মানে একাধিক বুকস। হ্যাঁ, ঠিক একেবারে স্টুডেন্ট রয়েছে, কার্স রয়েছে, আইডিয়াস রয়েছে। তো রুলস আছে এখানে কি, আপনি এটার আগে এ বা অ্যান ব্যবহার করতে পারবেন। এ বুক, অ্যান আইডিয়া, নাম্বার ব্যবহার করতে পারবেন, 2 স্টুডেন্টস, 5 কার্স। ওকে, এই রুলটা মাথায় রাখবেন যে আপনি কাউন্টেবল নাউনের সাথে কিন্তু এ অ্যান ব্যবহার করতে পারবেন এবং নাম্বার ব্যবহার করতে পারবেন তার আগে। তো এবার আসি আমরা আনকাউন্টেবল নাম্বারের ক্ষেত্রে, যেগুলো আমরা সাধারণত গণনা করতে পারি না। ওকে, যেটা সাধারণত সিঙ্গুলার ভার্ব হিসেবে সবসময় পরিগণিত হয় বা ব্যবহার করা হয়। যেমন ধরুন যে ওয়াটার, ইনফরমেশন, এইটা একটা কমন জিনিস। ইনফরমেশনস লিখে ফেলে, যেটা হবে না। মানি, ফার্নিচার, অ্যাডভাইস, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং রিসার্চ, এটা আরও একটা ইম্পর্টেন্ট জিনিস। রিসার্চেস আমি কয়েকবার ব্যবহার করে ফেলছিলাম, যেটা অবশ্যই আপনারা করবেন না। ট্রাফিক, এগুলো কিন্তু আপনার আনকাউন্টেবল নাউন, এগুলোকে আপনার গণনা করা যায় না। ওকে, তো এখানে রুলটা কি, আপনি অ্যান ইনফরমেশন ব্যবহার করতে পারবেন না, 2 ফার্নিচার্সও ব্যবহার করতে পারবেন না। আপনি ব্যবহার করতে পারবেন সাম ইনফরমেশন, এ পিস অফ ফার্নিচার। ওকে, মানে এইটার একটা অংশ হচ্ছে ব্যবহার করতে পারবেন, মানে পানির একটা অংশ ধরেন। হ্যাঁ, আপনি ফার্নিচারের একটা পার্ট ধরতে পারেন, কিন্তু 2টা ফার্নিচার, 3টা ফার্নিচার এরকম করে আপনি বলতে পারবেন না। এইটা হচ্ছে এখানকার মেইন ইস্যু। এইটা হচ্ছে আপনার কমন কোয়ান্টিফায়ার। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে কোয়ান্টিফায়ার। এখানে হচ্ছে এগুলো কখন ব্যবহার করা হয়, এটার মানে কী এবং এক্সাম্পল দেওয়া আছে। এই জিনিসটা যদি আপনারা একটু আয়ত্ত করতে পারেন, তাহলে আপনারা অনেক গ্রামাটিক্যাল এরর থেকে দূরে থাকতে পারবেন। তো প্রথমে আমরা মাছের মধ্যে যাই। মাছ কখন ব্যবহার করা হয়, যখন আনকাউন্টেবল নাউন ব্যবহার করা যায় হয়। আনকাউন্টেবল নাউনের আগে আপনার মাছ ব্যবহার করবেন। মাছ মেইনলি লার্জ অ্যামাউন্ট, একটা বড় অংশ বা বড় পার্টকে বোঝাতে ব্যবহার করা হয়। সেটা আপনার নেগেটিভও হতে পারে, অ্যান্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। যাই হোক, এখানে বলছে কি, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। এখানে মানি কিন্তু আনকাউন্টেবল। আই ডোন্ট হ্যাভ মাচ টাইম, এখানে হচ্ছে টাইমটাও আনকাউন্টেবল। ওকে, এবং মেনি হচ্ছে কাউন্টেবল ক্ষেত্রে। এই দেখেন, মাছ এবং মেনি এই দুইটাকে আপনারা কখনোই হচ্ছে ভুল করবেন না। মাছ আনকাউন্টেবল, মেনি হচ্ছে কাউন্টেবল। এটাও হচ্ছে লার্জ নাম্বার বা হচ্ছে একটা বড় অংশ বা বড় সংখ্যক। মাছ হচ্ছে আপনার বড় অংশ, মেনি হচ্ছে বড় সংখ্যক, এটা মাথায় রাখবেন। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। স্টুডেন্টস
অবশ্যই এটা হচ্ছে আপনার কাউন্টেবল নাউন, এবং মেনি এটা হচ্ছে কোয়ান্টিফায়ার, যেটা কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হয়। এ লট অফ বা লটস অফ এখানে ২ ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং এখানে বলা হয়েছে এটা ইনফর্মাল, সাধারণত এটা হচ্ছে এটা লার্জ কোয়ালিটি ব্যবহার করা হয়। আপনারা রাইটিংয়ের ক্ষেত্রে এটা ব্যবহার না করার চেষ্টা করবেন, কারণ এটা হচ্ছে একটু ইনফর্মাল টাইপের। দেয়ার আর লট অফ পিপল, ওকে, দেয়ার ইজ এ লট অফ ট্রাফিক। ট্রাফিক হচ্ছে আপনার আনকাউন্টেবল এবং পিপল হচ্ছে ধরেন যে কাউন্টেবল, ওকে। অ্যান্ড আমরা সামের মধ্যে যাই। সাম হচ্ছে আপনি বোথ ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কাউন্টেবল আনকাউন্টেবল ক্ষেত্রে। এটা হচ্ছে আপনার একটা পজিটিভ কোয়ান্টিটির ব্যবহার ব্যবহার করা হয়, যে কিছু সংখ্যক বা কিছু অংশ। সংখ্যক, অংশ ২ জায়গায় ব্যবহার করা যায়। আই বোট সাম অ্যাপলস, কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হয়েছে। আই নিড সাম ওয়াটার, আনকাউন্টেবল নাউনের সামনে ব্যবহার করা হয়েছে। এনিও একই কথা, এনিও হচ্ছে কিছুটা পরিমাণ বা একটা কিছু। সেইগুলো হচ্ছে আপনার কোয়েশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা, নেগেটিভসের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস দেয়ার, আনকাউন্টেবলের সাথে ব্যবহার করা হয়েছে। আই ডোন্ট হ্যাভ এনি মিল্ক, এখানে হচ্ছে মিল্কটা আনকাউন্টেবল। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে ফিউ, এই ফিউ এটা সবসময় কাউন্টেবলের সাথে হচ্ছে অ্যাড করা হবে। ফিউ মানে হচ্ছে স্মল নাম্বার, এটা নেগেটিভ পজিটিভ ২ জায়গায় ব্যবহার করা যেতে পারে। ফিউ পিপল অ্যাটেন্ডেড, a few people attended, ওকে। এইটা মাথায় রাখবেন যে এটা সবসময় কাউন্টেবলের সাথে ব্যবহার করা হয়। লিটল, এ লিটল, এইটা কিন্তু আপনার আনকাউন্টেবলের সাথে। ফিউ হচ্ছে কাউন্টেবল, লিটল হচ্ছে আনকাউন্টেবল, এইটা মাথায় রাখবেন। এটাও আপনার স্মল অ্যামাউন্ট ব্যবহার করা হয়। লিটল টাইম লেফট, এ লিটল টাইম লেফট, যেটা ব্যবহার করেন না কেন আপনি এটা ব্যবহার করতে পারবেন আনকাউন্টেবল নাউনের সাথে। আবার আসি আমরা সেভারেলের ক্ষেত্রে। সেভারেল হচ্ছে কাউন্টেবলের সাথে, মানে একাধিকের সাথে ব্যবহার করতে পারবেন। এটা বোঝায় যে মোর দ্যান 2, মানে ২ এর অধিক, তবে অসংখ্য বা অনেক বেশি না, ওকে। সেভারাল স্টুডেন্টস ফেইলড দ্য এক্সাম, ওকে। স্টুডেন্টস কাউন্টেবল, তার সাথে হচ্ছে আপনার এই কোয়ান্টিফায়ার সেভারাল ব্যবহার করা হয়েছে। ইচ, এভরি, এইটা শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল। সিঙ্গুলার কাউন্টেবল কি? যেই নাউনটা হচ্ছে আপনার একটা বোঝাচ্ছে, একাধিক বোঝাচ্ছে না, কিন্তু একটা বোঝাচ্ছে। তো এটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেপারেটলি ব্যবহার করা হয়, মানে অনেকগুলো, তার মধ্যে একটা কিছু বোঝাচ্ছে। স্টুডেন্ট হ্যাজ এ বুক, ধরেন যে অনেকগুলো স্টুডেন্ট, তার মধ্যে একটা স্টুডেন্টের কথা এখানে বলছে। নন, নো ওয়ান, এটাও আপনার হচ্ছে সব ক্ষেত্রে ব্যবহার করা হয়, কাউন্টেবল আনকাউন্টেবল ক্ষেত্রে। নো স্টুডেন্টস ওয়ার লেট, দেয়ার ইজ নো ওয়াটার। নো, নন সব জায়গায় ব্যবহার করা যায়। অ্যানাফ, অ্যানাফটা হচ্ছে আপনার বোথ জায়গায় ব্যবহার করা যায়। ধরেন যে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, মানে অ্যানাফ যথেষ্ট পরিমাণ, এটা বোঝাতে ব্যবহার করা হয়। ডু ইউ হ্যাভ অ্যানাফ মানি, অ্যানাফ চেয়ার্স ফর এভরিওয়ান। মানি এটা হচ্ছে আপনার আনকাউন্টেবল, সেখানে অ্যানাফ ব্যবহার করা হয়েছে। আপনার চেয়ার্স এটা হচ্ছে কাউন্টেবল, সেক্ষেত্রেও আপনার হচ্ছে অ্যানাফ ব্যবহার করা হয়েছে। তো আপনারা যেগুলো ২ জায়গায় ব্যবহার করা যায় সেগুলো ব্যবহার করতে পারবেন। তবে চেষ্টা করবেন যে কনটেক্সট অনুযায়ী ব্যবহার করার জন্য, এবং কোন যেমন মাচ, মেনি এইটা, ফিউ, লিটল এইটা, এগুলো হচ্ছে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যখন আপনারা লিখবেন। এবার আমরা কিছু কমন মিস্টেকস এর মধ্যে আসি, যে কমন মিস্টেকগুলো আমরা করে থাকি সাধারণত। আই হ্যাভ মেনি হোমওয়ার্ক, এখানে সাধারণত ভুল দেখা যাচ্ছে, কিন্তু হোমওয়ার্ক এই জিনিসটা হচ্ছে আনকাউন্টেবল, এখানে তুলনা করা যায় না। আপনি বলতে পারেন যে আই হ্যাভ মাচ হোমওয়ার্ক, এই যে আপনার মাচ এবং মেনির যে একটা দ্বন্দ্ব চলে আসলো, এইটা আপনারা খেয়াল রাখবেন। আই হ্যাভ এ লট অফ হোমওয়ার্ক, এ লট অফ আমরা হচ্ছে ২ জায়গায় ব্যবহার করতে পারি, আমরা একটু আগে রুলস দেখলাম। আই ডোন্ট হ্যাভ মাচ, আই ডোন্ট হ্যাভ সাম ফ্রেন্ডস হিয়ার, এখানে এনি হচ্ছে নেগেটিভ ফর্মে ব্যবহার করা হয়েছে। আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস হিয়ার, দেখেন নেগেটিভ এবং পজিটিভ একটা ব্যাপার এখানে চলে আসছে। এনিটাকে আমরা নেগেটিভ ব্যবহার করতে পারি, কিন্তু সামটাকে আমরা হচ্ছে পজিটিভের ক্ষেত্রে সম্বোধন ব্যবহার করতে পারি। আবার দেখেন যেখানে আছে কি ফিউ মানি লেফট, আমরা ফিউ লিটলের যে নিয়ম দেখে আসলাম, যে জায়গায় যে আনকাউন্টেবলের সাথে হচ্ছে আপনার ফিউ ব্যবহার করা যায় না, আনকাউন্টেবলের সাথে আপনার লিটল ব্যবহার করতে হয়। এছাড়াও এ লিটল পিপল অ্যাটেন্ডেড, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা রং হয়েছে, কারণ পিপল হচ্ছে আপনার কাউন্টেবল জিনিস, এক্ষেত্রে আমরা ফিউ ব্যবহার করবো, ওকে। মাস স্টুডেন্টস ওয়ার লেট, এই যে আবার মাছ এবং মেনির একটা দ্বন্দ্ব এখানে চলে আসলো, এখানে আমরা মেনি স্টুডেন্টস দিব, কারণ স্টুডেন্টস হচ্ছে কাউন্টেবল একটা নাউন। এবার আমরা আইএলটিএস এর ব্যবহার করার ক্ষেত্রে কীভাবে আমরা এই কাউন্টেবল আনকাউন্টেবল নাউনগুলো ব্যবহার করতে পারি, খুব ইজিলি হচ্ছে এখানে দেওয়া আছে। আমরা প্রথম রাইটিং টাস্ক অনে যাই, বিভিন্ন ডাটা এবং ট্রেন্ডকে এক্সপ্লেন করতে। এক্ষেত্রে আপনার যে কোয়ান্টিফায়ারগুলো আছে সেগুলো আপনার নিউমেরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এবং ভ্যারিটি প্রকাশ করতে আপনার হেল্প করে অনেকটা। এ লার্জ নাম্বার অফ ট্যুরিস্ট ভিজিটেড ইন 2020, ওকে, only a few countries saw a decline in sales. There was little change in the unemployment rate. Okay, স্পিকিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। I spent a lot of time studying English.
দেয়ার আর মেনি গুড রেস্টুরেন্টস। মেনি এবং মাছের ব্যাপারটা এখানে দেখেন, মেনি হচ্ছে আপনার কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। নিয়ার মাই হোম, আই ডোন্ট হ্যাভ মাচ ফ্রি টাইম। ফ্রি টাইম, টাইম দুইটা হচ্ছে আপনার যে আনকাউন্টেবল জিনিস, সেক্ষেত্রে আমরা মাছ ব্যবহার করব। তো মাছ মানে ফিউ লিটল, এগুলো আপনারা হচ্ছে খেয়াল রাখার চেষ্টা করবেন মেইনলি আপনার আইএলসের যখন রাইটিং এবং স্পিকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। হ্যালো সবাইকে, স্বাগতম জানাচ্ছি নতুন একটা লেসনে, এবং এই লেসনটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশাল যদি আপনি রাইটিংয়ের কথা বলেন অ্যান্ড যদি আপনি এটা স্পিকিংয়ে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সেন্টেন্স স্ট্রাকচারটা আরও ভালো হবে এবং আরও ভালো রিচ হবে। তো আমাদের আজকের লেসনের টপিক হচ্ছে রিলেটিভ অ্যান্ড কন্ডিশনাল ক্লজেস ফর আইএলস রাইটিং। স্পেশালি রাইটিংয়ের ক্ষেত্রে আপনারা এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এবং সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, যেটার গাইড আপনারা আজকের এই লেসনে পেয়ে যাবেন। তো রিলেটিভ ক্লজেস কি আমরা একটু দেখি। তো বলছে যে এরা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে অ্যাবাউট এ নাউন। কোনগুলো ব্যবহার করে? এই যে আমরা ডাব্লিউ দিয়ে যে কোয়েশ্চেনগুলো শুরু হয় আর কি, হু, হোম, হুইচ, হোয়ার, ওয়েন, এগুলো ব্যবহার করে এরা হচ্ছে একটা ক্লজ তৈরি করে এবং সেগুলো আপনাকে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দেয় কোনো একটা নাউন সম্পর্কে। অর্থাৎ এগুলো সেন্টেন্সের মধ্যে বসে আপনাকে আরও স্পেসিফিকভাবে কোনো একটা জিনিসকে বোঝায়, সেটা কীরকম, সেটা কেমন কাজ করে। অ্যান্ড এই এক্সট্রা ইনফরমেশন কিন্তু আপনার যে সেন্টেন্স আছে সেন্টেন্স স্ট্রাকচারটাকে আরও অনেক ভালো করবে। ওকে, তো কয়েক প্রকার রিলেটিভ ক্লজ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজেস। এগুলো কি? এগুলো হচ্ছে একটা সেন্টেন্সের জন্য খুবই ইসেনশিয়াল এবং এগুলো ছাড়া আপনার সেন্টেন্স কিন্তু অর্থটা অপূর্ণ থেকে যাবে। কিভাবে? আমরা কিছু উদাহরণ দিই এখানে। পিপল হু এক্সারসাইজ রেগুলারলি টেন্ড টু লিভ লঙ্গার। এখানে দেখেন, যদি আমরা হু এক্সারসাইজ রেগুলারলি এই জিনিসটা বাদ দেই, হু এক্সারসাইজ রেগুলারলি তাহলে বাদে কি আসে? পিপল টেন টু লিভ অনার। তাহলে কিন্তু মিনিংটা একদম চেঞ্জ হয়ে যায়, সেন্টেন্সটা অন্যরকম হয়ে যায়। আপনি এইটা বাদ দিয়ে সেন্টেন্স লিখলে পারে আপনার সেন্টেন্সের যে প্রাসঙ্গিকতা এবং আপনি যে টপিক নিয়ে লিখছেন সেই টপিকটা কিন্তু মানে সরাসরি লিঙ্ক আপ হয় না, আপনি সরাসরি বোঝাতে পারবেন না ব্যাপারটা। সুতরাং আপনাকে যদি একটু স্পেসিফিকভাবে বলতে হয়, তাহলে অবশ্যই এই যে ডিফাইনিং রিলেটিভ ক্লজেস এগুলো ব্যবহার করে আপনাকে সেন্টেন্স লিখতে হবে। ওকে, তো এগুলো আমরা হচ্ছে হুইচ পিপল, হুইচ থিং, এগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা এগুলো আরও স্পেসিফাই করি। আপনার এখানে আরও এইরকম যত আছে রিলেটিভ ক্লজেস, এগুলো ব্যবহার করে আপনারা এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারবেন। এবার আসে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজেস। এগুলো কি? এগুলো হচ্ছে আপনার এক্সট্রা ইনফরমেশন দেয়, তবে এগুলো আপনার হচ্ছে সেন্টেন্সের জন্য একেবারে ইসেনশিয়াল না। এগুলো না থাকলেও সেন্টেন্সের সেরকম আহামরি পরিবর্তন হবে না এবং এগুলো সাধারণত আ অ্যা কমা দ্বারা হচ্ছে সেপারেট করা থাকে আপনার সেন্টেন্সের মধ্যে। যেমন একটা উদাহরণ দেই, টেকনোলজি হুইচ হ্যাজ ডেভেলপড র্যাপিডলি হ্যাজ ট্রান্সফর্মড কমিউনিকেশন। এই যে মাঝখানে যে ব্যাপারটা, এইটা হচ্ছে আপনার নন ডিফাইনিং রিলেটিভ ক্লজেস। এইটা কিন্তু আপনার সেন্টেন্সে এক্সট্রা ইনফরমেশন ইউজ করতেছে এবং আইএলটিএস রাইটিং টাস্ক অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে দেখবেন যখন আপনারা সেন্টেন্স লিখতে যাবেন। ওকে? তো এটা না থাকলেও আপনার সেন্টেন্সে আহামরি কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু সেন্টেন্সটা একদম সিম্পল থেকে যায়। এগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার সেন্টেন্সটা একটু ভালো সেন্টেন্স বা গুড হাই ব্যান্ড সেন্টেন্স বলতে পারি আমরা যেটাকে, সেটা হয়ে থাকে। ওকে? তো এগুলো আমরা কখন ব্যবহার করি? যখন কোনো আমরা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেই বা জেনারেল স্টেটমেন্ট দেই বা কোনো একটা বিষয় সম্পর্কে আমরা এক্সট্রা ইনফরমেশন দিতে চাই। আমরা এখানে চাচ্ছি না যে টেকনোলজি হ্যাজ ডেভেলপড র্যাপিডলি, তারপরে টেকনোলজি হ্যাজ ট্রান্সফর্ম কমিউনিকেশন। ২ টা সেন্টেন্স আমরা এখানে চাচ্ছি না, আমরা একটা সেন্টেন্সের মধ্যেই এই ২ টা তথ্য একসাথে দিতে চাচ্ছি। তো সেইজন্য আমরা মূলত এই সেন্টেন্সটা তৈরি করছি এবং সেন্টেন্সগুলো কিন্তু আইএলটিএস এর জন্য হাইলি রিকমেন্ডেড। এবার দেখা যায় যে কন্ডিশনাল ক্লজেস কি? কন্ডিশনাল ক্লজেস হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা, হাইপোথেটিক্যালি হতে পারে, নাও হতে পারে, আনরিয়াল সিচুয়েশন, কোনো একটা সিচুয়েশন যেটা মানে হওয়ার কথা ছিল কিন্তু এখন হয় নাই বা আমাদের কল্পনাপ্রসূত কোনো একটা জিনিস। ওকে? তো এইগুলো সাধারণত কজ ইফেক্ট কনসিকুয়েন্সেস, মনে করেন যে কোনো একটা কারণ, ফলাফল, প্রভাব কোনো একটা বিষয় সম্পর্কে হচ্ছে বলার জন্য এগুলো ব্যবহার করা হয় এবং এগুলো আপনার হাইলি ইউজেবল ফর আইএলটিএস রাইটিং টাস্ক টু ডিসকাশন। রাইটিং টাস্ক টু যে ধরনের কোশ্চেন টাইপ আছে সব ধরনের কোশ্চেন টাইপের জন্য আপনারা এগুলো খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। ওকে? তো কয়েক ধরনের কন্ডিশনাল রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল কি? কোনো একটা ফ্যাক্ট, কোনো একটা জেনারেল ট্রুথ, মানে যেটা সাধারণত হয় বা যেটা সাধারণত প্রচলিত আছে, এরকম ব্যাপার সম্পর্কে আমরা হচ্ছে জিরো কন্ডিশনাল ব্যবহার করতে পারি। আমরা স্ট্রাকচারটা একটু দেখি, বলা কি? ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স, কমা, তারপর আবার প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে? এখানে উদাহরণ কি আছে? ইফ পিপল ইট টু মাচ সুগার দে গেইন ওয়েট। এটা মনে করেন যে একটা জেনারেল ট্রুথ বা এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট। ওকে?
তো আমরা যখন কোনো ফ্যাকচুয়াল রিলেশনশিপ বা ২ টা জিনিসের মধ্যে এই যে এখানে বলছে যে আপনার সুগারের সাথে যে ওয়েট গেইনের ব্যাপার আছে না? এই জিনিসটা হচ্ছে আপনার ফ্যাকচুয়াল রিলেশনশিপ এবং সায়েন্টিফিক স্টেটমেন্ট আমরা যখন কোনো কোনো রাইটিং টাস্ক 2 তে আমরা বলব যে রিসার্চ এটা দেখছে, রিসার্চ এইটা বের করছে যে যদি মানুষ সুগার বেশি খায় তাহলে তাদের ওজন বেড়ে যাবে। এরকম সায়েন্টিফিক স্টেটমেন্ট দিতে গিয়ে কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স খুব বেশি দেখব। যখন আমি আপনাদেরকে মেইন কোর্সে আইএলটিএস রাইটিং টাস্ক 2 দেখাবো তখন আপনারা এই ধরনের সেন্টেন্স খুব পাবেন। ওকে? তো এটা আবার হচ্ছে ইউনিভার্সাল ফ্যাক্ট এর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। অর্থাৎ আপনারা সিম্পলি এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আসি ফার্স্ট কন্ডিশনাল কি? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে যেগুলো রিয়েল পসিবল সলিউশন মানে ধরেন যে আপনি বুঝতেছেন একটা সমস্যা আছে এবং আপনার মাথায় সমাধানটাও আছে। আপনারা সবাই জানেন যে এই কাজটা করা হইলে হয়তো এই সমস্যাটার সমাধান হইতে পারে। ওকে? তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করতে পারেন এবং এইটাও কিন্তু টাস্ক 2 এর জন্য স্পেশালি রাইটিংয়ে খুবই জরুরি। তো আমরা স্ট্রাকচারে দেখে আসি। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স তারপর হচ্ছে উইল দিয়ে একটা বেস ভার্ব তারপর আপনি যত যা ইচ্ছা ইউজ করতে পারেন। যাই হোক, এখানে এক্সাম্পল কি আছে? ইফ গভর্নমেন্টস ইনভেস্ট ইন এডুকেশন সোসাইটিস উইল বেনিফিট। আমরা স্বাভাবিকভাবে বলতে পারবো যে শিক্ষা বাড়লে কি শিক্ষা উন্নয়ন হইলে সমাজের উন্নয়নও হবে, তাই না? এইটা আমরা রিকমেন্ডেশন বা সলিউশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো এটা আমরা রাইটিং টাস্ক 2 তে যখন আমরা কনক্লুশনে একটা রিকমেন্ডেশন দিতে যাবো আমাদের, ধরুন যে আমরা একটা প্রবলেম সম্পর্কে লিখছি পুরো এসের মধ্যে। তো লাস্টে আমরা হচ্ছে গভর্নমেন্টের কিছু রিকমেন্ডেশন দেবো বা সোসাইটির কিছু রিকমেন্ডেশন দেবো। সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্সটা খুব ইউজ করতে পারি। অ্যান্ড সেকেন্ড কন্ডিশনাল কি? হাইপোথেটিক্যাল অথবা ইমাজিনারি সিচুয়েশন। হাইপোথেটিক্যাল মানে কি এটা হইতে পারতো, এটা হওয়া দরকার ছিল, এরকম ছিল বা পারতো। অর্থাৎ এখানে একটা আনরিয়াল সিচুয়েশন চলে আসছে। হ্যাঁ? তো আমরা একটু দেখি স্ট্রাকচার কি আছে। ইফ প্লাস পাস্ট সিম্পল টেন্স প্লাস উড প্লাস বেস ভার্ব। এটার সাথে এইটার পার্থক্য হচ্ছে এটা ধরেন প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলতেছে, এটা হচ্ছে পাস্ট সিচুয়েশন নিয়ে কথা বলতেছে। মানে আগে এটা করলে এটা হইতো, কিন্তু এখানে বলছে যে আমরা যদি এখন এটা করি তাহলে এটা হবে। ওকে? তো এটা হচ্ছে আগের কথা। আমরা স্ট্রাকচারটা দেখলাম, এখন আমরা এক্সাম্পলটা দেখি। ইফ আই ওয়ার ইন চার্জ আই উড ইনক্রিজ এনভায়রনমেন্টাল ট্যাক্সেস। তো সে ইনচার্জ হইলে পরে তো এনভায়রনমেন্টের যে ট্যাক্স আছে সেগুলো সে বাড়ায় দিত। তো এটা হচ্ছে পাস্টের কথা। সে তো এখন আর ইনচার্জ হওয়ার কোনো সুযোগ নাই তার। তার সেজন্য এনভায়রনমেন্টাল ট্যাক্সও হওয়ার কোনো এখন সুযোগ নাই। তো এইটা হচ্ছে তখন আপনি কোনো ডিসকাস করবেন হাইপোথেটিক্যাল সিচুয়েশন এক্সপ্রেসিং অপিনিয়ন এগুলোর ক্ষেত্রে। তবে এইটা আপনার আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য অতটা বেশি হচ্ছে ইউজেবল না। তারপর আপনার যেগুলো ব্যবহার করতে পারেন আপনাদের যখন কোনো কনটেক্সটে এগুলো দেওয়ার প্রয়োজন হতে পারে। স্পেশালি যদি আপনি স্পিকিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করতে চান তাহলে আপনি এটা ইজিলি ব্যবহার করতে পারেন। যখন আমরা স্পিকিং নিয়ে কথা বলব তখন আমরা এই ধরনের সেন্টেন্সগুলো নিয়েও আলোচনা করব। সবাইকে ওয়েলকাম আরেকটা নতুন লেসনে। এখানে আমরা রিপোর্টেড স্পিচ বা ইনডিরেক্ট স্পিচ সম্পর্কে জানবো। আমরা বিশেষ করে কলেজ এবং হাই স্কুলে থাকতে যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করেছিলাম। মেইনলি এটাই হচ্ছে আজকের লেসনের বিষয়বস্তু এবং এইটা স্পেসিফিক্যালি আপনার রাইটিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পিকিংয়ের ক্ষেত্রে আপনি এই রিপোর্টেড স্পিচ বা ইনডিরেক্ট স্পিচ ভালোভাবে ব্যবহার করলে আপনি কোনো একটা কোশ্চেনের ডিটেল অ্যান্সার দিতে পারবেন বা কনটেক্সট উল্লেখ করে বা কারণ এবং লজিক দিয়ে অনেক ভালোভাবে কথা বলতে পারবেন। ওকে, তো চলে যায় মেইন লেসনে। তো আমরা কিভাবে হচ্ছে রিপোর্টের স্পিচটাকে চেঞ্জ করব, মানে অ্যাক্টিভ ভয়েসকে বা অ্যাক্টিভ একটা সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভলি বলবো বা হচ্ছে নিউট্রাল জায়গা থেকে আমরা বলতে পারি। তো এখানে যে রুলসটা খাটে সেটা হচ্ছে চেঞ্জ অফ প্রোনাউন্স, অর্থাৎ প্রোনাউন্স চেঞ্জ হয়ে যায়। প্রোনাউন কোনটা চেঞ্জ হয়? সে নিজের ভাষায় যেটা বলে, অর্থাৎ সে যখন বলে তখন তিনি তার মতো থেকে তার জায়গায় তার কনটেক্সট থেকে বলতেছে, কিন্তু আমি যখন তার কথাটা প্রকাশ করব তখন অবশ্যই বলতে হবে যে সে এটা বলছে। কিন্তু সে যখন নিজে বলবে সে বলবে যে আমি এটা বলেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে বলছে যে প্রোনাউনটা চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে বলছে যে শি সেইড আই এম টায়ার্ড। আমরা যদি এইটাকে রিপোর্টেড স্পিচে পরিণত করি তাহলে হবে শি সেইড দ্যাট শি ওয়াজ টায়ার্ড। অর্থাৎ আয়ের সাথে শি এর কিন্তু চেঞ্জ হয়ে গেছে কনটেক্সট অনুযায়ী। ঠিক একইভাবে হি সেইড ইউ নিড টু স্টাডি মোর। এখানে ইউ বলতে আমাকে বোঝাইছে যে আমাকে যে আরও স্টাডি করতে হবে। তাহলে কি আসলো এখানে? হি সেইড দ্যাট আই নিডেড টু স্টাডি মোর। ওকে, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুল আছে হচ্ছে চেঞ্জের পরিবর্তন, যেটাকে ব্যাক শিফট রুল নামে পরিচিত করা হয়। তো এইটাকে আমি একটু ওভারঅল আপনাদেরকে বলার চেষ্টা করি। এই ক্ষেত্রে সাধারণত চেঞ্জের টেন্সের যে চেঞ্জ হয় সেটা এক স্টেপ বা এক টেন্স পিছনে চলে আসে। অর্থাৎ যদি আপনার এটা পাস্ট টেন্সে থাকে তাহলে ধরেন যে ওটা
সরি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ওটা পাস্ট টেন্সে চলে আসে। একইভাবে প্রেজেন্ট ইনডিফিনিটকে আপনি পাস্ট ইনডিফিনিট করতে পারবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসকে পাস্ট কন্টিনিউয়াস। এভাবে প্রেজেন্টের সবগুলো আপনি পাস্টের যেই এক স্টেপ পিছিয়ে এনে যেভাবে করতে হয় সেভাবে আপনি করতে পারবেন। তবে পাস্ট ইনডিফিনিটকে আপনি পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াসকে আপনি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হচ্ছে চেঞ্জ করবেন। এটা হচ্ছে মেইনলি এখানকার যে রুলটা। একইভাবে দেখেন এখানে কি বলছে, আই এম স্টাডিং। তো সে বলতেছে যে আই এম স্টাডিং। তাহলে এটাকে আমরা কীভাবে রিপোর্ট স্পিচে বলবো? শি সেইড দ্যাট শি ওয়াজ স্টাডিং। ওকে, এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াসে পরিণত করছি। আবার বলছে যে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। তো এখানে হি সেইড দ্যাট হি হ্যাড ফিনিশ হিজ ওয়ার্ক। তো এখানে তিনি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেছেন, আমরা এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে রিপোর্টেড স্পিচে পরিণত করার সময় ব্যবহার করছি। তো এটা হচ্ছে মূলত এখানকার যে ব্যাকড শিফট রুল। এবার আমরা কিছু টাইম এবং প্লেসের ওয়ার্ডের পরিবর্তন দেখব ডিরেক্ট স্পিচ এবং রিপোর্টেড স্পিচের বলার ক্ষেত্রে। যদি ডিরেক্ট স্পিচে টুডে থাকে তাহলে আমরা এটাকে দ্যাট ডে হিসাবে পরিণত করব। টুমোরোকে হচ্ছে দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে। ইয়েস্টারডেকে বলবো দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে। দ্য প্রিভিয়াস ডেই বেশিরভাগ বলে। হেয়ারকে দেয়ার এবং নাওকে দেন হিসেবে আমরা হচ্ছে রিপোর্টেড স্পিচে পরিণত করব। দেখুন এখানে মেন ব্যাপারটা হচ্ছে আপনাকে এগুলো শিখে কিন্তু আপনি যে আপনাকে একটা সেন্টেন্স দেবে, আপনি তারপরে ওই সেন্টেন্সটাকে পরিণত করবেন এরকম কিছু না। আপনি যখন নিজে স্টেটমেন্ট লিখবেন বা হচ্ছে এসেগুলো লিখবেন, তখন আপনি এগুলো শুধুমাত্র রিপোর্টের স্পিচই লিখবেন। আপনাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে না। যে আপনি যদি ডিরেক্টলি চিন্তা করেন মাথায়, তাহলে আপনাকে ইনডিরেক্টলি বা হচ্ছে রিপোর্টের স্পিচ হিসাবেই খাতায় লিখতে হবে বা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারে লিখতে হবে। তো আমরা এই ওয়ার্ডগুলো চেঞ্জ হিসেবে একটা উদাহরণ এখানে এনেছি। এখানে বলছে হি সেইড আই উইল মিট ইউ হেয়ার টুমোরো। এখানে হেয়ার এবং টুমোরোকে আমরা চেঞ্জ করব। অ্যান্সার কি আসছে? হি সেই দ্যাট হি উড মিট মি দেয়ার দ্য নেক্সট ডে। এখানে উইল থেকে উড হয়ে গেছে। ওকে, তো আমরা রিপোর্টেড কোশ্চেনে একটু আরেকটা স্ট্রাকচার দেখে আসি। এখানে বলছে যে কীভাবে চেঞ্জটা হয়ে থাকে। এখানে বলছে দ্য ওয়ার্ডার বিকাম সাবজেক্ট প্লাস ভার্ব। অর্থাৎ আমরা যখন ওইটাকে নিজের জায়গা থেকে প্রকাশ করব, নিজের জায়গা থেকে আমরা লিখব, তখন ওইটা হচ্ছে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হবে। তবে সেই সাবজেক্ট ভার্বটা কিন্তু কোশ্চেনের যে ফর্মের মধ্যে যেটা আছে ওইটা না। ঠিক আছে? আমরা তার জায়গায় আমার জায়গা থেকে তার কথাটা বলবো। সেই হিসাবে হচ্ছে আমরা এটা পূরণ করব। অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন মার্ক থাকে সেটাকে আমরা রিমুভ করবো এবং অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে উঠাবো। দেখুন এইটা বেসিক গ্রামাটিক্যাল রুল আর কি। ঠিক আছে? আইএলটিএস এর ক্ষেত্রে আপনাকে আমি আগেই বলছি যে এরকম কোনো সেন্টেন্স দেবেন না যে সেই সেন্টেন্সকে আপনি পরবর্তীতে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবেন। তবে আপনি যদি অ্যাক্টিভ ভয়েস হিসেবে মাথায় চিন্তা করেন সেটা আপনি প্যাসিভ ভয়েস হিসাবে ব্যবহার করতে পারেন। তো আমরা কিছু হচ্ছে এক্সাম্পল দেখে আসি। এখানে কি বলছে? "হোয়ার ডু ইউ লিভ?" হি আস্কড হোয়ার আই লিভড। ওকে, ডুকে এখানে বাদ দিয়েছে। হি আস্কড ব্যবহার করছি কারণ আমি আমার জায়গা থেকে তার কথা বলছি। একইভাবে আরও ২ টা এক্সাম্পল আছে, আপনারা এইটা পড়ে নিতে পারেন। তো আবার আমরা কিছু আইএলটিএস রাইটিং বা স্পিকিংয়ের ক্ষেত্রে মেইনলি কীভাবে এই রিপোর্টের স্পিচগুলো ব্যবহার করা হয়, এখান থেকে মেইনলি আপনারা ভালো আইডিয়া নিতে পারবেন। তো আমরা রাইটিংয়ের দিকে আসি। রাইটিংয়ে একটা এক্সাম্পল কি বলছে? "এক্সপার্টস সাজেস্ট দ্যাট climate change will worsen in the next decade. Researchers have found that exercise improve mental health." তো এই ২ টা জিনিস হচ্ছে আমরা যখন এসে লেখার সময় কারো কারো হচ্ছে অপিনিয়ন দিব, বিশেষ করে রিসার্চের কথা বলবো বা এক্সপার্টের কথা বলবো, তখন হচ্ছে আমরা এই যে খুবই প্রচলিত ২ টা সেন্টেন্স টাইপ, এইটা আমরা ব্যবহার করতে পারবো। এবং সাম পিপল বিলিভ দ্যাট গভর্নমেন্ট শুড ফান্ড এডুকেশন মোর দ্যান ডিফেন্স। এইটাও আমরা হচ্ছে এগ্রি, ডিসএগ্রি বা হচ্ছে অপিনিয়ন টাইপের এসেতে ব্যবহার করতে পারবো। ইভেন আমরা কনক্লুশন লেখার সময় যখন রিকমেন্ডেশন দিব, তখন আমরা হচ্ছে এই টাইপের সেন্টেন্স ব্যবহার করব এবং এগুলো সবগুলোই আপনার হচ্ছে রিপোর্টেড স্পিচ বা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমরা স্পিকিং ক্ষেত্রে কীভাবে ব্যবহার করতে পারি প্যাসিভ ভয়েস বা রিপোর্টেড স্পিচকে? কিছু এক্সাম্পল এখানে দেখি। মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট দ্য IELTS test was harder than he expected. My teacher said that practicing daily can really improve fluency. তো এইগুলোর মাধ্যমে আমরা হচ্ছে কনটেক্সট বলতে পারি যে আমার টিচার এটা বলছিল এবং বাস্তবে এটা হচ্ছে। অর্থাৎ আমরা একটু রিলেট করতে পারি এবং আমাদের যে স্টেটমেন্টটা এইটা লজিক্যালি সাজাতে পারি, যেটার ফলে আমাদের যে কথা বলাটা, আমাদের যে স্টেটমেন্টটা, অ্যান্সারটা এইটা আরও ভালো হয় এবং শ্রুতিমধুর ছাড়াও এটা এক্সামিনের কাছেও বুঝতে সুবিধা হয়। তো আমরা একটু সামারির মধ্যে চলে আসি। সামারির মধ্যে কী বলছে? আমরা প্রোনাউনকে চেঞ্জ করব। নিজের জায়গা থেকে যখন আমরা বলব কারো কথা তখন আমরা
তার মতো করে বলব না। আমরা নিজের জায়গা থেকে তার কথাটা প্রকাশ করব, ওকে? এবং টেন্সের যে পরিবর্তন হয় আমরা বলছি যে এক ধাপ পিছিয়ে চলে আসে এবং পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিটকে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াসকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিণত করব। টাইম প্লেস হচ্ছে আপনার কনটেক্সট অনুযায়ী হচ্ছে চেঞ্জ হয়। আমরা দেখছি যে টুমরো, ইয়েস্টারডে এগুলোকে কীভাবে চেঞ্জ করা হয়েছে। রিপোর্টিং ভার্বগুলোকে আমরা কীভাবে ব্যবহার করছি সে, টেল, এক্সপ্লেন, সাজেস্ট, আস্কড এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এগুলো আ পরিণত করছি। যখন কোয়েশ্চেনের কথা আসে তখন হচ্ছে আমরা আস্ক ব্যবহার করি। যখন কোনো অর্ডার বা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলোতে অনুরোধ আসে সেগুলোর ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করি এবং আইএলটিএস এর ইউজের কথা আমরা এখানে আ দেখিয়েছি এবং সেই সময় আপনার হচ্ছে ফরমাল টোনটা ব্যবহার করার চেষ্টা করবেন। যতটাই হচ্ছে ইনফর্মাল থাকুক বা শর্ট ভার্সন থাকুক না কেন, একটু লজিক্যালি কথা বলার চেষ্টা করুন। তাহলে হচ্ছে আপনার আইএলটিএস এই রিপোর্টেড স্পিচ, এই গ্রামাটিক্যাল ইস্যুটা আপনারা অনেক ভালোভাবে ওভারকাম করতে পারবেন এবং এখানে আপনারা ভালো করতে পারবেন। সবাইকে ওয়েলকাম করছি খুবই গুরুত্বপূর্ণ আরেকটা লেসনে। এখানে আমরা সেন্টেন্সের ভ্যারাইটি সম্পর্কে জানব। স্পেসিফিক্যালি এখানে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে জানব। আপনার যারা আইএলটিএস এর রাইটিংয়ের ক্ষেত্রে জানাশোনা আছে তারা জানেন যে রাইটিংয়ের জন্য আপনার হচ্ছে কিছু ভালো লেভেলের সেন্টেন্স ইউজ করতে হয়। স্পেসিফিক্যালি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলো যদি আপনার ভালো আয়ত্ত থাকে তাহলে আপনি অনেক ভালো একটা ব্যান্ড স্কোর করতে পারবেন রাইটিংয়ের ক্ষেত্রে। এবং স্পিকিংয়ের ক্ষেত্রেও আপনাকে হচ্ছে এরকম কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের উপরে আপনার যে দক্ষতা থাকে সেটা যদি আপনি প্রকাশ করতে পারেন তাহলে আপনাকে হচ্ছে ভালো ব্যান্ড স্কোর দেবে। তো কথা বলানো চলে যাবে একদম মূল ভিডিওতে। প্রথমে আমরা সিম্পল সেন্টেন্সের মধ্যে যাই। সিম্পল সেন্টেন্সে একটা স্ট্রাকচার আসছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা এক্সট্রা যে ইনফরমেশনগুলো সেগুলো। তো এই সিম্পল সেন্টেন্সে আপনার শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে যেখানে মূলত একটা সাবজেক্ট আর ভার্ব থাকবে। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? এখানে একটা সাবজেক্ট ভার্ব বা এক্সট্রা ইনফরমেশন থাকতে পারে যেটা আপনাকে হচ্ছে একটা পরিপূর্ণ অর্থ দিবে বা পরিপূর্ণ মিনিং দিবে যেটা মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এইটা কিছু একটা প্রকাশ করতেছে, এটার মানে কিছু একটা আসতেছে। তো সিম্পল সেন্টেন্স আমরা কখন ব্যবহার করব? যখন আমরা কোনো একটা স্টেটমেন্ট দিব, কোনো একটা জেনারেল স্টেটমেন্ট যেটা আসলে সাধারণত ঘটে বা এটা আসলে এইটা, হ্যাঁ? আমরা যখন ডিরেক্টলি কোনো কিছু বলব তখন আমরা হচ্ছে সিম্পল সেন্টেন্স ব্যবহার করব। ওকে? তো আমরা একটা রাইটিং টাস্ক 2 এর একটা এক্সাম্পল দেখি, ২ টা এক্সাম্পল দেখি। Many people travel abroad for higher education. হাই এডুকেশনের জন্য মানুষ হচ্ছে ট্রাভেল করতেছে। অনলাইন লার্নিং ইজ বিকামিং মোর পপুলার। অনলাইন লার্নিংটা আরও পপুলার হচ্ছে বা জনপ্রিয় হচ্ছে। তো এগুলো একটা স্টেটমেন্ট আর কি। ওকে? আমরা যখন মানে ওভারঅল একটা কথা বলতে যাই, বর্তমানে যেটা হচ্ছে বা হয়, এরকম কথা বলতে গেলে আমরা শুধুমাত্র এই সিম্পল সেন্টেন্স দিয়ে এটা প্রকাশ করতে পারি। আমরা যখন আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে যাব, তখন আমরা প্যারাগ্রাফটা শুরু করার জন্য, বডি প্যারাগ্রাফ শুরু করার জন্য ১ম সেন্টেন্সটা আমরা একটা সিম্পল সেন্টেন্স লেখার চেষ্টা করব। এবার সে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং কমপ্লেক্স সেন্টেন্সটা যদি আপনি ভালো করে ব্যবহার করতে পারেন রাইটিংয়ের মধ্যে, তাহলে আপনি কিন্তু অনেক ভালো একটা ব্যান্ড স্কোর করতে পারবেন, ওকে? যদি আপনার গ্রামাটিক্যাল মিস্টেক না যায়। আমরা একটু স্ট্রাকচার দেখে আসি। কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ওয়ান অথবা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ। তো আমরা আগে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো আমরা জানছি। ডিপেন্ডেন্ট ক্লজ কি? ডিপেন্ডেন্ট ক্লজে আপনার সাবজেক্ট ভার্ব থাকবে, তবে সেগুলো আপনার একটা সরাসরি মিনিং দেবে না বা একটা অর্থ প্রকাশ করবে না, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে এইটা নিয়ে কথা বলা হচ্ছে। আপনি বুঝতে পারবেন না। এবং এই যে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ এগুলো হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা হচ্ছে অ্যাড থাকবে। যেমন তার মধ্যে বিকজ থাকতে পারে, অলদো থাকতে পারে, হোয়াইল থাকতে পারে, ইফ থাকতে পারে, সিন্স থাকতে পারে। এর মধ্যে আমরা স্পেসিফিক্যালি হোয়াইল, ইফ, বিকজ এগুলো খুব ব্যবহার করে থাকি আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য। তো এইটা আপনার কখন ব্যবহার করা হয়? এইটা যখন আপনি কোনো ডিটেল আইডিয়া বা লজিক্যাল কানেকশন তৈরি করতে চান, তখন ব্যবহার করা হয়। ডিটেল আইডিয়া কি? আপনি আগে সিম্পল সেন্টেন্সে আপনি একটা জেনারেল স্টেটমেন্ট দিয়েছেন যে, এই জিনিসটা হচ্ছে এইটা, এইটা মূলত হয়। এখন আপনি পরবর্তীতে এখানে সাপোর্ট করবেন কিছু ইনফরমেশন দিয়ে যে কেন এটা হয়? কেন এটার ফলে এটা হচ্ছে? ওকে? এবং সেখানে লজিক্যাল স্টেটমেন্ট দেবেন বা ওইটাকে প্রুফ করার চেষ্টা করবেন পরবর্তী সেন্টেন্সে। তো আমরা এক্সাম্পল দিয়ে আসি। Although many people believe social media is harmful, it has also educational benefits. Students can perform better if they have quiet study environment. ওকে, হয়তো প্রথম সেন্টেন্স তারা বলছে যে স্টাডি এনভায়রনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্টদের জন্য। তারপর আমরা হচ্ছে বলতেছি যে স্টুডেন্টস ক্যান পারফর্ম বেটার ইফ দে হ্যাভ এ কোয়াইট স্টাডি এনভায়রনমেন্ট। ওকে? তো এবং আমরা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটার স্ট্রাকচারটা দেখলাম, কখন ব্যবহার করা হয় কিছু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম।
এবার যে আরেকটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এইটাও আপনার কমপ্লেক্সের মধ্যে ভালো একটা সেন্টেন্স স্ট্রাকচার এবং এখানে আপনি হচ্ছে অনেক ইনফরমেশন একসাথে আপনি অ্যাড করতে পারবেন। যেগুলো আপনার সেন্টেন্সের যে ভ্যারাইটি এগুলো করতেও অনেকটা হেল্প করবে এবং আপনি একসাথে অনেকগুলো তথ্য দিতে পারবেন। তো আমরা একটু স্ট্রাকচার দেখে আসি। এখানে কি বলছে? কম্পাউন্ড সেন্টেন্স জয়েন্স 2 or more ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা দেখছিলাম কমপ্লেক্সে একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। কিন্তু এখানে ২ টা বা তার অত্যধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। মানে একেকটা ক্লজ বা একেকটা অংশ আপনার তারা আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারে। ঠিক আছে? আলাদা অর্থ প্রকাশ করলেও দেখবেন যে আপনি কনটেক্সটটা একই থাকবে। যেজন্য আমরা একই সেন্টেন্সের মধ্যে এই ক্লজগুলো রাখার চেষ্টা করছি। ওকে? তো এখানে আপনার হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। তার মধ্যে রয়েছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। হ্যাঁ, এগুলোকে আমরা ফ্যান ভয়েস নামে হচ্ছে পরিচিত করছি। আপনারা এই যে ওয়ার্ডগুলো ১ম যে লেটারটা এটা দিয়ে আপনারা হচ্ছে করতে পারবেন। যাই হোক। তো শো কন্ট্রাস্ট, অ্যাডিশন, কজ ইফেক্ট, রিলেশনশিপস ক্লিয়ারলি। হ্যাঁ, এগুলোর মাধ্যমে আপনারা আরও ডিসকাস করতে পারেন, আরও হচ্ছে ডেসক্রাইব করতে পারেন কোনো একটা স্টেটমেন্টকে বা সেটাকে আরও প্রুফ করার জন্য খুব ভালো করে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। আমরা একটা এক্সাম্পল দেখে আসি। সাম পিপল প্রিফার স্টাডিং অনলাইন বাট আদার লাইক ক্লাসরুম লার্নিং। দ্য ইন্টারনেট প্রোভাইডস এ লট অফ ইনফরমেশন অ্যান্ড স্টুডেন্টস ক্যান অ্যাক্সেস ইজিলি। এই দেখেন অ্যান্ড দিয়ে এটা হচ্ছে আপনার একটা কনজাংশন ব্যবহার করছে বা কানেক্ট করার চেষ্টা করছে ২ টা ক্লজকে। ইন্টারনেট প্রোভাইডস লট অফ ইনফরমেশন, একটা ক্লজ গেল ইন্ডিপেন্ডেন্ট, স্টুডেন্টস ক্যান অ্যাক্সেস ইট ইজিলি। ২ টা ক্লজ এখানে চলে গেল, ২ টাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে? তো এভাবে আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সগুলো আয়ত্তে আনতে পারি, বিশেষ করে রাইটিং টাস্ক 2 এর জন্য, তাহলে কিন্তু আমরা একটা ভালো পজিশনে থাকতে পারবো রাইটিং টাস্ক 2 এর ব্যান্ড স্কোর করতে। তো এখন আমি একটা ফুল কম্বিনেশন দিয়ে একটা প্যাসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এইটা মনে করেন যে একটা বডি প্যারাগ্রাফ। ঠিক আছে? এই বডি প্যারাগ্রাফে আমরা খুব সুন্দর করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আ সেন্টেন্সগুলো ব্যবহার করছি, যেগুলোর মাধ্যমে এইটা একটা ব্যান্ড 7 প্লাস প্যারাগ্রাফ হয়ে গিয়েছে। আমরা একটু দেখি। টেকনোলজি হ্যাজ আনডাউটলি সিম্পলিফাইড ম্যানি অ্যাসপেক্টস অফ ডেইলি লাইফ। একটা সিম্পল সেন্টেন্স মানে একটা স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করছি। People can now communicate instantly across the world and they have access to a wide range of transportation through the internet. একটা কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করছি। এখানে আমরা হচ্ছে টেকনোলজির যে একটা বেনিফিট আরকি সেটা আমরা দিয়ে এই যে ১ম স্টেটমেন্টকে এটাকে একটু সাপোর্ট করার চেষ্টা করছি। However, although these tools are convenient, they have also increased the level of dependency on digital device, which sometimes causes stress and distraction in personal relationships. ওকে, আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করছি, খুবই বড় একটা সেন্টেন্স হয়ে গেছে। তবে এখানে আমরা হচ্ছে অন্য পার্সপেক্টিভ নিয়েও কথা বলার চেষ্টা করছি, হ্যাঁ? যে এটার ফলে আবার এটাও হইতে পারে। একটা নেগেটিভ জিনিস নিয়ে ব্যবহার করার চেষ্টা করছি। For example, many employees find it difficult to disconnect from work because they receive constant notification on their phone, and this often leads to burnout. আরেকটা কম্পারিজন ব্যবহার করছি এক্সাম্পল দেওয়ার জন্য। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটাকে আরও ভালো করে সাপোর্ট করার চেষ্টা করছি বা এটাকে ভালো করে প্রুভ করার চেষ্টা করছি এবং এক্সাম্পলটা আমাদের ডেইলি লাইফ কনটেক্সটের সাথে মিলিয়ে আমরা দেওয়ার চেষ্টা করছি। Therefore, while technology has made tasks faster, more efficient, it also created new forms of pressure that people did not face before. অর্থাৎ টেকনোলজি সম্পর্কে খুবই আমরা একটা ভালো প্যারাগ্রাফ এখানে পেয়ে গেলাম। ১ম হচ্ছে এটার একটা ভালো দিক সম্পর্কে বলছে এবং ভালো দিকটাকে তারা হচ্ছে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। ওকে? তারপর একটা খারাপ দিক বা একটা নেগেটিভ সাইড নিয়ে কথা বলছে এবং নেগেটিভ সাইডটাকেও একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে একটা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে। ওকে? এবং লাস্টে হচ্ছে আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে একটা কনক্লুশন টানার মতো তারা চেষ্টা করছে। তো এভাবে আমরা হচ্ছে একটা ভালো প্যারাগ্রাফ লিখতে পারি। যদিও এইটা আমি সরাসরি রাইটিং টাস্ক 2 এর জন্য আপনাদেরকে প্রিফার করতেছি না। আমি রাইটিং টাস্ক 2 এর জন্য আলাদা নির্দিষ্ট স্ট্রাকচার আছে যেগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে খুব ইজিলি রাইটিং টাস্ক 2 এর বডি প্যারাগ্রাফ বা ইন্ট্রোডাকশন ওভারভিউ খুব ভালোভাবে লিখতে পারবেন একটা ভালো ব্যান্ড স্কোর তৈরি করার জন্য বা অর্জন করার জন্য। হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আইএলটিএস গ্রামারের ওয়ান অফ দ্য মোস্ট প্রবলেমেটিক লেসনস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে জানাতে। এবং এইটা সবচেয়ে প্রবলেমেটিক লেসনস বলার কারণটা হচ্ছে আমি যখন নিজে আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছিলাম, স্পেসিফিক্যালি আমি রাইটিং দিয়ে শুরু করেছিলাম, তো আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে অনেক প্রবলেম হতো। ইভেন আমি অনেক চেষ্টা করেও এই প্রবলেমটা সলভ করতে পারছিলাম না। তারপর আমি এই গ্রামারের এই বিষয়ের উপরে অনেক বেশি ফোকাস দিই এবং প্র্যাকটিস করার পরে এটা আমি পরবর্তীতে ওভারকাম করতে সাকসেসফুল হই। যাই হোক, এখানে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে পুরোপুরি জানার চেষ্টা করব এবং আমি আমার নিজের কনটেক্সট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কীভাবে আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারেন। ওকে, তো প্রথমে এখানে রুলটা কি? রুলটা হচ্ছে সাবজেক্টের সিঙ্গুলারিটি বা প্লুরালিটি
এইটার উপর ডিপেন্ড করে আপনার ভার্ব হবে। মানে ভার্বটা সিঙ্গুলার হবে কিনা বা প্লুরাল হবে কিনা এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। এখানে আমরা দেখি, এখানে চেঞ্জ ইজ এসেনশিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অফ এনি অ্যাসপেক্ট অফ সোসাইটি। এখানে চেঞ্জের সাথে মিলে কিন্তু আপনার ইজ হয়েছে এখানে, আবার ডেভেলপমেন্টের সাথে মিলে আপনার কিন্তু অ্যাসপেক্ট এই জিনিসটা আসছে। ওকে, তো এটা আমাদের সাবজেক্টের সাথে ভার্বের মেইনলি অ্যালাইনমেন্ট হয়েছে। ওকে, এ জব ক্যান্ডিডেট এটা সাবজেক্ট, এটার সাথে আমরা ইজ ব্যবহার করছি সিঙ্গুলার। সার্চিং ফর এ জব নিডস, এই যে এ জব হচ্ছে সিঙ্গুলার, নিডস হচ্ছে সিঙ্গুলারের সাথে আমরা ভার্বে এই জিনিসটা ব্যবহার করতে পারি। থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। ওকে, অ্যান্ড এখানে কি জিনিসটা কি আমরা কীভাবে হচ্ছে ইন্ডিকেট করবো যে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা। আগে আপনাকে সাবজেক্ট নির্ণয় করতে হবে যে এখানে সাবজেক্টটা আসলে কী। হ্যাঁ, তারপর আপনি ভার্বের দিকে যাবেন যে আপনার ভার্বটা ঠিক আছে কিনা। সাবজেক্ট নির্ণয় করতে পারলে আপনার ভার্বটা আপনি ঠিক করতে পারবেন। ওকে, অবশ্যই প্রতিটা বাক্যের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রাখবেন, না হলে কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন। কারণ এই ভুলটা থাকলে আপনি অনেকগুলো সেন্টেন্সে একই ভুল করতে পারেন, যেটা কিন্তু আপনার এক্সামিনার ভালো চোখে দেখবে না অ্যান্ড আপনার ব্যান্ড স্কোর কমায় দিতে পারে। ওকে, তো আমরা কিছু ট্রিকি ওয়ার্ডসের মধ্যে যাই। এস মানে হচ্ছে সিঙ্গুলার, পি মানে হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার কিছু ওয়ার্ড এভরিওয়ান, ইচ, এভরি, নোবডি, সামওয়ান, এভরিথিং, ইদার, এইগুলো হচ্ছে আপনার সব সিঙ্গুলার ওয়ার্ড এবং এগুলো কোনো সেন্টেন্সে থাকলে বুঝবেন যে এইটা কোনো সিঙ্গুলার জিনিসকে ইন্ডিকেট করতেছে। অ্যান্ড পি দিয়ে ধরেন যে পিপল, চিলড্রেন, ফিউ, মেনি, এগুলো কিন্তু আপনার সবসময় প্লুরাল। হ্যাঁ, এগুলো যদি সেন্টেন্স বা নাউনের আগে থাকে তাহলে ভাবেন যে এটা আপনার প্লুরাল জিনিসকে ইন্ডিকেট করতেছে। ওকে, তো এবার আমরা কালেকটিভ নাউন্সের মধ্যে যাই। কালেকটিভ নাউন বলতে আপনার একটা সমষ্টিগত কোনো একটা, ধরুন যে কোনো একটা গোষ্ঠী, কোনো একটা টিম। তো যদি তারা একই কাজ করে টুগেদার, একই জিনিস করে, তাহলে তারা আমরা সিঙ্গুলার বলতে পারি। দেখেন যে এখানে দ্য টিম ইজ রেডি ফর দ্য গেম। এখানে টিমটা কিন্তু পুরো টিমটাকে বলতেছে এবং পুরো টিমই রেডি। হ্যাঁ, সবাই রেডি। সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করছি। ওকে, দ্য কমিটি হ্যাজ রিচড এ ডিসিশন। এখানে ফুল কমিটির মধ্যে অনেক মানুষজন থাকে। তো পুরো কমিটিটা একটা সিদ্ধান্তে তারা নিতে আসছে বা সিদ্ধান্তে আসছে তারা। সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করছি। ওকে, এবং দির ব্যবহারটা আমরা আর্টিকেলে জানবো, ব্যাপার না, যাই হোক। যদি তাদের মধ্যে বিভেদ থাকে তাহলে কিন্তু প্লুরাল হবে। ওকে, দ্য টিম আর আর্গুইং অ্যামং দেমসেলফ। ওকে, এখানে কিন্তু আমরা ইয়েস দিয়েছিলাম, এখানে আমরা আর দিয়েছি, কারণ তারা নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতেছে। ওকে, তারা আর্গু করতেছে। অ্যান্ড সেকেন্ড যে এক্সাম্পলটা, দ্য কমিটি ওয়ার অল ইন ডিসএগ্রিমেন্ট। তারা হচ্ছে এখানে ডিসএগ্রিমেন্টের মধ্যে আসছে, মতানৈক্যের মধ্যে চলে আসছে কমিটির মধ্যে। ওকে, তো যখন দেখবেন তাদের মধ্যে সঙ্গতিপূর্ণ আছে, তারা একই কাজ করতেছে সবাই মিলে, তখন আপনারা হচ্ছে সিঙ্গুলারিটি চিন্তা করবেন। অ্যান্ড যখন দেখবেন তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় তখন আমরা প্লুরালভাবে এটাকে চিন্তা করব। ওকে, তো এবার আমরা কিছু সিঙ্গুলার প্লুরাল ফর্ম নিয়ে কথা বলবো। এখানে রুলসটা কি, আর্টিকেলস, ভার্ব এবং কোয়ান্টিফায়ার্স অনুযায়ী নাউনের সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম হয়ে থাকে। ওকে, যদি আপনার সিঙ্গুলার নাউন হয়, সিঙ্গুলার নাউন বলতে আপনার একটাকে বোঝায়, তাহলে আপনার আর্টিকেল এবং ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। ওকে, যদি আপনার প্লুরাল নাউন হয়, অর্থাৎ দুইটার বেশি জিনিসকে বোঝায় কোনো একটা নাউন দ্বারা, তাহলে আপনার হচ্ছে প্লুরাল ভার্ব থাকবে। ওকে, এবং সেক্ষেত্রে আপনার এ অ্যান তো বসবেই না, কারণ এখানে একাধিক আছে। দি বসতে পারে যখন আপনাকে খুবই কনটেক্সট ওয়াইজ বা স্পেসিফিকভাবে আপনাকে যদি বলে, সেক্ষেত্রে আপনি হচ্ছে দি ব্যবহার করতে পারবেন। ওকে, তো নাউনটা সিঙ্গুলার হইলে পরে আপনার আর্টিকেল বসবে এ অ্যান দি, অ্যান্ড সিঙ্গুলার ভার্বও থাকবে। ওকে, আর প্লুরাল হইলে পরে এ অ্যান তো বসবে না, আপনার হচ্ছে দি বসতে পারে, স্পেসিফিকভাবে বললে পারে। ওকে, এবং ভার্বটা হচ্ছে প্লুরাল হবে। এখন আসলে আমি একটু এক্সাম্পলের মধ্যে আসি। সাম সায়েন্টিস্ট ওয়ান্টেড টু আপগ্রেড দ্য ট্র্যাডিশনস অ্যান্ড কালচারাল রুলস অফ হিন্দুইজম which lead to a cultural conflict. আগে এটা দেখেন, এ কালচারাল কনফ্লিক্টের সাথে আমরা এস বাই এস যুক্ত করি না, কারণ এখানে এই আছে। সাম সায়েন্টিস্ট, ওকে, সায়েন্টিস্ট হচ্ছে আপনার প্লুরাল, ওয়ান্টেড এটা আমরা হচ্ছে এটা একটা প্লুরাল ফর্মেই ধরা চলে, কারণ ওয়ান্টস এগুলো বা ইউজ করে নেই। যাই হোক, টু আপগ্রেড, ওকে, কালচারাল রুলস অফ হিন্দুইজম। ওকে, অ্যান্ড সেকেন্ড আমরা যে এক্সাম্পলটা দেখি, অ্যানাদার ড্রব্যাক অফ চেঞ্জ ইজ ফরগেটিং রুটস। ওকে, এখানে ড্রব্যাক এটা হচ্ছে আমরা সিঙ্গুলার হিসেবে নিচ্ছি। অ্যানাদার আমরা আগে দেখছি যে এটাগুলো আপনার সিঙ্গুলার হয়ে থাকে। অ্যানাদার আমরা এখানে ইজ ব্যবহার করছি, ফরগেটিং রুটস। ওকে, রুটসটা হচ্ছে আমরা এখানে আর কি অবজেক্ট ওয়াইজ ব্যবহার করছি বা হচ্ছে এক্সটেনশন ব্যবহার করছি আর কি, এটা কোনো ম্যাটার না। হুইচ ক্রিয়েটস এ নেগেটিভ ইম্প্যাক্টের সাথে আমরা এস বাই এস যোগ করি নাই, কারণটা হচ্ছে আমরা এটাকে এ দ্বারা যুক্ত করছি আর কি। এ নেগেটিভ ইম্প্যাক্ট অন হিউম্যান চেইন অফ কমান্ড। ওকে, তো এটা হচ্ছে আমাদের এই যে রুলসটার কিছু এক্সাম্পল।
এবার আসুন যে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মিস্টেকগুলো ওভারকাম করার কিছু ভালো রুলস জেনে আসি বা কিছু স্ট্র্যাটেজি জেনে আসি। এখানে বলছে কি আপনাকে আগে আনকাউন্টেবল নাউন জানতে হবে যেগুলো সবসময় সিঙ্গুলার ওয়েতে থাকে বা সিঙ্গুলার দেখা যায়, মানে এটার সাথে কখনো এস বা ইএস যুক্ত হয় না। অ্যাডভাইস, ইনফরমেশন, ফার্নিচার, রিসার্চ, নলেজ, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো আপনি একদম মুখস্থ রাখবেন, কারণ এগুলোর ক্ষেত্রে আপনি কখনো এস বা ইএস যুক্ত করতে পারবেন না। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওকে। এবং কোয়ান্টিফায়ার চেক করবেন, মাচ এবং ম্যানির ব্যবহার, এ নাম্বার অফ, দি নাম্বার অফের ব্যবহারটা আপনাকে ভালো করে জানতে হবে। এ নাম্বার অফ সাথে হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন হয়, ওকে। মাচের সাথে আপনার আনকাউন্টেবল নাউন হয় মাচ ইনফরমেশন। ম্যানের সাথে আপনার প্লুরাল কাউন্টেবল নাউন হয় ম্যানি স্টুডেন্টস, ওকে। এ নাম্বার অফের পরবর্তী ভার্ব সবসময় প্লুরাল হবে, এ নাম্বার অফ আর আসছে এখানে, স্টুডেন্টস আর। দ্য নাম্বার অফের পরবর্তী ভার্ব আপনার সিঙ্গুলার হবে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ। এর সাথে থাকলে ভাববেন না যে এখানে এ হবে, এখানে আর হবে। দি থাকলে এখানে হচ্ছে আপনার ইজ হবে। এগুলো আপনি একদম মুখস্থ রাখবেন সবসময়। এবং কিছু ইরেগুলার প্লুরাল আসে, ধরেন যে এখানে চাইল্ড থেকে চিলড্রেন আসছে। চিলড্রেনটা কিন্তু কাউন্টেবল, চিলড্রেন্স হয়, কিন্তু চাইল্ডটা কিন্তু আনকাউন্টেবল। পার্সনও আনকাউন্টেবল, ফিনোমেনন হচ্ছে আনকাউন্টেবল, ওকে। তো এইগুলো আপনারা মাথায় রাখবেন যে এটি যদি আমরা চাইল্ডকে কাউন্টেবল হিসেবে চিন্তা করি বা চাইল্ডকে আমরা একটা চিলড্রেন হিসেবে প্রকাশ করি বা দুইটা চিলড্রেন হিসেবে প্রকাশ করি, তাহলে আমরা সেটা চিলড্রেনে রূপান্তর করে তারপর ব্যবহার করতে পারবো, ওকে। এটা কিন্তু আপনার সবসময় প্লুরাল। চাইল্ড, পার্সন, ফিনোমেনন এগুলো কিন্তু সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে, ওকে। এবার আসি পার্সেন্টেজ প্রপোর্শনের ক্ষেত্রে। স্পেসিফিক্যালি আমাদের হচ্ছে রাইটিং টাস্ক 1 এর জন্য এটা আমরা মাঝে মাঝেই ব্যবহার করে থাকি বা হচ্ছে ব্যবহারযোগ্য একটা সেন্টেন্স। তো এখানে রুলটা কি, পার্সেন্টেজ বা প্রপোর্শন অফ, যদি আপনার প্লুরাল নাউন থাকে তাহলে আপনার ভার্বটা হচ্ছে প্লুরাল হবে, ওকে। পার্সেন্টেজ বা প্রপোর্শন অফ এর সাথে যদি আপনার সিঙ্গুলার বা আনকাউন্টেবল নাউন থাকে তাহলে আপনার ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে। একটা এক্সাম্পল দেখে আসি, এ লার্জ পার্সেন্টেজ অফ এমপ্লয়িজ, এখানে ভার্বটা সরি নাউনটা হচ্ছে আপনার প্লুরাল, সেক্ষেত্রে আপনার যে ভার্বটা ওয়ার্ক এটা প্লুরাল ফর্মে আছে, যদি ওয়ার্কস থাকতো তাহলে সেটা হচ্ছে আপনার সিঙ্গুলার ফর্মে থাকতো। এ হাই পার্সেন্টেজ অফ পলিউশন ইজ, এখানে দেখেন যে আপনার পলিউশন জিনিসটা আসছে, ওকে। পলিউশন জিনিসটা আপনার আনকাউন্টেবল চিন্তা করতে পারেন, সেজন্য এখানে হচ্ছে আপনার সিঙ্গুলার আসছে ইজ, কজড বাই হিউম্যানস, ওকে। তো আপনারা এইগুলো মাথায় রাখবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে ডাটার ক্ষেত্রে, ডাটা তো আমরা রাইটিং টাস্ক অনেক সবসময় ব্যবহার করে থাকি। ডাটা সবসময় আলসি ক্ষেত্রে প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। এখন ডাটার পরে আপনারা যে ওয়ার্ডটা ব্যবহার করবেন, আপনারা হয়তো ইন্ডিকেট ব্যবহার করতে পারেন, শো ব্যবহার করতে পারেন, সাজেস্ট ব্যবহার করতে পারেন। এটার সাথে কখনো আপনারা এস বা ইএস যুক্ত করবেন না, কারণ এগুলো হচ্ছে আপনার কী হবে, প্লুরাল হবে। দ্য ডাটা ইন্ডিকেট দ্যাট ক্রাইম রেটস আর ফলিং, ওকে। এবার সেই মিডিয়ার দিকে, মিডিয়াও সবসময় এখানে প্লুরাল হিসেবে ব্যবহার করা হবে। ধরেন মিডিয়ার ক্ষেত্রে যখন আপনি বি ভার্ব ব্যবহার করবেন, যেমন ধরেন যে হ্যাভ, তারপরে রিপোর্ট, ইনফ্লুয়েন্স, এগুলো কিন্তু প্লুরাল ফর্মেই আসবে। দ্য মিডিয়া হ্যাভ রিপোর্টেড ওয়াইডলি অন ক্লাইমেট চেঞ্জ। এবার সেই সিরিজের ক্ষেত্রে এটাও একটা ট্রাপের মতো একটা ব্যাপার। সিরিজ হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, ওকে। যখন কোনো নির্দিষ্ট ঘটনা বোঝায় তার সাথে তার সাথে এস বা ইএস যতটাই থাকুক না কেন, সিরিজের সাথে আমাদের মনে হতে পারে যে সিরিজ, এখানে আবার ইএস বা এস আছে, ওকে। তো এক্সাম্পল দিই আমরা, এ সিরিজ অফ রিফর্মস হ্যাজ ইমপ্রুভড দ্য এডুকেশন সিস্টেম, ওকে। সিরিজ অফ রিফর্ম হ্যাজ, এখানে আমরা হ্যাজ ব্যবহার করছি এবং সিরিজের সাথে ম্যাক্সিমাম আপনার হচ্ছে এই ব্যবহার করা হবে। সেক্ষেত্রে আপনাদের হয়তো বুঝতে অতটা অসুবিধা নাও হতে পারে। এবার আসি দি মেজরিটি অফ এর ব্যবহার নিয়ে। দি মেজরিটি অফ এর সাথে যদি আপনার প্লুরাল নাউন থাকে তাহলে আপনার ভার্বটা হচ্ছে প্লুরাল হবে। দি মেজরিটি অফ এর সাথে আপনার সিঙ্গুলার নাউন থাকে, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে, ওকে। দ্য মেজরিটি অফ স্টুডেন্টস অ্যাটেন্ড দ্য লেকচার্স, স্টুডেন্টস এটা হচ্ছে প্লুরাল, এই জন্য অ্যাটেন্ড আসছে। দ্য মেজরিটি অফ দ্য ক্লাস ইজ অ্যাবসেন্ট টুডে, ক্লাস বলতে একটা ক্লাসও চিন্তা করতে পারি, ওকে। তো ক্লাস ইজ অ্যাবসেন্ট, এখানে আমরা ইজ ব্যবহার করছি। তো আশা করি আপনারা দি মেজরিটি অফের যে রুলসগুলো এইগুলো আপনারা বুঝতে পেরেছেন। হ্যালো সবাইকে, আইএলস গ্রামার কোর্সের আজকের লেসনে আমরা টেন্সের ব্যবহার সম্পর্কে জানব। টেন্স যেটা আইএলসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্পেসিফিক্যালি রাইটিং এবং স্পিকিংয়ের জন্য, ওকে। তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এখন আমাদেরকে টেন্স শিখাবেন। অফকোর্স টেন্স খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড আপনি যখন লিখতে যাবেন বা বলতে যাবেন, আপনি টেন্সে যখন মিস্টেক করবেন তখন আপনার কাছে ব্যাপারটা খুব খারাপ লাগবে, নিজেকে খুব ছোট মনে হবে। এটা আমি নিজের কনটেক্সট অনুযায়ী আপনাদেরকে বললাম আর কি, ওকে। তো এই লেসনে আমি মূলত টেন্সটা আপনি কোন কনটেক্সটে রাইটিংয়ে এবং স্পিকিং ব্যবহার করবেন, কোন টেন্সটা কখন ব্যবহার করা যায় এটা সম্পর্কে আমাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে যাই। প্রেজেন্ট সিম্পলকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নামেও চিনি।
তো এখানকার স্ট্রাকচারটা আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান বা ভার্বের যে ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম সাথে হচ্ছে অবজেক্ট বা আমরা আলাদা কোনো ইনফরমেশন দিতে চাইলে সেটা। তো প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা কখন ব্যবহার করি? সাধারণত জেনারেল ফ্যাক্ট যেটা সাধারণত হয় বা যেটা আগে থেকে প্রুভ করা আছে, পার্মানেন্ট সিচুয়েশন যেটা হয়ে আসছে বা যেটা স্থায়ী জিনিস আর কি, এবং যেটা ইউনিভার্সাল ট্রুথ সবাই জানে, হ্যাবিট যেটা হয়ে থাকে, ঠিক আছে? তো আমরা যখন রাইটিং টাস্ক 1 এ কোনো ট্রেন্ডকে রিপোর্ট করতে যাব, তখন আমরা হচ্ছে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। এবং যখন আমরা স্পিকিংয়ে কোনো অপিনিয়ন দিতে যাব, তখন আমরা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আমরা একটু এক্সাম্পল দেই। এখানে বলছে কি মেনি স্টুডেন্টস প্রিফার অনলাইন লার্নিং। ওকে? তো এইটা মনে করেন যে আপনার রাইটিংয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা আরও এড করতে পারতাম যে তারা কত পার্সেন্ট প্রিফার করতেছে, হ্যাঁ? অ্যান্ড দ্য গ্রাফ কম্পেয়ার্স দ্য অ্যাভারেজ রেইনফল ইন 3 সিটিস। আমরা যখন রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশন লিখতে যাব, তখন আমরা কিন্তু এরকম একটা প্রেজেন্ট সিম্পল টেন্স দিতে পারবো যে গ্রাফে মূলত এই ট্রেন্ডটার কথা বলছে বা স্ট্যাটিস্টিক্সের কথা বলছে, যেটা এত সাল থেকে এত সালের মধ্যে চেঞ্জ হয়েছে বা ডিফারেন্স হয়েছে। ওকে? তো এগুলোর ক্ষেত্রে আমরা খুব ইজিলি প্রেজেন্ট সিম্পল টেন্সটা ব্যবহার করতে পারি, এবং এখানে কিন্তু সব জায়গায় আপনার এই যে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে। এই যখন প্রিফার, কম্পেয়ার্স, সাবজেক্ট এবং অবজেক্ট মানে আলাদা যে ইনফরমেশনগুলো আছে সেগুলো। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আগে সাবজেক্ট পরে অবজেক্ট। ওকে? তো কখন ব্যবহার করি? যখন একটা জিনিস চলতেছে। ওকে? একটা ট্রেন্ড যেটা চেঞ্জটা এখনও আছে, চেঞ্জটা কারেন্টলি ইন প্রোগ্রেস চলতেছে, চলমান অবস্থায় আছে। তো যখন আমরা প্রেজেন্ট ট্রেন্ডকে রিপোর্ট করতে যাচ্ছি যে এটা চলতেছে বা এটা এখনও তার আগের অবস্থায় আছে। আগের অবস্থায় বলতে আগের মতোই চেঞ্জ হচ্ছে আরকি। এবং সেই কন্ডিশনটা আমরা আইএলটিএস রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বিশেষ করে রাইটিংয়ের জন্য আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করা যায়। এখানে আমরা এক্সাম্পল দেই, অনলাইন শপিং ইজ বিকামিং ইনক্রিজিংলি পপুলার। ধরেন যে আপনার যে একটা ট্রেন্ডের মতো দেখতে পাচ্ছেন যে অনলাইন শপিংয়ের যে ইন্টারেস্টেড হার এটা আস্তে, আস্তে বাড়তেছে। হ্যাঁ? বাড়তেছে, বাড়তেছে বর্তমান জায়গায় চলে আসতেছে। তো আমরা বলতে পারি যে এইটা increasingly পপুলার একটা আইটেম আরকি। হ্যাঁ? এটা বাড়ন্ত একটা জিনিস যেটা বাড়তেছে। ইস বিকামিং। ওকে? ইস দিয়ে আমরা হচ্ছে বিকামিং দিছি এখানে। যাই হোক, তো আমরা এখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাই। যে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হচ্ছে হ্যাভ, হ্যাজ ব্যবহার করি। সাথে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে থাকি। তো এটা কখন ব্যবহার করি? একটা কাজ যেটা আগে মানে পাস্টে হচ্ছে শুরু হইছে, কিন্তু সেটা এখনও চলমান আছে। পাস্টে শুরু হয়েও এখনও সেটা চলমান আছে। ওকে? বা সেটার যে একটা কি বলে যে একটা ফলাফল, একটা ইফেক্ট এখনও আছে। তো কি বলছে এখানে ইফেক্ট অফ পাস্ট অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট, আমি যেটা বললাম আরকি, আগের যে কাজের ইফেক্ট এখনও আছে সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করে থাকি, এবং এটা হাইলি ইউজফুল, অত্যন্ত ইউজফুল রাইটিং টাস্ক 2 এর জন্য এবং স্পিকিং এর জন্য। আমরা একটু উদাহরণ দিলে বুঝতে পারবো। লিটারেসি রেটস হ্যাভ ইমপ্রুভড স্টেডিলি ওভার দ্য পাস্ট ডিকেডস। ওকে? মানে আগের যে ডিকেডগুলো থেকে শুরু করে এটা বর্তমানেও খুব ভালো অবস্থায় আছে লিটারেসি রেটসটা। আরেকটা সেন্টেন্সের এক্সাম্পল কি বলছে? টেকনোলজি হ্যাজ রিভলিউশনাইজড দ্য ওয়ে উই কমিউনিকেট। তো এইটার ক্ষেত্রে আমরা মূলত খুব ইজিলি এবং খুব ইফেক্টিভলি ব্যবহার করতে পারি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আইএলটিএস রাইটিং টাস্ক 1 সরি টাস্ক 2 এবং স্পিকিংয়ের ক্ষেত্রে। এবং এইটার প্র্যাকটিসটা আপনারা খেয়াল রাখবেন। আপনারা এটার যে স্ট্রাকচারটা আছে এটাও খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন যে এই টেন্স দিয়ে আপনারা একটু কমপ্লেক্স সেন্টেন্স বা যে সেন্টেন্সগুলোর মাধ্যমে আরেকটু ভালো করে ডিসক্রাইব করা যায় কোনো একটা কনটেক্সট অনুযায়ী, সেই ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করবেন এই টেন্সটা। তো এবার আমরা পাস্ট সিম্পল টেন্সে যাই। পাস্ট সিম্পল টেন্সের যে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্ব টু মানে ভার্বের যে পাস্ট ফর্ম, অ্যান্ড এইটা কখন ব্যবহার করা হয়? যেটা একটা মানে আগে একটা কাজ সম্পন্ন হইছে আরকি। কোনো একটা নির্দিষ্ট সময় সম্পন্ন হইছে। এইটা আবার হাইলি ইউজফুল ইন আইএলটিএস রাইটিং টাস্ক 1 এবং স্পিকিং এর ক্ষেত্রে। রাইটিং টাস্ক 1 এ আমরা কিভাবে ব্যবহার করতে পারি? ধরেন যে আপনার একটা সাল দেওয়া আছে। ১৯৭৫ থেকে ১৯৮৫ এর মধ্যে আপনার অনলাইন এডুকেশন এইটা কোন অবস্থায় ছিল? মানুষ কতটা এই ক্ষেত্রে আগ্রহ দেখাইছিল আরকি, হ্যাঁ?
তো সেক্ষেত্রে আমরা তো আগের সালের কথাই বলছে। তো আমরা যখন ১৯৮০ সালের একটা ট্রেন্ডের কথা বলব যে তখন অনলাইন এডুকেশন সম্পর্কে মানুষের ধারণা এটা ছিল বা কত পার্সেন্ট মানুষ এটা মনে করতেছিল। তো যখন আমাদেরকে অবশ্যই পাস্ট সিম্পল টেন্স দিয়ে হচ্ছে ব্যবহার করতে হবে এবং স্পিকিংয়ের ক্ষেত্রেও একইভাবে আপনি যখন আগের কনটেক্সট দেবেন যে আগে আপনার অবস্থা এটা ছিল, আগে আপনি ওইটা পছন্দ করতেন কিন্তু বর্তমানে আপনি এটা পছন্দ করতেছেন। ওকে? মানে আপনাকে যদি লজিক্যালি একটা জিনিস প্রুভ করতে হয় বা একটা ফ্লো দিতে হয় যে আগে এটা ছিল, বর্তমানে এটা আছে, আপনি ভাবতেছেন পরবর্তীতে এটা করবেন। হ্যাঁ? মানে আপনার পড়াশোনা সম্পর্কে যদি বলেন যে আপনি আগে এখান থেকে হচ্ছে সেকেন্ডারি স্কুল শেষ করছেন, বর্তমানে আপনি গ্র্যাজুয়েশন করতেছেন এবং নেক্সট আপনি ক্যারিয়ারে ঢুকবেন। সেক্ষেত্রে আপনার আগে তো পাস্ট সিম্পল টেন্সটাই ব্যবহার করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখে আসি। লাস্ট ইয়ার দ্য গভর্নমেন্ট লঞ্চ এ নিউ হিল healthcare policy. Okay. The number of car accidents decreased in 2022. এই যে এরকম সেন্টেন্সগুলো আপনি খুবই কমন দেখবেন রাইটিং টাস্ক 1 এর জন্য। এর জন্য আপনার পাস্ট সিম্পল টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি ফিউচার সিম্পল টেন্স। ফিউচার সিম্পল টেন্স হচ্ছে মানে ভবিষ্যতে কোনো একটা জিনিস করব, একটা প্রেডিকশন আরকি। হ্যাঁ, I will do that. আমি এটা করব। তো কখন ব্যবহার করা হয়? এইটা রাইটিং টাস্ক 1, 2 এবং স্পিকিংয়ের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। আমরা স্পিকিংয়ের কনটেক্সটটা আগেই বললাম যে আপনি হয়তো আগের বা বর্তমান এবং ভবিষ্যতের কোনো একটা ব্যাপারকে আপনি রিলেট করতে চাচ্ছেন যে বর্তমানে এই অবস্থায় আছেন, ভবিষ্যতে আপনি এটা করতে চাচ্ছেন। ওকে? তো সেক্ষেত্রে আপনি স্পিকিংয়ে ব্যবহার করতে পারেন এবং রাইটিংয়েও আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার যে ডাটা আছে বা স্ট্যাটিস্টিক্স আছে সেক্ষেত্রে ধরেন যে আপনার ২০১০ সালে একটা ডাটা আছে, ২০২০ সালের আছে, ২০৩০ সালের আছে। ২০৩০ সালে আপনি যখন করবেন, মানে প্রেডিকশন করবেন তখন আপনাকে তো ফিউচার সিম্পল টেন্সটা ব্যবহার করতে করবেন। ইভেন আপনি রাইটিং টাস্ক 2 তে যখন আপনি রিকমেন্ডেশন দেবেন বা বলবেন যে যদি সরকার এরকম কিছু স্টেপ বা পদক্ষেপ নেয় তাহলে এই জিনিসটা কমে যাবে। আপনার এনভায়রনমেন্টাল যে পলিউশন এই জিনিসটা কমে যাবে, উইল রিডিউস। ওকে? তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করতে হবে। আমরা একটু দেখি এক্সাম্পল। এডুকেশন উইল প্লে এ ভাইটাল রোল ইন রিডিউসিং পভার্টি। এডুকেশন একটা ভাইটাল রোল প্লে করবে। কি করতে? দারিদ্র্যতা বিমোচন করতে। তবে আরেকটা সেন্টেন্স দেখি আমরা রাইটিং টাস্ক 1 এর জন্য সম্ভবত। বাই 2030 টেকনোলজি উইল চেঞ্জ দ্য ওয়ে উইল লিভ। ওকে? তো এখানে রাইটিং টাস্ক 1 এর একটা ভালো সেন্টেন্স দেওয়া আছে যেগুলো আমরা হচ্ছে মেইনলি স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে খুব ইজিলি ব্যবহার করতে পারবো। তো টেন্সের ক্ষেত্রে আপনার মূলত চেষ্টা করবেন যে ভার্বের যে ব্যবহারটা কখন ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম মানে পার্টিসিপল ফর্ম হবে এটা এবং যখন আপনি একটু কমপ্লেক্স সেন্টেন্স লিখবেন মানে একাধিক ইনফরমেশন দেবেন তখন আপনিও ভার্বের এগুলো ব্যবহার করতে পারবেন। অ্যান্ড আপনি একটা সেন্টেন্সের মধ্যে পাস্ট এবং প্রেজেন্ট ফিউচার সবগুলোই অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রেও আপনাকে একটু কনসিয়াস থাকতে হবে বা একটু সতর্ক থেকে এগুলো হচ্ছে ব্যবহার করতে হবে। তো এই টেন্সের ব্যাপারটা ভালো করে শিখলে আমার মনে হয় যে আপনার আইএলটিএস গ্রামারে অনেক প্রবলেমই সলভ হয়ে যাবে।